বলবো না, স্বচ্ছ এবং স্বচ্ছ প্রশাসন তৈরি হয়েছে, সুশাসন তৈরি হয়েছে। দীপঙ্কর বাবু সুশাসন বলার চেষ্টা করেছে, কাকে সুশাসন বলবেন? হাজার হাজার মানুষ শরণার্থী, হাজার হাজার মাকে বিধবা হয়েছে, সন্তান হয়েছে, কিডন্যাপ হয়েছে, ধর্ষণ হয়েছে, এটাকে সুশাসন? আর আজকে 6 বছর কয়টা শিবির হয়েছে, কয়টা ভাতৃত্ব দাঙ্গা হয়েছে? অপোজিশন লিডার যারা অনেকে আছেন সেখানটায় সিনিয়র ব্যক্তিরা, আমি উনাকে উদাহরণ দিয়ে একটা জিনিস দেখিয়ে দিলাম। উনি সেই দিন সেই জায়গায় ছিলেন, আজকে উনি অপোজিশন লিডার, এবং উনি সেই দিন জয়যুক্ত হয়েছেন, এবং জয়যুক্ত হওয়ার পরেও আমরা একটা রক্ষা পাইনি। খোয়াই বুথ সেন্টার থেকে উনি টিএসআর দিয়ে আমাদেরকে বাড়িতে পাঠানো হয়েছে, রক্ষা পাইনি। অবশ্যই বিরোধী ব্যাপারটা, অবশ্যই ওনাদের সঙ্গে ছিল, আপনাদের বিরুদ্ধে ছিলাম। আপনি বসুন, পরে জিজ্ঞাসা করে দেবো। আপনি তো কল্যাণপুরকে বলেছিলেন, সবাই এসেছে, জবাব তো দিয়ে দিয়েছে, থার্ড পজিশনে চলে এসেছে। খবর নিয়ে নিন, এগুলি ভাবুন, সিনিয়র লিডার, এগুলি বুঝুন। খালি ভোটের জন্য সেখানটা দাঁড়িয়ে বলা চলবে না। আমি তো বললাম বিধায়ক খোয়াইরও আছে, খোয়াইয়ের অবস্থা সন্ত্রাস, মানুষ খোয়াই যেত না, খোয়াই চালাতে যেত না, সবাই বলতো সন্ত্রাসরা দুর্বল। আর আজকের দিনে দাঁড়িয়ে একটা জাতি দাঙ্গা নেই, একটা ভাতৃত্ব দাঙ্গা নেই। আজকে মানুষ সুন্দরভাবে চলছে, কথা বলে আলোচনা, তর্ক বিতর্ক, কিন্তু বাস্তবটা স্বীকার করতে হবে। এই জায়গায় বলবো, আজকে আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সেক্টরে কাজ হচ্ছে। আমরা বলিনি সর্ব শেষ করতে পেরেছি, কাজে স্বাভাবিক মানুষের চাহিদা থাকবে, মানুষের আশা আকাঙ্ক্ষা থাকবে, সেখানটায় পরিষ্কার চিত্র আজকে বেশি উঠেছে, কাজ হচ্ছে প্রত্যেকটা জায়গায়। আজকে আপনারা বলছেন, ওই দীপঙ্কর বলছে খাদ্য নেই, কোথায় দাঁড়িয়ে বলুন তো? খাদ্যের অভাব বলছে যে, এটি মানুষ। আমি বললাম এইখানটায় দাঁড়িয়ে এই সদনে দাঁড়িয়ে এই সমস্ত কথা বলা, তাতে করে রাজ্যের মানুষ সামনের দিন আসছে 24 দেখবেন কোন জায়গায় আপনারা দাঁড়িয়েছেন, সেটা নিজেরাই বিচার করে বলবেন। কারণ এখনো সময় আছে সেই জায়গা থেকে ফিরে আনো। এখানটায় বলিয়ে শুধু রাজনীতির জন্য রাজনীতি করা সেটা নয়। আমরা এটা মনে করি, কারণ আমরা মনে করি আমরা একটা পরিবার, এই রাজ্যের মানুষ, এই দেশের মানুষ, এই দেশের নাগরিক। প্রত্যেকটা মানুষের অধিকার রয়েছে, প্রত্যেকটা মানুষের সুযোগ পাওয়ার অধিকার রয়েছে, এবং তার সুযোগ তার কাছে পৌঁছতে হবে। তার জন্য সুন্দর সিস্টেম আজকে মোদিজির নেতৃত্বে চালু হয়েছে, এবং তার সুবিধা মতো সেখানে পেয়ে যাচ্ছে। কৃষকদের ভাতা আজকে চালু হয়েছে, বছরে 6000 টাকা কিষাণ নিধি। একবারও তো বললেন না। কৃষকদের ধান ক্রয় কেন বললেন না? কি দোষ ছিল? কিন্তু বলতেন তো, ভগবান বলার চেষ্টা করেছে। তার মানে উদ্দেশ্য কি? আবার মাঝে মধ্যে জনজাতিদের নিয়ে কথাবার্তা। তাহলে কেন বিগত দিন আজকে কেন একলব্য বিদ্যালয় আজকে 18টা তৈরি হচ্ছে? আজকে কেন এফএসসি ফান্ড সেখানটা লাগু হয়েছে? এইভাবে ভুলভাবে পরিচালিত করার জন্যই এই রাজ্যটা, আমি মনে করি ব্যক্তিগতভাবে, অনেক বছর আমরা পিছিয়ে গেছি। সেখান থেকে বেরিয়ে আসছে রাজ্যের মানুষ শান্তিতে। কি জাতি, কি জনজাতি, এক একটা বছর ইতিহাসটা পেছন দিকে যান না, 80 সাল থেকে তারা ক্ষমতায় ছিল, কাদের নেতৃত্বে এই করে 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 রাজ্যটাকে পিছিয়ে দেওয়া হয়েছে। 6 বছর, এই মতো 6 বছর আমরা ক্ষমতা, এর মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা বলতে পারি সেখানে অপোজিশন, কংগ্রেস সবাই আছে, কে ইতিহাস না জানে। এমএলএরা পর্যন্ত দুর্দিনে সেই দিনে নিরাপত্তাহীনতা মুক্ত খুন হয়েছে, মার্ডার হয়েছে। কে দায় নিবে? তার সরকার কে ছিল? মুখ্যমন্ত্রী কে ছিল? মন্ত্রী বিধায়করা পর্যন্ত নিরাপদে থাকতে পারত না। আর আজকের দিনে তাকে বলুন তো, মন্ত্রী বিধায়ক এমএলএ এই 6 বছরের মধ্যে। এই জায়গায় আমি বলবো, আমাদের সরকার বিশেষ করে মোদিজির নেতৃত্বে ভারতবর্ষে এবং রাজ্যের নেতৃত্বে, আমাদের মানিক সাহাজের নেতৃত্বে চলছে, এবং প্রত্যেকটা মানুষ তার সুযোগ পাচ্ছে। আসে খাদ্যের অভাব নেই, মানুষ খুশিতে আনন্দে সেখানটায়। আমি পাহাড়ে প্রত্যেকটা জায়গায়, আমার বিধানসভা এলাকায় তো পাহাড় রয়েছে, জলের কথা অনেকেই বলে। 42টা ডিপ টিউবওয়েল তৈরি করেছি গত 5 বছর, বাড়ি বাড়ি জল যাচ্ছে সেখানটায়। সারা রাজ্যের সেখানটা যাওয়ার আমার সুযোগ নেই, কিন্তু আমি আমার বিধানসভা আমার জ্বালাতে যাই। ঠিক আছে, থাকতে পারে কোনো জায়গায় সমস্যা, কিন্তু সেটা করার যে একটা পরিকল্পনা, চেষ্টা, মানুষের কাছে নেওয়া যাওয়া, সরকারের যে ভাবমূর্তি, সেটা কিন্তু পরিষ্কার। আর বিগত দিনের চিত্র, নীতি, আদর্শ একটাই ছিল, মিছিল মিটিং করে দিতে হবে, করতে হবে, আন্দোলন চলবে, নালে লড়াই সংগ্রাম, দাঙ্গা হাঙ্গা, চাঁদাবাজি, স্কুলগুলাকে রাজনীতির আতুরঘর। আছে কেন নাই স্কুলগুলো? কেউ কি না করেছে? রাজনীতি করা যাবে না? ছাত্র সমাজটাকে গুলিতেই ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা। ভাবতাম
কিছু সংখ্যক কর্মচারী, আরে এটা কি আজকে তো সরকার এটা দেখি না আমরা, কিছু সংখ্যক কর্মচারী মেম্বারশিপ নিয়ে, আরে টিচার সে এসএফআই সমন্বয়ের মেম্বারশিপ নিয়ে স্কুলে বসে বসে, এ কি কাণ্ড! রাজনীতি কি আমাদের এমন জায়গায় নিয়েছে ক্ষমতা ভোগ করার জন্য? আমরা এটা মনে করি না। আমরা মনে করি আমরা সেবক, আমরা মনে করি আমরা কাজ করার মানুষ। মানুষ আমাদেরকে নির্বাচিত করে বিধানসভার সদনে পাঠিয়েছে মানুষের জন্য কাজ করা, প্রত্যেক স্তরে, সেখানে জাতি জনজাতি আমি বুঝি না, যারাই আছি আমরা রাজ্যের প্রত্যেকটা মানুষের কাজ হতে হবে। তার জন্য আমাদের সরকারের মন্ত্রী, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রতিনিয়ত প্রত্যেকটি বিধায়ক সেখান থেকে আলোচনার মাধ্যমে তার যার বিধানসভায় সেখানটায় কাজ হচ্ছে। এবং পরিষ্কারভাবে আমি বলতে চাই, আপনারাও আমাদের রাজ্যপাল, মহামান্য রাজ্যপালের যে ভাষণ, সেই ভাষণে পরিষ্কারভাবে সেই চিত্রগুলা ভেসে উঠেছে। যদি আমি বলি সেখানটায় বলে না, জেগেও যদি ঘুমায় তাহলে জাগ্রত করা যায় না, আসলে স্বাভাবিক, এটাই বাস্তব কথা। এই জায়গাতে এইগুলো অন্তত স্বীকার করা উচিত যেগুলি আমরা করতে পারিনি। আর আসলে একটা সময়, এমন সময় গেছে ত্রিপুরা রাজ্যে, আমরা হয়তো বা একটু ছোট ছিলাম, একটা রাত্রেও এই রাজ্যে সরকার আছে কি নাই সেটা বিশেষ করে 93 পর থেকে আমি বলবো 96, 98, 2000, 2001, 2003 সরকার কি এই রাজ্যে আছে, গণতন্ত্র কি আছে, আইনের শাসন কি আছে, আমরা একবারের জন্য ভাবতে পারিনি। প্রত্যেকটা রাত্র পাহারা দিয়ে কাটাতে হয়েছে। এই ছিল রাজ্যের 25 বছরের শাসন, পাহারা দিয়ে কাটাতে হয়েছে। গ্রামের মধ্যে মিটিং করে যে কখন কি হবে। আজকের দিনে দাঁড়িয়ে সেখান থেকে আছে সুন্দর পরিবেশ, জাতি জনজাতির মধ্যে মৈত্রী বন্ধন। আজকে দেখবেন পাহাড়ি বাঙালির মধ্যে বিবাহ বন্ধন দিন দিন বৃদ্ধি পাচ্ছে, আমরাও উৎসাহিত হচ্ছি, আত্মীয়তার বন্ধন বাড়ছে। স্বাভাবিক, এটাই ঠিক, এটাই নিয়ম। আমরা এক পরিবার একটা জায়গায় থেকে শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। এবং আমি মনে করি সেই জায়গা থেকে বেরিয়ে এসে, ছোট মানসিকতা থেকে বেরিয়ে এসে রাজ্যের স্বার্থে, আপামর জনগণের স্বার্থে বিশেষ করে থাকবে ত্রুটি বিচ্যুতি, সেগুলি আগামী দিন শুধরিয়ে আমরা আমাদের চেষ্টা করছি। বলতে হবে, কাজ করলেই সেখানে ত্রুটি থাকতে পারে, আমরা অস্বীকার করিনি। আপনাদের মতো আমরা বলিনি। একসময় শুনতাম বিগত প্রাক্তন মুখ্যমন্ত্রীর মুখ থেকে, স্বর্ণের রাজ্য তৈরি করে দিয়েছে, যেদিকে যাচ্ছে সোনা তো দূরের কথা, ছাই হয়ে যাচ্ছে, যেদিকে যাচ্ছে শুধু বক্তব্যই শুনে গেছে, আর কাজের বেলা কাজ পাই যাচ্ছে। যাই হোক, সবাইকে বলবো সমস্ত কিছু ছেড়ে এসে শুধু বিরোধিতা করার জন্য নয়, সার্বিক রাজ্যের স্বার্থে, প্রত্যেকটা মানুষের স্বার্থে সেখানটায় আমাদের মহামান্য রাজ্যপালের ভাষণকে সমর্থন করা উচিত। এবং আমরা নিশ্চিত, আমরা বলে দিয়ে যাই, যতটুকু সম্ভব আপনারাও সেখান থেকে বেরিয়ে আসতে, আগামী দিন আপনাদেরও পথ চলা সুগম হবে, না হলে কিন্তু ভবিষ্যৎ খারাপের দিকে যাবে। সবাইকে নমস্কার, ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য ইসলাম উদ্দিন। মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, গত 5 জানুয়ারি আমাদের রাজ্য মহামান্য রাজ্যপাল তার ভাষণ রেখেছেন। এই ভাষণের মধ্যে যে বিষয়গুলি তিনি উল্লেখ করেছেন, আমাদের রাজ্যের বিশেষ করে সরকারের বিভিন্ন প্রকল্প এবং বিভিন্ন দপ্তরের কিছু কর্মসূচি এই রাজ্যপালের ভাষণের মধ্যেই তিনি উল্লেখ করেছেন। তো আমি সেই মাননীয় রাজ্যপালের বক্তব্যের উপরে, ভাষণের উপরেই যে 2-4টি বিষয় তার সংশোধনী এনেছি, তার উপরেই আমি আলোচনা করতে চাই। তো আমাদের রাজ্যের ইতিহাসে মহামান্য রাজ্যপাল আমাদের সারা রাজ্যেই বিভিন্ন জেলায় তিনি প্রশাসনিক মিটিং করেছেন এবং বিভিন্ন এলাকায় তিনি সাধারণ মানুষের সঙ্গে মত বিনিময় করেছেন। এবং যেটা আমাদের উত্তর জেলার মধ্যে জেলা শাসকের অফিসে প্রশাসনিক মিটিং করেন, সেখান থেকে আমার বিধানসভা এলাকার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা 4টা চা বাগান রয়েছে, সাধারণ মানুষের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন। এবং সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে দেখেছি ওনার বক্তব্যে আমাদের রাজ্যে যারা যুবকরা রয়েছেন তারা নেশায় বিভিন্নভাবে আসক্ত হচ্ছেন
আমাদের রাজ্যে যারা মানব পাচারের সঙ্গে যুক্ত হয়ে কেন্দ্রীয় সংস্থা আমাদের রাজ্য থেকে ধরে নিয়ে যাচ্ছে, এদের সম্পর্কে নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। এই পরিস্থিতিতে আমি ভেবেছিলাম মাননীয় রাজ্যপাল তার বক্তব্যে, সরকারের লিখিত বক্তব্যের বাইরে হয়তো তিনি এই বিষয়গুলি উল্লেখ করবেন, কিন্তু তিনি সেখানে আমাদের রাজ্যের মধ্যে শিশু নিখোঁজ, শিশুরা বিক্রি হয়ে যাচ্ছে, মানব পাচার হচ্ছে, আমাদের রাজ্য নেশায় ডুবছে, আমাদের রাজ্যে কাজ এবং খাদ্যের অভাব, এই বিষয়গুলি তিনি উল্লেখ করেননি। আমরা যে বিষয়টা লক্ষ্য করছি, আমাদের রাজ্যে যারা ধর্মীয় সংখ্যালঘু অংশের মানুষ, মুসলিম, বুদ্ধ, খ্রিস্টান, জৈন, এই অংশের মানুষ আমরা বসবাস করছি। আর বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘু অংশের মানুষের যে কথা মাননীয় রাজ্যপাল তার ভাষণে বলেছেন, ধর্মীয় সংখ্যালঘু অংশের মানুষের কিছু সংস্থা রয়েছে, সেখান থেকে ছাত্রদের বিভিন্ন ধরনের স্টাইপেন্ড, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা, আমাদের ধর্মীয় সংখ্যালঘু অংশের মানুষের যে নিগম রয়েছে, সেই নিগম থেকে তাদের জন্য শিক্ষার লোন, তাদের জন্য কিছু ক্ষুদ্র ব্যবসার জন্য লোন দেওয়া হয়েছে। এর বাইরে আমাদের রাজ্যে যারা ধর্মীয় সংখ্যালঘু অংশের মানুষ, বিশেষ করে তারা পাথর ব্যবসা, আগর ব্যবসা, গরু ব্যবসা, এ ধরনের ব্যবসার সঙ্গে তারা যুক্ত। তারা এই ব্যবসাগুলি চালিয়ে যাচ্ছেন। তারা আগরতলা শহর বা ধর্মনগর শহরের মধ্যে ব্যবসা করার মতো তাদের হাতে পুঁজি নেই। এই পরিস্থিতিতে আমরা কি লক্ষ্য করেছি, আমাদের রাজ্যের বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘুদের যে ওয়াকফ সম্পত্তি রয়েছে, এই ওয়াকফ সম্পত্তির মধ্যে এই সময়ের মধ্যে বিভিন্ন জায়গায় বাজার তৈরি হচ্ছে। ধর্মীয় সংখ্যালঘুদের যে ওয়াকফ সম্পত্তি, সেগুলি বেদখল হয়ে তার উপরে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান সেখানে গড়ে তোলা হচ্ছে। এই বিষয়গুলির বিরুদ্ধে যখন বিভিন্ন সংস্থা, বিভিন্ন ক্লাব বা ওই অংশের মানুষের পক্ষ থেকে যখন অভিযোগ করা হয়, তখন তার কোনো নিষ্পত্তি হয় না। তো মাননীয় রাজ্যপাল তার ভাষণের মধ্যেই আমাদের রাজ্যে যারা ধর্মীয় সংখ্যালঘু অংশের মানুষ, এই মানুষের আপনারা লক্ষ্য করেছেন কিছুদিন পূর্বে উদয়পুরের কিল্লা থানা এলাকার রাইয়া বাড়িতে ধর্মীয় সংখ্যালঘু অংশের মানুষ যারা 40 থেকে 50 বছর ওই এলাকার মধ্যে বসবাস করছেন, পরপর দুইবার এটা ধর্মীয় সংগঠনের উদ্যোগে পরপর দুইবার আক্রমণ হলো। সর্বশেষ যে আক্রমণটা হলো এই ডিসেম্বর মাসে, একটা বাড়ি জ্বালিয়ে দেওয়া হলো। তাদের যে বাঁচার বসত, রাবার বাগান ধ্বংস করে দেওয়া হলো। ফায়ার সার্ভিস সেখানে আসবে, বাধা দেওয়া হলো। পুলিশ মহকুমা আধিকারিক পুলিশের সামনেই, কেসারের সামনেই এই ঘটনাগুলি ঘটলো। আর আপনারা যারা বলছেন এই রাজ্যের মধ্যে সুশাসন রয়েছে, আমরা যারা ধর্মীয় সংখ্যালঘু অংশের মানুষ, এই রাজ্যের বামফ্রন্ট সরকার 25 বছর ছিল, এই রাজ্যের মধ্যে কংগ্রেস ইউডিএফের সরকার 5 বছর ছিল, আমরা ধর্মীয় সংখ্যালঘু অংশের মানুষ আমরা আতঙ্কিত ছিলাম না। আমাদের রাজ্যের মধ্যে আমরা বসবাস করতে পারছি। এই রাজ্যের মধ্যে একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। এই ভয়ের পরিবেশের মধ্যে আমাদের রাজ্যের মাননীয় রাজ্যপাল তিনি যে বক্তব্য পেশ করেছেন, যে ভাষণ রেখেছেন, তার কোনো উল্লেখ নেই। দ্বিতীয় যে বিষয়টা বলবো, মাননীয় রাজ্যপাল তার বক্তব্যের মধ্যে বলেছেন, আগর চুরাইবাড়ি থেকে দুবাইতে কেন্দ্রীয় সংস্থার মাধ্যমে আগর তেল, আগর একটা অর্থকরী ফসল, সেখানে তৈল উৎপাদন হয়, সুগন্ধি তৈল উৎপাদন হয়। এই আগর রাজ্য সরকারের উদ্যোগে
কিন্তু তার মধ্যে কিছু সমস্যা রয়েছে। এই সমস্যাগুলি দূর করার জন্য মাননীয় রাজ্যপালের বক্তব্যের মধ্যে তার কোনো উল্লেখ নেই। বিশেষ করে আগর যারা ব্যবসা করেন, যারা শিল্প ইউনিট তৈরি করেছেন, তাদেরকে লাইসেন্স দেওয়া হবে। 2-3 জন লাইসেন্স পেয়েছেন, কিন্তু ওই এলাকার মধ্যে, উত্তর জেলা এলাকার মধ্যে 50 থেকে 60টা আগর শিল্প ইউনিট রয়েছে। তার লাইসেন্স পেতে হলে 2 থেকে 2.5 একর সেখানে জমি থাকতে হয়। তার উপরে 5 থেকে 7 বছরের আগর গাছ থাকতে হয়। সব কৃষকের, সব ইন্ডাস্ট্রির মালিকের কিন্তু সেই ব্যবস্থা নেই। তাহলে লাইসেন্স পেতে গেলে সমস্যা হয়। তো আগর যারা গাছ কাটেন, আগর গাছ কাটার ক্ষেত্রে যেমন বন দপ্তরের সেখানে তাদের পারমিশন লাগে, সেই পারমিশন নেওয়ার ক্ষেত্রে সমস্যা। আবার যে তেল যারা উৎপাদন করেন এবং সেখানে গাছ পরিবহনের ক্ষেত্রে, তেল পরিবহনের ক্ষেত্রে সেখানে ফরেস্ট এবং পুলিশের সেখানে বাধা রয়েছে। এই পরিস্থিতিতে আমরা কি লক্ষ্য করেছি, আমাদের দাবি হচ্ছে যে এখানে আমাদের রাজ্যের রাবার সহজে তার কোষ উৎপাদন হয়, সাপ্লাই হয়। এই আগরটাকে যদি টেকনোলজি মিশনে পরে দপ্তরের আইন সংশোধন করে এটাকে যদি ওই রাবার বা এগ্রিকালচারে নিয়ে যাওয়া হয়, তাহলে ওই এলাকায় যারা আগর ব্যবসার সঙ্গে যুক্ত তাদের উপকার হতো। মাননীয় রাজ্যপালের ভাষণে এই বিষয়টা উল্লেখ নেই। এই বাধাগুলি তৈরি হতো, আগামী দিনে লাভ হতো। এই পরিস্থিতিতে আমাদের রাজ্যে বিশেষ করে রাস্তাঘাট, গ্রামীণ যে রাস্তাঘাটগুলি, যারা সুশাসনের কথা বলছেন, বিধায়কগণ, প্রতিটা গ্রাম পঞ্চায়েতে বামফ্রন্টের সময় এমন কোন রাস্তা নেই যে বিচলিত নেই। সারা রাজ্যের মধ্যে 2018 সালে সরকার পরিবর্তন হওয়ার পর আমাদের রাজ্যের যে গ্রামীণ যে রাস্তাঘাট, এই রাস্তাঘাটগুলির অবস্থা বেহাল। হ্যাঁ, রাস্তাঘাট হচ্ছে, সিসি রোড হচ্ছে, পেপার ব্লক যে রাস্তা হচ্ছে, একটা গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে 60 থেকে 5টা যেখানে গ্রামীণ রাস্তা রয়েছে, 300 থেকে 400 পরিবার মানুষ বসবাস করেন, 100 মিটার হয়েছে, 150 মিটার হয়েছে, স্যাংশন হয়েছে 500 মিটার, কাজ করেছে 300 মিটার, 200 মিটার উদাও। এই পরিস্থিতিতে মাননীয় রাজ্যপাল তার বক্তব্যের মধ্যে অন্ততপক্ষে গ্রামীণ রাস্তাগুলির যে বেহাল অবস্থা রয়েছে, তো যারা গ্রাম পঞ্চায়েতের, যারা পঞ্চায়েতের নির্বাচিত সদস্য, যারা কর্মকর্তা রয়েছেন, যারা পঞ্চায়েতের কাজ পরিচালনা করেন, যারা ওই এলাকার রাজনৈতিক নেতৃত্ব, এই যে পেপার ব্লক, সিসি রোড, 500 মিটার স্যাংশন, 300 মিটার হচ্ছে, 200 মিটার হচ্ছে না, যারা নির্বাচিত ওই এলাকার প্রধান উপপ্রধান রয়েছেন, এই 6 বৎসরে তাদের যে আর্থিক অবস্থার পরিবর্তন, এগুলি দেখতে পরই বোঝা যায় টাকাগুলি কোথায় যাচ্ছে। সমস্ত স্তরে দুর্নীতির বাসা পেতে, সেখানে কোনো মনিটরিং নেই, কোনো ধরনের চেক আপ নেই, কাজ করার কোনো সুযোগ নেই, সেখানে বলার কোনো সুযোগ নেই। এই পরিস্থিতিতে আমরা যদি লক্ষ্য করি, পিডব্লিউ দপ্তরের রাস্তা আমার বিধানসভা এলাকার মধ্যে, আমার মহকুমার মধ্যে এই রাস্তাগুলির অবস্থা বেহাল। 5 বছরে 3 থেকে 4 বার মেনটেন্যান্স হয়েছে। আমি ডিস্টার্ব করতে চাইছি না, তবু জাস্ট একটা লাইন অ্যাড করতে চাই। মাননীয় বিধায়ক মহোদয়, আপনি প্রথমতলা থেকে নির্বাচিত, যেহেতু আপনি ওই এলাকার মানুষের দ্বারা নির্বাচিত, আপনার নিজেরও দায়িত্ব আছে ওই বিধানসভা কেন্দ্রে। যদি এরকম কোন স্পেসিফিক এলিগেশন থাকে যে 500 মিটার রাস্তার মধ্যে 300 মিটার করে 200 মিটার হয়নি, তো আপনি পার্টিকুলারলি কি তার জন্য স্টেপ নিয়েছেন? ঠিক আছে, এটা আপনি মেনশন করবেন যে আপনি কি স্টেপ নিয়েছেন, কাকে চিঠি দিয়েছেন, কোন কোন অফিসে দিয়েছেন, এটা ইউ হ্যাভ টু মেনশন ইট না। ঠিক আছে, ইউ হ্যাভ সেম রেসপন্সিবিলিটি। আপনারাও দেখতে পাচ্ছেন। উপাধ্যক্ষ মহোদয়, উনার বক্তব্য আমি একটু শুনেছিলাম, রায়াবাড়ির বিষয়ে উল্লেখ করেছেন। তো পয়েন্ট অফ অর্ডার, বিষয় হচ্ছে কি, রায়াবাড়ির বিষয় কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার, কারণ এটা কোর্টের মধ্যে চলছে। বিষয় হচ্ছে রায়াবাড়ির বিষয়ে উনি বলছেন যে এখানে কি হচ্ছে, নেই আমি রায়াবাড়ি ওই জায়গাটা হচ্ছে, ওইখানে জমাতিয়ারার দীর্ঘ বছরের বসবাস ওইখানে উনি নিজে গিয়েছিলেন ওইখানে পাহাড়ি বাঙালি দাঙ্গা লাগানোর জন্য চেষ্টা করছেন। জিতিন বাবু চেষ্টা করছেন, এটা গিয়ে বারবার ওইখানে গিয়ে উনি করছেন। এইটা জায়গাটা জমা
ব্যাপার আছে, এটা বলে হবে না। এবং বলেছিল উনি ওই এলাকার বিধায়ক, ওরা উনি ওই এলাকার বিধায়ক। ওরা 1992 থেকে জমাতে বলে পুরো মিছিল করেছে সিপিএম এর দল। এখানে কোর্টের রায়ের ব্যাপার আছে, এইভাবে সবাইকে বলে চলবে না, এটা বলা চলে না। সমাজ করে রাখতে চাইছে না, এইভাবে বলা যায় না, অন্য ওরা এইভাবে চক্রান্ত করছে। ওইখানে গিয়ে এটা কোর্ট থেকে হাইকোর্ট থেকে পর্যন্ত দেওয়া হয়ে গেছে। স্যার এক মিনিট, এটা রায়বাড়ির বিষয়টা, এটা কোর্টের মধ্যে লড়াই হয়েছে, হওয়ার পর পুরাটাই জমাতে আহ্বাদার পাড়ার পক্ষে এটা রায় হয়েছে। প্রশাসন ওইখানে গিয়েছে করেছে, ওইখানে মানছে না। ওনারা এখানে বারবার গিয়ে এই জিতেন চৌধুরী মহোদয় ওইখানে গিয়ে দুইবার ওইখানে গিয়ে উনি ওটাকে উত্তেজনা সৃষ্টি করছেন। আইন শৃঙ্খলা সবসময়, এর আগেও দেখা গেছে এর সময় ওরা এরকমই করেছে ওইখানে। ঠিক আছে, বসেন মাননীয় সদস্য। হ্যাঁ বলেন। তো আমার আলোচনাতে ছিল মাননীয় রাজ্যপালের তাড়াতাড়ি করেন, সময় শেষ হচ্ছে। পূর্ত দপ্তরে যে রাস্তাগুলি সম্পর্কে যার বেহাল দশা অবস্থা তৈরি হয়েছে, মাননীয় রাজ্যপালের বক্তব্যের মধ্যে তার কোনো উল্লেখ নেই। গত 5 বছরে 6 বছরে 3 থেকে 4 বার পূর্ত দপ্তরের সড়কগুলি তার মেনটেনেন্স বা সংস্কার হয়েছে। বছর যেতে না যেতেই একই অবস্থা। দপ্তরে কোনো
Goshia, Siena Goshia, Siena Goshia, January the Passion Shaguli Gomani, TSM Shaguli Gomani Dolphin, Dolphin Marina. Long live, BSF the Hodular, BSF the Hodular, BSF long live, BSF long live, 8 January, we want justice, we want justice, we want justice, we want justice, we want justice. Indivable, 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 anikhawo, Goshia, Indian government Siena repeal makanya, Indian government Siena repeal makanya, hai ke jabat cholina, hai ke jabat cholika, TSM sa guli komano jawab tuna marina, TSM sa guli komano jawab tuna marina, hai ke jabat cholina, hai ke jabat cholika, ari biskang sabo, ari nung kayo, ari ang kayo, ari joto kayo, ari kenalia, ari tebo fange, ari tebo fange, ari nini kawo, ari ani kawo, ari agot tola, ari em. বিদ্যুৎ সংক্রান্ত কাজের জন্য বরাদ্দ হয়েছিল এবং 2021 সালের জুন মাসে কুঞ্জবন পিডব্লিউডি মেডিকেল সেকশন বিল্ডিং এর কাজ ওরা সম্পন্ন করে ফেলেছে, বিল্ডিং এর কাজ কিন্তু কমপ্লিট করে ফেলেছে। ইন্টারনাল ইলেকট্রিশিয়ান পিডব্লিউডি ডিসেম্বরের 2023 থেকে কাজ শুরু করেছে। আর যেখানে আপনি বলছেন পরিষেবা কমে যাচ্ছে, আমার মনে হয় তথ্যটা ঠিক নয়, পরিষেবা বাড়ছে। সাপ্লিমেন্টারি স্যার, আমি তো হাসপাতালে ভিজিট করেছি একবার না দুবার, এই 5-6 মাসের মধ্যে আমি দুবার ভিজিট করেছি হাসপাতালে। তো আমি তো দেখেছি তথ্য থেকে, আমি তো ওনাদের তথ্য দিয়ে আমি বলছি কথা। এবং ডাক্তারের সংখ্যা খুবই কম, আগে তো ডাক্তার অনেক বেশি ছিল, ডাক্তারের সংখ্যা অনেক কম, নার্স কম, নাইট গার্ড ছিল, এখন নাইট গার্ড মনে হয় 1 জন, মানে সংখ্যাটা অনেক কম। ঠিক আছে, আপনার প্রশ্ন ছিল এটা কবে নাগাদ লেবার বোর্ড চালু হবে, ওদের উত্তর দিয়ে দিয়েছে, নিশ্চয়ই লেবার দিয়ে বিএসএফ চালু হবে। দ্বিতীয় প্রশ্ন এনেছেন মাননীয় সদস্য শ্রী বিশ্বজিৎ দেববর্মা মহোদয়। Honorable Speaker, sir, my admitted sir question 11. অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক বিশ্বজিৎ দেববর্মার যে প্রশ্ন 11 নম্বর কোশ্চেন, এখানে পঞ্চায়েত ডিপার্টমেন্টের বিষয়ে উনি কোশ্চেন। বর্তমানে রাজ্য সরকারের অধীনে কয়টি চিফ মিনিস্টার মডেল ভিলেজ স্থাপন করা হয়েছে এবং ওই ভিলেজগুলো কি অবস্থায় আছে? উত্তর হচ্ছে 2021-22 অর্থ বছরে রাজ্যের 55টি বিধানসভা কেন্দ্রে একটি করে গ্রাম বাছাই করে মুখ্যমন্ত্রী মডেল ভিলেজ নামে বিশেষ প্রকল্প ঘোষণা করা হয়েছিল, যার মেয়াদ 2023-24 অর্থ বছর পর্যন্ত। এই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন উন্নয়নমূলক কাজ ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে এবং অনেকগুলো কাজ এখনো চলছে। এই পরিকল্পনার অধীন গৃহীত কাজগুলি শেষ হওয়ার পর গ্রামগুলোর প্রকৃত অবস্থা যাচাই করা হবে এবং মডেল গ্রাম পরিকল্পনাগুলোর মূল যে লক্ষ্যগুলো
সেগুলো পূরণ হয়েছে কিনা তা মূল্যায়ন করা হবে। প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমান সরকারের অধীনে 110টি সিএম মডেল ভিলেজ স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এর জন্য সকল জেলা শাসক এবং সমাহর্তা মহোদয়দের অনুরোধ করা হয়েছে সংশ্লিষ্ট জেলার অধীনে মাননীয় বিধায়কদের সাথে পরামর্শ এবং ওনাদের অনুমোদন ক্রমে 2টি গ্রাম পঞ্চায়েত বা ভিলেজ কমিটির নাম পঞ্চায়েত দপ্তরে প্রেরণ করার জন্য ওনাদের সাথে কথা হয়েছে। এই প্রক্রিয়া এখন Supplementary, sir. Sir, চিফ মিনিস্টার মডেল ভিলেজ 2021-22 থেকে শুরু হয়েছে, এটা আমরা সবাই জানি। আমার কনস্টিটুয়েন্সি, সিমনা কনস্টিটুয়েন্সি, আমার হেজামারা ব্লকের আন্ডারে যে মডেল ভিলেজ শানখলা এডিসি ভিলেজ, সেই ভিলেজে এখনো অবধি প্রচুর গ্রাম রয়েছে যেই গ্রাম মেইন রুটের সঙ্গে কানেক্টিভিটি করে দেওয়া হচ্ছে না, অথচ ওই ভিলেজটিকে মডেল ভিলেজ বিলে উল্লেখ করা হয়েছে। ওইখানে পোস্টার লাগানো আছে যেখানে আমাদের ওই ভিলেজে এন্ট্রি পয়েন্টে লেখা আছে যে মুখ্যমন্ত্রী মডেল ভিলেজ, কিন্তু প্রকৃত অর্থে যদি আমরা দেখতে যাই তাহলে মুখ্যমন্ত্রী মডেল ভিলেজ যদি হয় তাহলে ওইখানে সবকিছু সুযোগ সুবিধা অন্যান্য ভিলেজের তুলনায় ওখানে সুযোগ সুবিধা থাকা উচিত ছিল, কিন্তু দেখলাম অনেক আমরা এলাকার বিধায়ক হিসেবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে কোনো গ্রাম মুখ্যমন্ত্রী মডেল ভিলেজে কোনো গ্রাম যাতে কানেক্টিভিটি বাইরে না থাকে এবং যে কোনো গ্রামে অ্যাটলিস্ট অ্যাম্বুলেন্স গাড়ি যেতে পারে যাতে রোগীরা সুবিধা হয়, সেই বিষয় নিয়ে ভাবা উচিত। এবং যেই ভিলেজটাকে চিফ মিনিস্টার মডেল ভিলেজ হিসেবে উল্লেখ করা হয়েছে ওই ভিলেজটাকে স্পেশালি আমার আবেদন থাকবে যে ওখানের বিডিও অথবা এসডিএম কে না রেখে ডাইরেক্টলি ডিএম পর্যায়ে ওই ভিলেজটাকে দেখাশোনা করা হোক এবং এখানে ওই সিএম মডেল ভিলেজে বিভিন্ন দপ্তর যেমন হর্টিকালচার, এগ্রিকালচার, মাননীয় সদস্য সাপ্লিমেন্টারি হর্টিকালচার, এগ্রিকালচার এবং ফরেস্ট ডিপার্টমেন্টের দ্বারা ওইখানে জনগণরা যাতে বিভিন্ন সুযোগ সুবিধা সরকারের যাতে পায় ওইটার ব্যবস্থা এবং রেশনের যে ব্যবস্থা, সরকারি ন্যায্য মূল্যের যে ব্যবস্থা, ওইগুলিও যাতে ওই মডেল ভিলেজের যারা থাকেন তারা ভালোভাবে পায়, ওইদিকে নজর দেওয়া হোক। ওইটাই আমার আবেদন থাকবে মাননীয় চিফ মিনিস্টার। ধন্যবাদ। মাননীয় স্পিকার মহোদয়, বিধায়ক যে কথাটা রেখেছেন, এখানে প্রতিটি জিপি বা ভিসিতে যে চিফ মিনিস্টার যে এই প্রকল্প আমরা ঘোষণা দিয়েছি, এতে করে প্রতিটা জিপি ভিসিতে আমরা যে টাকা ধার্য করা হয়েছে আপনার অবগতির জন্য জানাচ্ছি 12,63,635 টাকা। এটা গেল একটা। দ্বিতীয় হচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্টের আপনি যে বিষয় বলেছেন এটাকে গ্যাপ ফিলিং মাধ্যমে যে আমাদের এই উন্নয়নমূলক কাজ কি কি, এই যে আমরা যে বিষয়গুলো এখানে উন্নয়নমূলক কাজ করবো, কি বিষয়ে আমরা এটাকে বলবো যে এটা মুখ্যমন্ত্রী ভিলেজ যেটা আমরা ডিক্লেয়ার করব। কি কি? শিশুদের 100% টিকা প্রদান, অঙ্গনওয়াড়ি যে সেন্টার নির্মাণ, রক্ষণাবেক্ষণ, কমিউনিটি ডাস্টবিন স্থাপন, স্কুল অঙ্গনওয়াড়ি সেন্টারের 100% শিশুদের নথিভুক্ত করা নিশ্চিত করা, রান্নাঘর নির্মাণ অঙ্গনওয়াড়িতে, তাছাড়া বাজার, স্কুল, স্বাস্থ্য সেবা কেন্দ্রে কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনা, অঙ্গনওয়াড়িতে প্রত্যাশিত এবং যারা ব্রেস্ট ফিডিং মায়েরা আছেন তাদের 100% তালিকাভুক্ত করা, অঙ্গনওয়াড়ি সেন্টার এবং স্কুলের টয়লেট নির্মাণ ও তার রক্ষণাবেক্ষণ, অঙ্গনওয়াড়ি সেন্টারের
স্কুলে ফার্স্ট এইড বক্স সরাবো না, মানে দিজ আর দ্য ক্রাইটেরিয়া যে একটা মুখ্যমন্ত্রী যে মডেল বিলে তার কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে সেগুলো আপনাদের বলছি। টিআরএলএম অনুগত, যেগুলো আপনি বললেন যে বিভিন্ন ডিপার্টমেন্টকে সাথে নেওয়া, এগুলো কিন্তু আছে। টিআরএলএম অনুগত, এসএসজিতে 75% মহিলাদের অন্তর্ভুক্ত করা, স্কুল ভবনের যে ডাইনিং হলের তার রক্ষণাবেক্ষণ, আঙ্গনবাড়ি এবং স্কুলের অভ্যন্তরীণ যে ইলেকট্রিসিটি সেটা দেখা, নাগরিকদের মধ্যে শ্রমদানের জন্য সচেতনতা এবং স্মল বোর ডিপ টিউবওয়েল এবং স্পট ড্রিঙ্কিং ওয়াটার যে সোর্সগুলোর পরিচালনা ও রক্ষণাবেক্ষণ, এডব্লিউসির সাথে সংযুক্ত নিউট্রি গার্ডেন তৈরি করা, স্কুল থেকে যারা ড্রপ আউট সেই শূন্য ড্রপ আউট নিশ্চিত করা, রাস্তায় ইট বিছানো, এডব্লিউসি শিক্ষামূলক দেওয়ার চিত্র, আয়ুষ্মান ভারত কার্ড 100% প্রদান নিশ্চিত করা, তাছাড়া গ্রাম পঞ্চায়েত বা ভিলেজ কমিটির জন্য কম্পিউটার ক্রয়, ওভারহেড পাম্প স্থাপন এবং স্কুল ও এডব্লিউসির ওভারহেড ট্যাঙ্ক নির্মাণ, ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের 100% মাটি ও স্বাস্থ্য কার্ড নিশ্চিত করা এবং এডব্লিউসিতে 24/7 সেখানে পানীয় জলের সুবিধা প্রদান, স্কুল এবং এডব্লিউসি টয়লেটগুলোতে চলমান যে কলের জলের সুবিধা প্রদান, মানে দিজ আর দ্য ক্রাইটেরিয়া। এইগুলো অলরেডি অনেকগুলো কমপ্লিট হয়ে গেছে, কিছু কিছু জায়গায় খামতি আছে, সেইগুলো মানে চলছে। তো সেইভাবে আমাদের সরকার এবং আমাদের ডিপার্টমেন্ট সেইভাবে কাজ করছে। সাপ্লিমেন্টারি স্যার, মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি, এতগুলো পয়েন্ট আপনি বলেছেন যে এইগুলো মুখ্যমন্ত্রীর মডেল ভিলেজে থাকবে। ইনফ্যাক্ট আমার কেন্দ্রেও একটা মডেল ভিলেজ আমি দেখেছি। মডেল বলতে যা বোঝায়, আমরা যা বুঝি, ইট শুড বি ডিফারেন্ট ফ্রম আদার্স, কিন্তু আমার চোখে দেখাই ভিলেজ, মডেল ভিলেজটা, ইট ইজ নট ডিফারেন্ট ফ্রম এনি আদার ভিলেজ কমিটিস। এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেটা পাঠ করেছেন এখানে, মানুষের সবচাইতে যে সমস্যাটা হলো ভিলেজ কমিটি বা পঞ্চায়েত, তাদের কি কাজ, খাদ্য সংস্থান, রোড, ইলেকট্রিসিটি, এইগুলো হবে প্রাইম বিষয়। এবং 12.5 লক্ষ টাকা ধার্য করে এই টাকা দিয়ে কি আদৌ মডেল ভিলেজ তৈরি করা যাবে? এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি এটাও জানতে চাইব যে মডেল ভিলেজ গড়ার পেছনে লক্ষ্যটা কি? Is it that we'll try first 100 villages and then if it works, আমরা replicate করব? If that is the case, কেন তাহলে রাস্তার ব্যাপারে সেখানে সংস্থান থাকবে না? Why we will not think for drinking water specifically? মাননীয় সদস্য, Why will not think for? আপনি প্লিজ সাপ্লিমেন্টারি কোশ্চেনটা করুন। এটি তো সাপ্লিমেন্টারি, এগুলো হবে কিনা? মানুষের এসটি কার্ড, জব কার্ড ইত্যাদি সমস্যা, এইগুলো দূরীকরণে ওই মডেল ভিলেজের পয়েন্টগুলোতে সংযোজন হবে কিনা এটাও জানতে চাই। মাননীয় স্পিকার স্যার, আমারও একটু সাপ্লিমেন্টারি একটু কোয়েশ্চেন আছে। একটা শুনুন, একটা কোশ্চেনের পরে সাপ্লিমেন্টারি করলেন বিশ্বকত বাবু, পাশাপাশি আমাদের এলওপি সাহেব দুটো। নাম বলবে কেন? কেন নরেন্দ্র ভাই মোদীকে চিনে শুনে নিন, তারপরে বলবেন আমি পালাবো না। প্রত্যেকটি প্রশ্নের আবারও জবাব দিয়ে যাব মিথ্যে কথা বললে। দাদা আপনি বলুন। মন্ত্রী শুনেন, শেষ করতে দিন প্লিজ প্লিজ। এই ধরনের লোকগুলো যতক্ষণ না এই পবিত্র বিধানসভা থেকে না বেরোবে, ত্রিপুরা রাজ্যের মানুষ যতক্ষণ তাদেরকে একদম বিধানসভায় না আউট না করবে, এই বিধানসভা কোনোদিন পবিত্র হবে না।
কারণ একটা বাচ্চা ছেলে কথা বলছে, তোমার 40 বছরের অভিজ্ঞতা শুনো, তারপর জবাব দিও। মন্ত্রী তুমি বলতে হবে না, মন্ত্রী আমাকে নরেন্দ্র ভাই মোদী দেবে, ত্রিপুরা রাজ্যের 6 লক্ষ মুসলমানের আমি প্রতিনিধি। সময় যখন হবে, যখন আমি উপযুক্ত হব, আমাকে ডেকে নিয়ে ফুলের মালা দিয়ে দেবে। যখন সময় হয়েছে, এমএলএ বানিয়েছে, মন্ত্রী বানানোর সময় হবে, ডেকে নেবে। দক্ষিণ ভারতে কেউ চন্দ্রযান উঠাতে সাহস করেনি। আমার প্রধানমন্ত্রী পৃথিবীর সবচেয়ে প্রথম চন্দ্রযান দক্ষিণ ভারতে নিয়েছে। সারা পৃথিবীর ওই আমেরিকা বলছে, আমেরিকা কি বলছে, শক্তিমান দেশ, পৃথিবীর কোনো প্রান্তে একটা তুমি সুই ফেলে দাও, আমি তুলে আনবো। সেই আমেরিকাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে পৃথিবীর সর্বপ্রথম দক্ষিণ ভারতে আমার নরেন্দ্র ভাই মোদী চন্দ্রযান উঠিয়েছেন। সেটাই হলো আমার দেবলোক দখল করে নিয়েছেন। আজকের দিনে আপনারা গিয়ে দেখুন, ওই দেবলোকের চন্দ্রযান চন্দ্রলোকে ভারতের জাতীয় পতাকা পথ করে উঠছে। সেটা আমার নরেন্দ্র মোদীর কৃতিত্ব। বলছি কি উন্নয়ন নেই? কোথায় স্বপ্ন কোনোদিন সিপিএম ভাবতে পারেনি, স্বপ্ন কোনোদিন ওই স্বাধীনতার 65 বছর শাসন করেছে কংগ্রেস কোনোদিন ভাবতে পারেনি যে চন্দ্রযানের দক্ষিণ মেরুতে আমাদের চন্দ্রযান 3 যাবে। সেকেন্ড থিং, তাই দিয়ে শেষ নয় মাননীয় স্পিকার স্যার, আজকের দিনে মর্ত লোকে আসেন, ভারতের জাতীয় পতাকা দেশপ্রেম কাকে বলে, রাষ্ট্রবাদী কাকে বলে, নরেন্দ্র ভাই মোদী থেকে শিখতে হবে। মিথ্যে যদি বলি, ওই যে আমার সিপিএম বন্ধুরা কি বলছে, অশ্লীল ভাষা, আমরা নাকি কি বলে জুমলা। আমি আমার শ্রদ্ধেয় এখানে জিতেন বাবুকে প্রশ্ন করতে চাই, আমি যে এখন কথাটা বললাম, পৃথিবীর সর্বপ্রথম ভারত নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে দক্ষিণ মেরুতে চন্দ্রযান 3 গেছে, সেটা কি জুমলা? বরং দাঁড়িয়ে সাহস থাকলে রাম মন্দির পরের কথা আসছি, এটার উত্তর দিন। যারা পৃথিবী কাঁপিয়ে দিয়ে আজকে দেখিয়ে দিল আমরাও পারি, ভারতবর্ষ কোথায়, এটাকে জুমলা বলুন না। একবারও তো মুখে আসলো না যে এটা ভারতবর্ষের জন্য হয়েছে। এটা কি নরেন্দ্র মোদীর একার ক্রেডিট? এই 150 কোটি ভারতবাসীর ক্রেডিট? কই, আপনিও তো ভারতবাসী, কারণ আপনি ভারতবাসী হতে পারেন না, আপনার তো আরেক দেশের সেলুট করেন। বসেন, শুনে যান, তারপরে কথা বলবেন, এটা আমার গণতান্ত্রিক অধিকার। পরে বলবেন আমি পালাবো না। বলছি কি, আজকের দিনে ভারতবাসী কোনোদিনও হতে পারেনি, সব সময় বিদেশকে সেলুট দিয়ে আসছে। আজকে 76 বছরের ইতিহাসে ওই জাতিসংঘে যখন মিটিং হয় আমেরিকাতে, তখন ভারতবর্ষের অনেক প্রধানমন্ত্রীকে ওখানে ভাষণ দেন। এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী এই প্রথম ভারতের রাষ্ট্রীয় ভাষায় ওই জাতীয় সংঘে ভাষণ দিয়েছেন আমার নরেন্দ্র ভাই মোদী। ভারত মাতার জয় বলে ওই বক্তৃতা স্টার্ট করেছেন। ভারতবর্ষের কোন প্রধানমন্ত্রী সেটা করতে পারেনি। সেটা হলো দেশপ্রেম। মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ। শুধু তাই দিয়ে শেষ নয়, এই ভারতের জাতীয় পতাকা আমরা ভারতবাসীরা দেখে স্যালুট দেই, ওই বিদেশিদেরকে স্যালুট দিয়েছে। যার জন্য আমি বলছি, একটা রাবার স্টাম্প হলো একটা পরিবারের, আর নরেন্দ্র মোদী হলো বিশ্বকে রাবার স্টাম্প বানিয়ে তার মর্জি মতো বিশ্বকে চালাচ্ছে। সেটার নামই নরেন্দ্র মোদী। রাবার স্টাম্প দুইটা, আপনারা বিচার করুন কোনটা। তাই বলছি কি, আজকের দিনে ওই ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হয়েছে, আমার নরেন্দ্র ভাই মোদী দিল্লি থেকে ফোন করে বলে দিয়েছে, ওই তোমরা যারা বিপদে পড়েছ, আমাদের ইন্ডিয়ান ছাত্রছাত্রীরা এবং ব্যবসায়ীরা, প্রত্যেকে ওই গাড়িতে উঠে যাও, সেই গাড়ির সামনে থাকবো আমার জাতীয় পতাকা। জাতীয় পতাকা লাগিয়ে গাড়িতে উঠে যাও। তখন আমার ওই দেশের বিপদগ্রস্ত ভারতবাসীরা, স্টুডেন্ট, ব্যবসায়ী সবাই জাতীয় পতাকা গাড়ির সামনে লাগিয়ে দিয়ে যখন মোদীর রথ ছুটলো, সেই রথে পাকিস্তান, আফগানিস্তান, চীন, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশের ছাত্রছাত্রীরাও উঠে একই স্লোগান দিল, ভারত মাতা কি জয়। সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে আমার জাতীয় ফ্ল্যাগটাকে আজকে ইউক্রেন রাশিয়ার সৈন্যরা রাস্তায় দাঁড়িয়ে স্যালুট দিচ্ছে, জয় ভারত, জয় ভারত মাতা কি জয়। সারি নাম নরেন্দ্র মোদী, তারি নাম মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ। মিথ্যে কথা বলছি?
যেমন আজকে এটা হলো ভদ্রলোকের কথা। শুনুন, আজকে মুদির জমানায় দেখতে পেরেছেন 30 মিটার জল, 30 মিটারের নিচে আরো 30 মিটার গিয়েও গঙ্গার নিচে দিয়ে আমাদের পাতাল রেল যাচ্ছে। মাটি থেকে পাতাল রেলেও আমাদের মাটির নিচে জাতীয় পতাকা উঠছে ওই রেলের স্টেশনে। সেটার নাম নরেন্দ্র মোদী। একটা কথা বলে শেষ করবো, প্লিজ আমাকে 2 মিনিট টাইম দেন। একটা কথা বলে শেষ করবো, আর ছিল একটা লাস্ট কথা বলবো। একটা বলুন। লাস্ট কথা হলো এটা, আজকে নরেন্দ্র মোদীর কথা বললাম যে উনি চন্দ্রলোক গিয়েছেন, উনি রাশিয়া ইউক্রেন গিয়েছেন, ইনি পাতালে গিয়েছেন। তার সাথে সাথে আমার নরেন্দ্র মোদী মনে রেখেছেন ত্রিপুরা রাজ্যের ওই বামুটিয়াতে একটা চা বাগানের শ্রমিকের সাথে গত 27 তারিখ তিনি ফোন আলাপ ডাইরেক্ট ভিডিও কলিং এর মাধ্যমে একটা সাধারণ শ্রমিকের সাথে কথা বলেছেন। ওই সাধারণ শ্রমিকটাকেও আমার নরেন্দ্র মোদী ভুলেনি। একটু কমই বলছি, শেষ কথাটাই বলবো। দুঃখজনক ব্যাপার, একটা প্রধানমন্ত্রী যদি ওই চা বাগান শ্রমিককে মনে রাখতে পারে, এই যে হাউস, এই হাউসের মধ্যে 35 বছর একটা লোক ছিল, একটা চেয়ারে, যার নাম সুরজিৎ দত্ত। আজকে এখানে চেয়ারে তার গন্ধ, এই চেয়ারটা তার শরীরের গন্ধ আসে। দুঃখের ব্যাপার, তার শেষ বিদায়টায় এই জিতেন বাবু, এই প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তার শেষ বিদায়টাও দিতে আসেনি। কারণটা কি? এই 35 বছরে এই পবিত্র বিধানসভা থেকে এই সুরজিৎ দত্ত 25টা লোকের জন্য কথা বলেছিল। সেটা কি গণতন্ত্র? সেটা কি মানব ধর্ম? পৃথিবীতে সবচেয়ে বড় ধর্ম হলো মানব ধর্ম। সেই মানব ধর্ম, মানবতার ডাকে মাননীয় এখানে বিরোধী দল নেতা অনিমেষ দেববর্মা এসেছিলেন, আমার এখানে গোপাল বাবু এসেছিলেন, সুদীপ বাবু এসেছিলেন। কেন মানিক সরকার 20 বছর মুখ্যমন্ত্রী থেকেও ত্রিপুরা রাজ্যের একটা এমএলএ মারা গেল, আসলো না? এখানে জিতেন বাবু কেন গেল না? কেন এই কারণে, কারণ ওই যে লেলি, ওই যে কালমাস, তাদের মৃত্যুদিন পালন করে ত্রিপুরা রাজ্যে। আমি প্রশ্ন করতে চাই আপনার মাধ্যমে, ভারতবর্ষের কোন মা ওই লেলিনকে জন্ম দেয়নি, ভারতবর্ষের কোন মা ওই কালমাসকে জন্ম দেয়নি, দিয়েছে ওই চীনের দালাল, রাশিয়ার দালাল। তারা ওই দিন আসেনি এই কারণে, তারা চীনের দালাল, তারা রাশিয়ার দালাল, ভারতবর্ষের নুন মুখে ওই চীনের দালালি করছে। যার জন্য বলছি, আমার মুখ্যমন্ত্রীকে আমি বলবো, মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনি এগিয়ে যান। কারণ ত্রিপুরা রাজ্যের আবাল বৃদ্ধ বনিতা 31 সুর 2018 নির্বাচনে ওই চীনের দালালকে এই চেয়ারগুলো খালি করে দেবে, একটাও আসবে না। 10 থেকে একটা চলে যাবে। এটা কি বিধানসভা? বলছি না, গরুর খোয়ারিটা। যার জন্য বলছি কি, গরুর খোয়ার, আপনি যার জন্য লজ্জা লাগে, লজ্জা লাগে। আপনি কোথেকে একটা সুরজিৎ দত্তকে সম্মান জানানোর জন্য দুজন বিধায়ক গিয়েছিল, গিয়েছিল। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, দুজন বিধায়ক গিয়েছিলেন। শেষ করুন প্লিজ। গরু ছাগল মুখ বেয়ে খালি তো। ভারত মাতা কি। আজকে ত্রিপুরার মানুষ, ত্রিপুরার মানুষ, গরু ছাগল বলা না আপনার ঠিক হয়নি। সিনিয়র ম্যান, নো, আপনি গরু ছাগল বলতে পারেন না। আপনি গরু কেন বললেন? আপনি না, কোন কেন বললেন গরু ছাগল? না না না, কেন বললেন? গরুর খোয়ার, গরু ছাগল বলতে পারেন না। এটা গরুর খোয়ার না, কি বলছে? না না না, উনি বলছে চেয়ারগুলি খালি হবে, উনি বলছে আগামীতে চেয়ারগুলি খালি হবে, কি বলেছে? না না, বলতে পারে না 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 না, কে বলতে পারে না? কেন বলতে পারে না? আনফেয়ার, এটা এটাকে বাতিল করুন। আমি বলিনি বিধানসভা, যারা লিখছে, আমি বলেছি এটা গরুর খোয়ার নয়। সিনিয়র মেম্বার, আপনি গরু ছাগল উনি বলতে পারে, উনি বলতে পারে আগামী দিনে চেয়ারগুলি খালি হবে। কি অপরাধ করেছে? কি অপরাধ করেছে? বলেছি, ঠিকই বলেছি। গরু ছাগল বলতে পারে, গরুর খোয়ার নয়। আরে গরু গরুর খোয়ার নয়, আপনি বলতে পারেন বিধানসভা হতে পারে না। বলে না না না, শব্দটা ব্যবহার করতে পারেন না। গরু ছাগল বলতে পারেন আপনি?
উনি কারোর নাম নেন, উনি কারোর নাম নেন, উনি কারোর নাম নেননি, উনি চীন বলেছেন, রাশিয়া বলেছেন, তাতে আপনি বলবেন গরু ছাগল? চীন রাশিয়া সম্পর্কে কথা বললে শ্রদ্ধা হয়ে যায়। এখানে কারো নাম বলেন, এখানে সিপিএম নাম উনি বলেছেন চীন এবং রাশিয়া। এটাকে বাতিল করুন। জিতেন বাবু উনি গলা তুলে বলেছেন, এমন কোন অসংশোধনীয় কথা বলেননি, কিন্তু অসংশোধনীয় কথা বলেন, অসংশোধনীয় কথা আপনি বলেছেন গরু ছাগল। আপনি প্রতিবাদ করতে পারেন, গরু ছাগল বলবেন কেন? মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার কথা বলেন, অধ্যক্ষ মহোদয় গরু ছাগল বলতে সিনিয়র মেম্বার হয়ে আপনি যদি চীনের নীতি, আপনার চীনের নীতি যদি গ্রহণ করে আপনার ব্যাপার, প্রতিবাদ করবে। উনি বলেছেন চীন দেশে চলবে না, এগুলি আপনি গরু ছাগল এই দেশে চলবে না, তফাজ্জল বাবু, চীনের নীতি চলবে না দেশে। ভাষাটা এই ভাষা ব্যবহার করতে পারেন না, এই ভাষাটা ব্যবহার করতে তফাজ্জল বাবু, আপনি দাঁড়িয়ে বলুন যে আপনার বক্তব্য শেষ হয়েছে। এভাবে কারো চাপের কাছে বক্তব্য শেষ করবেন না। আপনি বলুন যে আপনি বক্তব্য শেষ করেছেন, এই কথাটা বলুন। আমার ভারত মাতার জয় বলে আমি শেষ করবো। ঠিক আছে, ঠিক আছে, ওকে, ঠিক আছে, ভারত মাতার জয়টা বলে দিই। ওকে, ওকে, প্লিজ সিট, প্লিজ সিট, প্লিজ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় অধ্যক্ষ মহোদয়, কে কি বলবে, কে কি বলছে, তার চাইতে বেশি আই রিমেম্বার অ্যাজ দি লিডার অফ দি অপোজিশন আমাকে একটু বেশি সময় দিতে হয়। ওয়েন ইউ রিকোয়েস্টেড যে হাফ এন আওয়ারে আপনি বসে পড়ুন, আই ডিড নট টেক মাচ অফ টাইম। রুলিং এরও ব্যাপার আছে, অন্যান্য সদস্যরাও বলবেন, সময় যেভাবে অ্যালট করছেন, প্লিজ সি দ্যাট বিরোধীরা যা টাইম পান, শাসক দল থেকেও এমএলএরা সেই টাইমটা পান, এটা যেন আপনি একটু লক্ষ্য রাখেন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। নেক্সট, সঞ্জয় মানিক, ত্রিপুরা। খুলুমকা, সবাইকে নমস্কার। গত 5 জানুয়ারি রাজ্যপালের মাননীয় মহামহিম রাজ্যপালের ভাষণের ভিত্তি করে আমরা যে ভাষণ দেওয়ার, আমি ওনার ভাষণকে ক্রিটিসাইজও করব না এবং সমর্থনও করব না, কিন্তু আমার পয়েন্ট যেটা আছে ওইটা নিয়ে আমি সিধা যাব। আজকে এখানে দেখলাম বিভিন্ন ভাবে স্লোগান এই হাউসের মধ্যে বা ষড়যন্ত্রের কথা বা অনেকটা উল্লেখ হয়েছে। আমি সিধা যাব, এই ভাষণের মধ্যে এডিসিকে গুরুত্ব দিয়ে আমাদের ত্রিপুরাসাদের জনজাতিদের বা আমরা ত্রিপুরাসা যারা আছি আমাদের জন্য যে গুরুত্ব দিয়ে দেখা, সেটা আমি এখানে দেখছি না। এখানে আমি করবুক বিধানসভা থেকে আসছি, তাই বিশেষ করে আমি করবুকের ব্যাপারটা নিয়ে আমি উল্লেখ করব। আমার 3টা বিসিতে বিদ্যুৎ সরবরাহের অভাব, পানীয় জলের অভাব, সমস্ত জায়গাতে অভাব, কিন্তু তারপরে বিশেষ করে 3টা বিসিতে যে অভাব, সেটাকে নিয়ে নেটওয়ার্ক কানেকশনের যে অভাব, এখনো আজকের দিনেও দাঁড়িয়ে আমি দাবি করতে হয়, তীর্থস্থান যেটা তীর্থমুখ বলে দম্বুর তীর্থ, যেটা আগামী দিনে 14-15 তারিখে এখানে বিরাট একটা লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে, সেই জায়গায় আমি সেই জায়গাতে
এখনো নেটওয়ার্ক কানেকশন নেই। আমি বারবার 2 বার বোধহয় আমি পবিত্র বিধানসভাতে আমি উত্থাপন করছিলাম, যে দাবি করছিলাম যে এটাতে আমাদের কাছে অত্যন্ত প্রয়োজন। আজকে লক্ষ লক্ষ মানুষ এখানে যখন সমাগম হয় পবিত্র বিধানসভায়, আমি দাঁড়িয়ে বলছি ওই জায়গাতে নেটওয়ার্ক কানেকশনের অভাবে আজকে দিনে আমি দাবি করতে হয়। তারপরেও আজকে এখানে রেশন শপ বা আপনাদের যে এখানে ব্যাংকের অভাব, এখানে রেশন শপ তাদেরকে অনলাইন দিয়ে নেওয়া হচ্ছে না এবং অনেকটা তাদেরকে পিছিয়ে দেওয়া হচ্ছে। তো আমি বলবো, আমি দাবি করব আগামী দিনেও যাতে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমি সেই দাবি রাখবো, যাতে করে মুগছড়ি এবং নিউ গুমতি 2টা বিসিতে আগামী দিনে আবার যে আমি দাবি করব যে নেটওয়ার্ক কানেকশনের জন্য অতি সত্বর নেটওয়ার্ক কানেকশন দিয়ে তাদেরকে উপকার করা হয়। দ্বিতীয়ত হচ্ছে মাগরুম বিসি, যেটা আজকের দিনে দাঁড়িয়ে আমি বলছি লাস্ট পার্ট বর্ডারিং এরিয়া বাংলাদেশের মাগরুম বিসি যেটা আছে আমার এখানে, সেই মাগরুম বিসিতে ওএনজিসি দ্বারাই আজকে সাকসেসফুলি ওএনজিসি গ্যাস পাচ্ছে। এখানে খনিজ সম্পদ, আজকে এখানে আমি আপনাদেরকে অনুরোধ করব ওই জায়গাতে খনিজ সম্পদ আমাদের যে জায়গাতে সারা রাজ্যের উপকার হবে, সারা ভারতবর্ষের উপকার হবে, কিন্তু মাগরুমবাসী যারা আছে তাদের কিছু উপকার হচ্ছে না। এখনো তাদের বিদ্যুতের অভাবে রাত্রেবেলা অন্ধকারে রাত কাটাতে হয়। আমি আপনাদেরকে অনুরোধ রাখবো সেটা যেন আপনাদের, আমি মাননীয় মন্ত্রী মহোদয় যারা আছেন, বর্তমান সরকার যারা আছেন, আপনাদেরকে আমি অনুরোধ রাখবো সেটা যেন অতি সত্বর তাদেরকে বিদ্যুৎ সরবরাহ করার মাধ্যমে তাদেরকে উপকার যেন করা হয়। আর আছে আমাদের এখানে বগাচটল বিসি, রাস্তাঘাটের অভাব, পানীয় জলের অভাব। আমি বারবার DWS এর এবং PWDর SDO এবং এক্সিকিউটিভ সাহেবদেরকে আমি রিকোয়েস্ট রাখছিলাম যাতে করে আমরা তাদেরকে উপকার করতে পারি, রাস্তাঘাট, রুট কানেক্টিভিটি এবং আমাদের পানীয় জলের সরবরাহের মধ্য দিয়ে, কিন্তু এখনো সে অভাবে তাদের ভুগতে হচ্ছে। তা আমি বলতে হয় যেহেতু ত্রিপুরা এরিয়া, ওই জায়গাতে আমি ওইখান থেকে যেহেতু আমি প্রতিনিধিত্ব করছি, ওই ত্রিপুরা এরিয়ার জন্য সবাই তো ত্রিপুরার জন্য বা জনজাতির জন্য কান্নাকাটি করছে। তো যাতে করে সেটা সঠিক নজরে সঠিক দৃষ্টিতে রেখে তাদেরকে যেন উপকার করা হয় সেটা আমি আপনাদেরকে অনুরোধ রাখছি। এখানে করবুক বিধানসভার মধ্যে আজকেও আমি বলতে হয়, সেদিনও আমি বলছিলাম বিগত অধিবেশনে, করবুক বিধানসভাতে কলেজের অত্যন্ত প্রয়োজন। হাজার হাজার এখানে ছাত্রের, যখন ছাত্র অন্য জায়গাতে অন্য কলেজে গিয়ে ভর্তি নিতে হয়, তাদেরকে অনেক সময় যে তোমরা তো এখান থেকে না, এখানে যারা লোকাল আছে তাদেরকে আগে অলরেডি হয়ে গেছে, তাদের মানে অমরপুর, তোমরা অমরপুর যেহেতু পাশাপাশি কলেজ আছে, অমরপুর কলেজে তোমরা ভর্তি হও। এখান থেকে অনেকজন বঞ্চিত হয়েছে। তা আমি রাখবো যেহেতু ছাত্রদের জীবনের প্রশ্ন, আমাদেরকে অতি সত্বর কলেজ স্থাপন করে যাতে তাদের, আমাদের ছাত্রের জীবন যাতে ব্যাঘাত না ঘটে, পড়াশোনার জন্য যাতে তাদের ডিস্টার্ব না হয়, তাদেরকে ভর্তি আগামী বছরে তাদেরকে ভর্তি করতে হবে কলেজের অন্যান্য কলেজে, কিন্তু তাদেরকে সেই প্রায়োরিটি পাচ্ছে না। আমি বারবার রিকোয়েস্ট করছি, অনেকটা প্রফেসরের কাছে আমি গিয়েছিলাম, কোথার প্রশ্ন আছে, তাই আমি অনুরোধ রাখবো করবুকে অতি সত্বর করবুক কলেজ স্থাপন করার জন্য আপনাদের কাছে আমি অনুরোধ রাখবো। এখানে আছে এই জায়গাতে যে রাস্তাঘাট তো আমি অনেকটা জায়গাতে খুব আমাদের এখানে কোনো রুট কানেক্টিভিটির অভাব।
এখনো হচ্ছে না, কোনো কোনো জায়গাতে টোটালি হচ্ছে না। আমি অনেকটা গ্রাম ভিজিট করেছি। আমি ওই দিন আমাদের মাননীয় বিধায়ক আমাদের রঞ্জিত দাস মহোদয়, উনিও আমার সাথে আসছিলেন। আমি ওনাকে বলছিলাম, দেখুন আমাদের কে কর্মকের অবস্থা। তীর্থমুখের যখন ওনার সাথে আমি জয়েন্ট ভিজিট করছিলাম, ব্যাপারটা এখনো ভাঙ্গা ব্রিজ, এখনো রাস্তাঘাটের অবস্থা বেহাল দশা। তাই আমি অনুরোধ রাখবো এখানে, যাতে এইগুলি অ্যামেন্ডমেন্টে যেটা যেন এই বাসনের যেগুলি আছে এখানে যেত সংযোজন করার জন্য আমি অনুরোধ রাখবো। তারপরে আছে আমাদের এখানে এখন আমি দাবি করেছিলাম PWD এবং RD ডিভিশন। যেহেতু করবুকে দুইটা সাব ডিভিশন আছে, PWD যতনবাড়ি সাব ডিভিশন এবং করবুক সাব ডিভিশন। আরেকটা সাব ডিভিশন ছিলাশরীতে এক্সটেনশন করার পর করবুকে একটা PWD ডিভিশন যাতে করা হয়, সেটা আমি সংযোজন যেন করা হয় ওই বাসনের মধ্যে, আমি সেটাও অনুরোধ রাখবো। মাননীয় মন্ত্রী, ভারপ্রাপ্ত মন্ত্রী মহোদয়ের কাছে আমি অনুরোধ রাখবো, আমার করবুক যেহেতু রিমোটেস্ট এরিয়া, ত্রিপুরা রাজ্যের মধ্যে একদম বর্ডারিং এরিয়া, তো এখানে আমরা জনজাতিরা যারা আছে এবং পাহাড়ি বাঙালি সবাই আছে, এখানে সব অংশের লোক আছে, তারা যেন উপকার হয়। এখানে এক অংশের কথা আমি বলছি না, যারা ওইখানকার বাসিন্দা যারা আছে সবাই যেন উপকার হয়। এই যে আলুর মধ্যেও যেটা অন্ধকার আছে, সেগুলি আমরা একটু ভেন্টিলেট করার যেটা দরকার আমরা সেটা করছি। আমি দেখছি, আমি কারোর সাথে এখন আমি যেহেতু প্রতিনিধিত্ব করছি জনপ্রতিনিধি হিসাবে, সেটা স্বাভাবিক। জনগণের যেটা যে জায়গাতে অভাব অনটন হচ্ছে সেটাই আমি ভেন্টিলেট করার আমার দরকার। এখানে আমি কারোর জন্য সুরসুরি করতে যাব না। এখানে যে যাই বলেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যাতে আগামী দিনে বিশেষ করে করবুক না শুধু এডিসি এলাকাতে একদম ভিজিট করে ট্রেজারি বেঞ্চ এবং বিউডি বেঞ্চ উভয়ই পক্ষ নিয়ে জয়েন্টলি ভিজিট যদি করা হয়, তাহলে আমি মনে করি এই সুশাসন আরো সুদৃঢ় হবে। সুশাসন সবাই চাই, কিন্তু এই সুশাসনের মধ্যেও যে অনেকটা জায়গাতে অন্ধকার আছে, সেটা ভেন্টিলেট করতে আমরা যেন আপনাদের কাছে যে ভেন্টিলেট যেটা আমরা জানিয়ে দিই, সেটা যেন আপনারা ভালো দৃষ্টিতে দেখে সেটাকে আপনারা সব সাপোর্ট করে আমাদের জনজাতি বা তিপ্রাসা এরিয়াদের যে জায়গাতে অনুন্নত আছে, ওই জায়গাতে যেন আপনারা গিয়ে একটু আমরা যে জায়গাতে রিপোর্ট দিচ্ছি সংযোজন করলে পরে আমি মনে করি এই সরকার আরো সুশাসন করতে পারবেন বলে আমি আমার ভাষণ এখানে সংক্ষিপ্তভাবে আমি শেষ করছি। ধন্যবাদ। মাননীয় সদস্য শ্রী জিতেন্দ্র চৌধুরী মহোদয়। মাননীয় স্পিকার স্যার, আমি শুধু মাননীয় রাজ্যপালের ভাষণে যে কটা সংশোধন আমি দিয়েছি শুধু তার সমর্থনে নয়, গোটা অপোজিশন বেঞ্চ যে সমস্ত সংশোধনী এই ভাষণটাকে আরো সমৃদ্ধ করার জন্য এখানে রেখেছেন, সবগুলো যাতে সরকার অর্থাৎ ট্রেজারি বেঞ্চ এবং আপনার তরফ থেকেও চেয়ার থেকেও বিবেচনা করা হয়, সেই আশা রেখে আমার বক্তব্য আমি শুরু করছি। স্যার, আমাদের বিধানসভার প্রথা হলো, এটা পার্লামেন্টারিও, বছরের শুরুতে যে অধিবেশন শুরু হয় পার্লামেন্টে এবং বিধানসভাতে, পার্লামেন্টে রাষ্ট্রপতির মাধ্যমে ভাষণের মাধ্যমে, বিধানসভাতে রাজ্যপালের ভাষণের মাধ্যমে। সাধারণত এটা বিগত এক বছরের পারফরমেন্স অব দি গভর্নমেন্ট কি করেছে তার সাথে আনুষঙ্গিক অবশ্যই থাকে, কিন্তু মূলত পারফরমেন্স অব দি লাস্ট 1 year। আর সামনে বাজেট আসবে, দ্যাট ইজ দি প্ল্যানিং অব দি নেক্সট 1 year। তো সেদিক থেকে 92 ছত্রে এই যে ভাষণ তৈরি হয়েছে,
সরকারের তরফ থেকে তৈরি করে দেওয়া হয়েছে, সবাই আমরা জানি। এটাতে গত 1 বছর সরকার কি করেছে, হোয়াট গভর্নমেন্ট পারফর্ম। আমি অনুরোধ করব খুব বিনয়ের সাথে, ট্রেজারি বেঞ্চের মেম্বাররা কাইন্ডলি এই যে 92টা চ্যাপ্টারে বিভিন্ন দপ্তরের কথা বলা হয়েছে, প্লিজ কাইন্ডলি ভেরি মাইনিউটলি গো থ্রু ইট। এবং এখানে অফিসাররা যারা বসে আছেন তারাও এটা তৈরি করতে সাহায্য করেছেন, তাদেরকে বলবো আপনারা আবার পড়ুন, যে যদি এটার প্রতিটা লাইন যদি ব্যাখ্যা করা হয় এবং মাননীয় রাজ্যপালকে দিয়ে যে সমস্ত তথ্য উপস্থিত করে দেওয়া হয়েছে, এটাকে যদি আপনি নিরপেক্ষভাবে যদি কেউ পড়েন, দেখেন, এটা দেখা যাবে একটা ব্যর্থতা, বিশৃঙ্খলা, বেহিসেবিপনা, বঞ্চনা এবং বাগাড়ম্বরের দলিল। যে কারণে রাইট ফ্রম দ্য বিগিনিং অব দি, ধন্যবাদ সূচক যিনি এই প্রস্তাব এনেছেন, মাননীয় পরিষদীয় মন্ত্রী, তিনি অভিজ্ঞ, তার অভিজ্ঞতা সম্পর্কে কোনো সন্দেহ নাই। শুধু আমরা এই হাউসের মেম্বাররা না, হোল স্টেট আমরা জানি। তিনি এই যে এটার ভেতরে, এখানে যে এটা নিয়ে বড়াইয়ের কিছু নেই, এ রাজ্যের মানুষকে উৎসাহিত করার কিছু নেই, ধন্যবাদ সূচক বসন্ত পজিটিভ হবে, বাট হি স্টার্টেড উইথ নেগেটিভিটি এন্টায়ারলি। এবং দুর্ভাগ্যের, আমরা যে বেঞ্চেই আছি না কেন, এই তরফ থেকেও আমাদের দায়িত্ব আছে অবশ্যই। তিনি বারবার বলেছেন এই বেঞ্চের মথার মাননীয় সদস্যরা আপনারা নতুন এসছেন, সিপিএম এর নতুন সদস্যরা আপনারা নতুন এসছেন, আপনারা শিখুন। হ্যাঁ, নিশ্চয়ই ট্রেজারি বেঞ্চ বলে আমরা অপোজিশনের লোক শিখবো না, শিখবো ইফ দেয়ার ইজ সামথিং পজিটিভ। কিন্তু আমি বলবো, হোয়াট হি ইজ টিচিং টু হিজ ফলোয়ার্স, হ্যাঁ, কি শিখাচ্ছেন। এবং খুব দুঃখের সাথে বলছি, একটু আগে উত্তেজিত হতে হলো, এবং দ্যাট ইজ দ্য রিফ্লেকশন অফ দ্যাট টিচিং। আরে আপনারা শাসক দল, আপনারা করেছেন, যদি করেন তো বলুন ভালো সেভাবে, কিন্তু সেটা না বলে কোথায় চলে যাচ্ছেন, আমেরিকা, ইউরোপ, চীন, পাকিস্তান। হ্যাঁ, প্রসঙ্গক্রমে যদি যেতে হয় নিশ্চয়ই যেতে হবে, কিন্তু কিভাবে? দিস অ্যাসেম্বলি, উই আর দ্য লিডার্স অফ দ্য পিপল, আপনারাও আমরা সবাই। আমরা কি মেসেজই দেব? আমাদের মিডিয়ার কাছে কি আমরা এগুলোই দেব? আমরা বারবার বলি পবিত্র বিধানসভা, পবিত্র বিধানসভা, পবিত্র বিধানসভা। এটাই কি পবিত্রতা রক্ষা করার নমুনা? নট। যাই হোক, আমি অনুরোধ করব, কেননা যে মুড নিয়ে এসেছিলাম, এসব শুনে আমি কতটুকু বলতে পারবো জানি না। স্যার, কিছু বলার চেষ্টা করব আপনাদের পয়েন্টের উপর দাঁড়িয়ে। আই উইল নট অ্যাড এনি আদার পয়েন্ট ফ্রম আউটসাইড। আপনারা যে তথ্য দিয়েছেন, ইভেন yesterday in this house, on this floor, as a form of the answers of the question, both start and unstart, আমি সেখান থেকে তথ্য নিয়ে আমি কিছু বলতে চাই। স্যার, আমাদের দেশকে বলা হয় আগ্রারিয়ান ইকোনমি। যতই আমরা চন্দ্রলোকে যাই, অবশ্যই চন্দ্রলোকে আপনি রাইটলি এখানে রেজলিউশন এনেছেন, কনগ্রেচুলেটরি রেজলিউশন এনেছেন, আমরা খুশি।
আমাদের সবারই আনন্দ। কিন্তু আমরা যতই চন্দ্রলোকে যাই বা আরো অন্য লোকে যাই, হ্যাঁ আমরা চাই অন্যদের চাইতে এগিয়ে থাকতে, কিন্তু ইভেন দেন স্টিল ইন্ডিয়ান ইকোনমি ইজ অ্যাগ্রেরিয়ান ইকোনমি। হোয়াই ইট ইজ সেড? কি এগ্রিকালচার কালচার থেকে কি আমাদের জিডিপির বেশি আসে? নো। 1947 বা 50 আমাদের জিডিপিতে এগ্রিকালচার থেকে আসতো মোর দেন 50%, অ্যাবাউট 54-55%. Today it has come down to less than 15. এগ্রিকালচার থেকে আমাদের জিডিপির শেয়ার less than 15%, even though India is agrarian economy. Why? Because still majority of our population, majority of our families, they survive on the agriculture. As a small grower, marginal grower, agriculture laborer, ভারতবর্ষের মোর দেন 70% লোক এখনো এই কৃষি কাজে, এটাই তার জীবিকা। যতই আমরা বড়াই করি না কেন আমাদের জিডিপি বেড়ে গেছে, বেড়ে 5 ট্রিলিয়ন হবে, 7 ট্রিলিয়ন হবে, 4 নাম্বার হব, 5 নাম্বার হব, বাট স্টিল দিস এগ্রিকালচার which provide only less than 15% of our GDP, that employs more than 60% of our families or population. And that is true with us also. Sir, তাহলে সরকারের গত 1 বছরের পারফরম্যান্সই হোক বা নেক্সট বাজেট যে আসবে, মাননীয় অর্থমন্ত্রী আনবেন, তিনি এগ্রিকালচার মিনিস্টারও ছিলেন, নিশ্চয়ই এদিকে ধ্যান দেওয়ার চেষ্টা করবেন আমি আশা করি। কি হবে? এগ্রিকালচার যাতে আরো ভালো ফেভার পায়, সুযোগ পায়, ইনভেস্টমেন্ট বেশি হয়। ওই টুকটাক এই নাম সেই নাম দিয়ে কিছু টুপি পরানো না, কিছু পোস্টার লাগানো না, ফ্ল্যাক্স লাগানো না, এই সুশাসন প্রশাসন এসব বলে নয়। সেই জায়গায় আমি গতকালই স্টার্ট কোয়েশ্চেন নাম্বার 673, গতকাল মানে 8 জানুয়ারি মাননীয় কৃষিমন্ত্রী আমার একটা প্রশ্নের উত্তর দিয়েছেন। টোটাল কাল্টিভেবল ল্যান্ড কত ত্রিপুরাজ্যে এখন? তিনি বললেন 2,55,240 or 1 hectare. What amount of land brought under assured irrigation? তিনি উত্তর দিলেন 1,53,145, that is 60%. যদিও ফিল্ডে সেরকম না, বহু লিফট ইরিগেশন, ডিপ টিউবওয়েল, আমাদের মাননীয় সদস্যরা ওগুলি বলেছেন, ইভেন ট্রিজারি বেঞ্চে তারাও বলেছেন, এগুলি সব কাগজে পত্রে একসময় হয়েছিল, এখন মেরামতের অভাবে টাকা নাই, যোগান নাই। প্লিজ লিসেন, প্লিজ। আপনি যদি বলেন তাই আমি বসে যাব, আপনি বলুন, উত্তর দিন আমাকে, আমি শুনবো আপনার উত্তর। তো আমি জিজ্ঞেস করলাম যে লাস্ট 3 years টিল বোধহয় 30th সেপ্টেম্বর না অক্টোবর আমি ডেট দিয়েছিলাম একটা প্রশ্নে, কত জমি আপনার নতুন করে ইরিগেশন আন্ডারে এনেছেন? আপনি উত্তর দিলেন যে প্রথম বছরে 114 হেক্টর, দ্বিতীয় বছরে 696 হেক্টর, তৃতীয় বছরে 961 হেক্টর, টোটাল কত? 1771। এটা সহ ওই 1,53,000। সো দিস 1,771 হেক্টর যে জমি নতুন করে আপনার গত 3 বছরে, যেহেতু আমি যদি আরেক বছর বাড়িয়ে দিই স্যার আপনি বলবেন ডিসঅ্যালাউড, আমার এরকম এবার 44টা প্রশ্ন বিনা কারণে ডিসঅ্যালাউ হয়ে গেছে। আমি 2-একটা উল্লেখ করব।
কাজেই আপনি জিনিস অ্যালাউ করবেন স্যার, আমি এই জন্য, নাহলে গত 6 বছরে দিতাম যে আপনাদের ক্রেডিট দেখানোর সুযোগ পেতেন। তাহলে এই 1,53,145 hectare you stated that under issued irrigation, that 771 comes only 0.69%. 0.6, even not 1%. আমি ধরে নিলাম যে আরো যে 2.5 বছর কাজ করেছেন এতে আরো 0.69, তাহলে 2%। তাহলে what impetus you have given for agriculture? Your record, আমি আমার প্রতি বলছি ইট ইজ দেয়ার, আই ব্রড। আপনি চ্যালেঞ্জ করবেন যে কোথায়, আমি এই জন্য এনেছি। দেন স্যার, হ্যাঁ, যে আপনারা ধান কেনা শুরু করেছেন, আমাদের মাননীয় সদস্য বলেছেন, হ্যাঁ আমরা ধন্যবাদ জানাই। আপনারা অনেকে বলছেন কেন বামফ্রন্ট 25 বছর ধান কিনলো না, কেন এই করলো না। আরে স্যার, ধান প্রক্রিয়া করছে কে? ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। স্যার, এখানে মাননীয় সচিব সাহেব আছেন, হি ইজ দ্য কাস্টোডিয়ান অফ দ্য রেকর্ডস হিয়ার। ইউ গো থ্রু দি in sessions after sessions during the left-front government's regime, from this house, how many resolutions we have moved? Our then chief minister, then agriculture minister, how many times they wrote, they met the union home minister, union food minister, যারা এসব ডিল করেন। এবং একটা সময়তে, হ্যাঁ আমি বলছি 2014 সালে বিজেপি সরকার আসার পরেই আমি এমপি হয়ে গিয়েছিলাম। I also persuaded the then food minister Ramvilas Paswan, he agreed, he came here. কিন্তু এখান থেকে গেলেন তিনি, স্বীকার করে দিল্লিতে গিয়ে কে জানি তাকে আবার মানে কানমন্ত্র দিয়ে দিল, উনি আর ধান কিনলেন না। তো what did then state government will do? You also have done the same thing. Yes, you requested the FCI conducting the purchase. Yes. মাননীয় সদস্য, জাস্ট লেট মি ইন্টারাপ্ট জাস্ট এ সেকেন্ড। মাননীয় অধ্যক্ষ মহোদয়, যেহেতু প্যাডি প্রকিউরমেন্টের সাবজেক্ট এসছে, আমার মনে হয় মাননীয় সদস্য যেটা বলছেন হি ইজ মিসলিডিং দ্য হাউস, বিকজ I can please let me add. I can present before this house a number of letters written by Government of India to the state government, then state government, and requesting them to go for paddy procurement in large scale. The reimbursement would be done by Government of India, but you never complied with it. ঠিক আছে, আপনারা কেন্দ্রীয় সরকার চিঠি দিয়েছে আপনাদেরকে যে আপনারা কিনে নিন, আমরা আপনাদেরকে টাকা দেব। ডিপার্টমেন্ট অফ ফুড এন্ড কনজিউমার অ্যাফেয়ার্স, আমরা তো সেই জিনিসটাই করছি। আপনারা কেন করলেন না আগে? আপনারা প্যাডি প্রকিউর করতেন, রিইম্বার্সমেন্ট হয়ে যেত, যেটা আমরা করছি। আলোচনা করা যাবে না। না ঠিক আছে, না তাহলে অনারেবল স্পিকার এস দি প্রেসিডেন্ট পয়েন্ট অফ অর্ডার। Honorable Minister say it was unknown to us also. I would request him to submit that a letter, if not many, at least 1 or 2 letters written by the food minister or food department to procure paddy from the farmers in the floor of the house. If not today, by tomorrow. It will help us. It will end the আজকে দিয়ে দিচ্ছি। Okay, right, sir. Sir, after that, please, okay. After that, sir, you will be disturbed. ঠিক আছে স্যার, আমি তো বললাম আমার বক্তব্য হলো, চিঠি যদি নাও দেয়, গভর্নমেন্ট কিনবে এবং রিইম্বার্সমেন্ট হবে। আছে তো, দেবে তো। আমি তো বলছি, আপনি বলছেন দিল্লি তারা ঘুরে গেল, এখানে আপনি তো চেষ্টাই করেন। Honorable Speaker is the presiding officer, he is the custodian of the records, everything is here. এবং সেই জায়গায় you are now in the office. If their earlier government also returned to the then government, you please bring out it. আমরা will apologize. আমরা যদি না করে থাকি, এইভাবে তো দোষারোপ করা যাবে না। ঠিক আছে, কন্টিনিউ করুন। স্যার, এবং এরপরে বলছেন
পারচেস অফ রাইস করে সাংঘাতিক করেছেন তারা। হোয়াট অ্যামাউন্ট অফ রাইস ইউ আর পারচেজিং in 2018-19 on 10,406 MT, that is only 0.87% of the total production of the rice of that year. 2019-20, 27,929 MT, একটু বেড়েছে 2.29, even not 3%. 2021 13,746, 1.14%. 21-22 19,000, একটু বেড়েছে, হয়তো এটা 1.5% হবে। তাহলে আমাদের কৃষকদেরকে কেন আমরা উৎসাহিত করতে পারছি না? হোয়াই? কেননা এই কথাটা উঠেছে, এখন কোন স্টেটের নাম শুনলে যদি কেউ অস্বস্তি ফিল করেন, কিছু করার নাই। গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে আমরা বারবার বলছি রেনুমারেটিভ প্রাইস। সারা ভারত কৃষক সভার নামে মাননীয় পিনাকি দাস বাবু কত কথা বললেন, কি জানি না, ভগবান বাবু জানি। সারা ভারত কৃষক সভার তার আন্দোলন কিসের জন্য? ফর দি রেনুমারেটিভ প্রাইস। এবং আমরা স্যার গতকালই আপনি এখানে অবিচুয়ারি রেজলিউশন এনেছেন, ডক্টর স্বামীনাথন। That Swaminathan committee recommended that Government of India should announce a minimum MSP for for not only rice. There are many crops in India. তার ক্রাইটেরিয়া কি হবে? তার প্রোডাকশন কস্ট প্লাস 50%। অর্থাৎ খরচ যদি কুইন্টালে 1,000 টাকা হয়, তাহলে এমএসপি হবে 1,500 টাকা। হচ্ছে আজকে? কারা করবে এগুলো? কিন্তু আমাদের দেশে একটা রাজ্য করেছে, কেরালা। সেখানে ধানের এই প্রকিউরমেন্ট কেন্দ্র সরকার যা দেয় তা থেকে আরো 60 টাকা বেশি দিয়ে 2900 সামথিং দিয়ে তারা কেনে। দ্যাটস ওয়াই দি রাইস প্রডিউসার্স, ফার্মার্স, দে আর এনকারেজড। কিন্তু আমাদের এখানে এনকারেজ হচ্ছে না, বিক্রি করে ফেলছে। কেননা স্যার বাজারে যে দাম, এরপরে গিয়ে লাইনে দাঁড়িয়ে মন্ডলকে খুশি খুশি করিয়ে চাটা খাইয়ে, আরে রাইট, ইয়েস, আরে কথা শুনুন না, একটু শুনুন। এখানে এরপরে যে খরচ চায় এবং যে দাম পায়, এর দাম রেমুনারেটিভ হয় না। That's why our producers are not interested to sell the rice to the government. Sir, second. Sir, আরেকটা তাহলে আমাদের রাজ্যে কৃষি প্রধান দেশ, কৃষি প্রধান রাজ্য। হ্যাঁ, অবশ্যই এডুকেশন ডিপার্টমেন্ট খুব ইম্পর্টেন্ট। ইয়েস, এগ্রিকালচার, হেলথ খুব ইম্পর্টেন্ট, হোম খুব ইম্পর্টেন্ট। এগুলো ইম্পর্টেন্ট, লেস ইম্পর্টেন্ট না, কিন্তু খাওয়াতে হবে। অন্নদাতার নাম এসছে, অন্নদাতাদের করতে হবে। সেই অন্নদাতা ডিপার্টমেন্টকে যারা সাহায্য করবে, সেই ডিপার্টমেন্টটা একটু ফুল ফেজেড হবে। স্যার, আমাদের রাজ্যে এই ডিপার্টমেন্টের অবস্থা কি? দিস ইজ অলসো ইয়োর আনসার। বর্তমানে কৃষি ও কৃষি কল্যাণ দপ্তরের মোট খালি পদ কত? 2,548। আরে আমি তো আমাদের সময় তো বলে তো আপনি এখনকার বলতে হবে। এবং তার মধ্যে এখানে মানে এগুলির মধ্যে কত রিক্রুট হয়নি? 1495টা হয়নি, অর্থাৎ 58% অফ দি টোটাল প্রায় এগুলি আনফিল্ড আপ। এগ্রিকালচার ডিপার্টমেন্ট কি করে চলবে? আপনি তাকে দ্রোণ দেবেন, এই দেবেন, সেটা ভালো, ইয়েস, আই অ্যাপ্রিসিয়েট। আপনি দ্রোণ আনুন, কিছু আনুন, কিন্তু তার স্টাফ কোথায়?
ডাইরেক্টর নেই, ডেপুটি ডাইরেক্টর নেই, ফিল্ড অফিসার নেই, বিএলডব্লিউ নেই, কি করে কাজ করবে স্যার? এটা না, সরকার দায়িত্ব ছেড়ে কথা বলা যায়। সরকার আপনাদের এই ভাষণে অন্তর্ভুক্ত করে দপ্তরগুলোকে বলুন, অফিসারদেরকে বলুন, এসব নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে যাতে দপ্তরকে শক্তিশালী করা যায়। স্যার, সেকেন্ড ইম্পর্টেন্ট, এমপ্লয়মেন্ট। আমি আইন শৃঙ্খলার কথা যখন আসবো, আবার যাতে ইয়ে না হয়, উত্তেজনা না বেড়ে যায়, স্যার সে সংক্ষিপ্ত করতে হবে তো। না না, আমি আপনাদের বই থেকে আপনাদের এটা অসত্য তাহলে? না জিতেন বাবু। হ্যাঁ স্যার, সংক্ষিপ্ত আর এরা বলছেন তখন বলে যাচ্ছেন এতে। স্যার, রাজ্যের মধ্যে বেকার নেই যে সিরিয়ালি আসতে হবে তো ভাই, সিরিয়ালি তো আসতে হবে। এই যে স্যার এখানে সরকারকে তার ভুল ধরিয়ে দেওয়া যাতে ঠিকঠাক ভাবে চলে, এখানে অনেক উল্লেখ হয়েছে। এই যে হলদিয়া ভিলেজের খকেন দেববর্মা, আমি গেছি হসপিটালে দেখতে, Battoli
Lui naga deur na fan na sia enak kasunai. Lui naga deur na fan Tripura government jawab mari nai. TSF ka suli komona Tripura sarkar jawab mari nai. Hai ke jawab choli nai. Hai ke jawab choli kha. We want justice. 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 Hindi wabo. Hindi wabo. Hindi wabo. Hindi wabo. Ini khawo. Ani khawo. Rusia. Indian government siapa repeal makanya. Indian government siapa repeal makanya. Hai ke jabat cholina. Hai ke jabat cholika. TSM saya guli kemana jawab tuna marina. TSM saya guli kemana jawab tuna marina. Hai ke jabat cholina. Hai ke jabat cholika. Ari biskang sabo. Ari neng kayo. Ari ang kayo. Ari jotok kayo. Ari kenalia. Ari tebo fange. Ari tebo fange. Ari nini kawo. Ari ani kawo. Ari agottola. Ari MBBO. Ari BBMCO. Ari Ram Thakuro. Mane debate ni jefro borok China bai class ngene kunya kun tine ka shakko banglai puro borok jefro bharata phaina sorona thing pai puro refugees sung pai puro mai illegal migrants sung pai puro borok sini India ni citizenship thanya borok ha thanya tomun om hai keno illegal migrants eba khe je refugees phaina rong ni treatment nang thong to mala ta bu sung nugo je Tibetians tongmani borok bon kuno om hai proper je facilities tongmani government ni borok chakri naya borok om hai officially je government through the land rights rok nan thangya facilities nan thangya om hai keno sini hasteo bahaino je kubun illegal migrants in phaina rok borok om hai ke rights manan kokya sungoma TSF agi bahaino condemn khayo sung tau bahaino condemn khainai tai je 8 January sini TSF sin Tripura sarok je guli kokjamani obasin TSF ya sin Tripura sabung bara hinai kokmani si omono please be minded omai sungomno sung om hai te phaine salo tang thung Tripura hasteo ni sung sini TSF rok sung protect January 8 tarikho sung om tek de ko khal ni pali babai ang sini hasin joto lukurona koinai o salno mujo to nang thung sini Tripura sarok bahai ke apur kokjamani te om hai sal ko som sal hamya sal te da phajung ni sung om hai sini khawa sung suriu te sung amono tine sung phaine salo haine sung ajarona tek de pali nai ধন্যবাদ আমাদের মিডিয়া আজকে আমরা 8 জানুয়ারি 2024 আমরা ব্ল্যাক ডে অবজার্ভ করছি আপনারা সবাই জানেন গত 2019 8 জানুয়ারি যখন কেন্দ্র সরকারের সিএবি যেটা বিলটা এনেছিল পার্লামেন্টে সেই বিলের বিরুদ্ধে করে আমরা TSF এবং নেশু সারা নর্থ ইস্টে আমরা সেই বিলটির বিরুদ্ধে করেছিলাম সেই বিলটার বিরুদ্ধে করে আমরা ত্রিপুরা রাজ্যে বন্ধ রাখতে বাধ্য হয়েছিলাম করতে হচ্ছে আমাদের রাজ্যের ভেতর থেকে তারা ক্রমশ নিয়ে যাচ্ছেন 30 তারিখ সাবরুমের আইলমারা থেকে সুমন ত্রিপুরা বৈষ্ণবপুরের সেখানে কাংফু মগ বিলমতাইর অমলেশ দাস তাদেরকে তুলে নিয়ে যাচ্ছেন এবং 8 ডিসেম্বর 27 জনকে গ্রেফতার করেছেন আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন সেখানে মধ্যে ব্যর্থ হচ্ছেন এই হচ্ছে সুশাসন তার নমুনা আমি তাদেরকে বিক্ষোভ সাপোর্ট করেছেন পত্রিকায় সেখানের মধ্যে উঠেছে পত্রিকার মধ্যে ত্রিপুরা ধর্মন সরকারের পৃষ্ঠপোষকতায় নেশার মোড়কে মন্দির নগরী এই পত্রিকা ত্রিপুরা দর্পণ পত্রিকার ভেতরে উঠেছে এভাবে প্রত্যেকটা পত্রিকা সান্দন পত্রিকায় গরু সহ আটক 2 চোর পত্রিকার ভেতরে উঠেছে আজকে এই ধরনের অসংখ্য পত্রিকা ত্রিপুরা রাজ্যের মানুষ সেখানের মধ্যে 41 লক্ষ মানুষ সেখানের মধ্যে দেখছেন তারপরও বলছেন চন্দন পত্রিকা 1 জানুয়ারি পত্রিকার ভেতর সেখানে উঠেছে আপনারা দেখেছেন সেখানে শিশু বিক্রির ঘটনা বাড়ছে অভাব গ্রাম ত্রিপুরায় সামাজিক অগ্রগতিতে ত্রিপুরা স্থান হয়ে গেছে 27 নম্বরে চন্দন পত্রিকা 1 জানুয়ারি পত্রিকার ভেতর সেখানে দিয়েছে আমাদের রাজ্যের বেশ কয়েকটা জায়গা থেকে শিশু উদ্ধার করে তাকে উদ্ধার করা হয়েছে প্রশাসনের ভুলে গেছেন কমলপুর হাসপাতালের সামনে এক উপজাতি মা তার সন্তান বিক্রি করেছিল স্বামীর চিকিৎসার জন্য আমাদের রাজ্যের সর্বাধিক আরে অসত্য কথা বললে তো আমরা বলবো
আরে অসত্য কথা কেন বলা হচ্ছে? আপনাদের লোক কথা বলছে, আপনাদের ডিস্টার্ব করলে কেমন হইব? এই যে মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, কি অবস্থা, মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, ওনারা যখন কথা বলেছেন, প্লিজ গিভ অপরচুনিটি, প্লিজ মাননীয় সদস্য, অপরচুনিটি টু টক। এভাবে না স্যার, প্লিজ না স্যার, এটা তো চেয়ারের অসম্মান চাপ। বসে বসে কথা বলে, বসে কিভাবে মাইক দেয়? বসার ঠিক আছে, বসে গেছে, এখন আপনারা বসেন প্লিজ। পুরা অসত্য বললে শুনুন লাফালাফি কম করেন, লাফালাফি কম করেন। তো বলেছেন তখন লাফালাফি একদম কম, আপনি একদম কম। আমরা বলতে দেবো না তাহলে, আমরা বলতে দেবো না তাহলে, বলবে প্রতিবাদ করবে না? না না, আমরা মুখ্যমন্ত্রীকে বলতে দেবো না তাহলে। যদি অসত্য বলে প্রতিবাদ করবে, উত্তর দিন। আঙ্গুল নামার মিথ্যা কথা বলছে, আমরা আবার আপনারা বলেছিলেন সেখানে। আরে আমরা গিয়ে মিথ্যা কথা উত্তেজিত হবার কোনো কারণ নেই। আমরা গিয়েছিলাম আবাংশরা, ওই দিনে আপনারা মিথ্যা প্রচার করেছিলেন। আমরা গিয়ে সেখানে তদন্ত করে দেখেছি সেখানে সন্তান পুরো বিক্রি হয় না। নির্লজ্জের মতো কথা বলছেন পবিত্র বিধানসভার মধ্যে আপনারা। পরে বলবেন, আপনার সময় আসলে বলবেন, আপনার সময় আসলে বলবেন। বলবো স্যার, 1 ঘন্টা 2 মিনিট বক্তৃতা দিয়েছে, আমরা কিন্তু ডিস্টার্ব করিনি স্যার। ঠিক আছে, বেশি ক্ষিপ্ত হয়ে যাচ্ছে। আপনি রাজ্যপালের ভাষণের উপর কথা বলেন না, চিন্তার সমস্যা হবে না। বলেন না স্যার, আমাকে বলতে না দিলে আমি কি করে বলবো স্যার? বলেন। আরে শ্যামল বাবু, একটু আমরা এই রিপোর্ট এটা মনে করি না। আমাদের রাজ্যের জনগণের যে চাহিদা, জনগণের যে দাবিগুলো, এই দাবিগুলোর কিচ্ছু এই রিপোর্টটার ভেতরে নেই। যেমন দক্ষিণ জেলা সদর, সেখানে দেখেছেন সবচেয়ে বেশি গাড়ি চলাচল করে আমাদের এখানে। সদরের পরে সবচেয়ে বেশি দক্ষিণ জেলাতে গাড়ি চলে। আমরা দাবি করছি, সেখানের মধ্যে একটা দাবি করেছিলাম একটা সিএনজি স্টেশন। গত বিধানসভাতেও সেই কথাগুলো বলা হয়েছিল, কিন্তু রাজ্যপালের ভাষণে তা অনুপস্থিত। দিলে পরে সুন্দর হতো এটা। ডিআরডব্লিউ ওয়ার্কার, বামফ্রন্ট সরকারের সময় সিদ্ধান্ত 10 বছর পূরণ হলে পরে ডিআরডব্লিউ যারা ওয়ার্কার তাদেরকে রেগুলার করার রীতি আমাদের রাজ্যে 35 বছর বামফ্রন্ট সরকারের সময় চালু হয়েছিল। বামফ্রন্ট সরকারের সময় সেখানে মধ্যে ছিল। আজকে 15 বছর পেরিয়ে গেছে, একটা 16 বছর পেরিয়ে গেছে, এখন পর্যন্ত সেই ডিআরডব্লিউ যারা ওয়ার্কার তাদেরকে এখন পর্যন্ত রেগুলার করা হচ্ছে না। 15-16 বছর সেখানে মধ্যে পেরিয়ে গেছে। আমাদের রাজ্যের বিদ্যুৎ আপনারা দেখেছেন বেসরকারীকরণ করা হয়েছে বেশ কিছু জায়গায়, সেখানে মধ্যে সাব ডিভিশন। আজকে তার জন্য দুর্দশা তৈরি হয়েছে, স্টাফ নেই সেখানে। 10 দিনে কল করলেও সেখানের মধ্যে যায় না, এই ধরনের দুর্দশা। ট্রাইবেল এলাকার ভেতরে এখানে আছেন, ওনারা সবচেয়ে বেশি ভুক্তভোগী। কাজে এই ধরনের একটি অবস্থার ভেতরে আছে। যারা সেখানে মধ্যে কন্ট্রাকচুয়াল এআরকে কোম্পানির 196 জন স্টাফ সেখানে আছে, 12,700 টাকা তাদের বেতন দেওয়ার কথা, 6,980 টাকা মাত্র বেতন পাচ্ছেন। গত 4 মাস তারা বেতন পাচ্ছেন না। কি করে তারা কাজ করবেন? আজকে কাজ করতে পাচ্ছেন না, সেখানে এক অব্যবস্থা সেখানে মধ্যে তৈরি হয়েছে। এটাই হচ্ছে সুশাসন আমাদের রাজ্যের ভেতরে চলছে। 40,000 সামাজিক ভাতা আপনারা বলছেন সেখানে মধ্যে তারা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে সেখানে মধ্যে দেখছেন। রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে 40,000-এর উপরে ভাতা প্রাপক তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। বৃদ্ধ থেকে 80 বছরের বৃদ্ধ থেকে শুরু করে আছে। আমার কথা যদি মিথ্যা হয় সার্ভে করুন, আমি ফিরিয়ে দেওয়া রাজ্যপাল মহোদয়। 40,000 ভাতা ফিরিয়ে দেওয়ার জন্য এই 40,000 ভাতা বাদ দিয়ে দেওয়া হয়েছে। ওই লিস্টটা একটু যদি এখানে আপনারা পেশ করেন, আর না হয়তো এটা উল্টো করুন, না হয়তো লিস্টটা এখানে দিন। থাকে পরে বলবেন মন্ত্রীরা, আমি শুনবো কেন ডিস্টার্ব করবে? আমরা ডিস্টার্ব করিনি, আমাদের পয়েন্ট অফ অর্ডার ছিল অনেক। 40,000 এটা হয় না না, আপনার কথা থাকি, আপনি উত্তর দিন, জবাব দিলেন পরে বলুন। এরপরে পেলেন রিপোর্টটা একটু আপনারা এখানে সাবমিট ঠিক আছে মন্ত্রী সাহেব, ঠিক আছে বলবো স্যার। আমাকে স্যার এইভাবে বললে আমি তো স্যার ভাষাগুলো ভুলে যাচ্ছি। এভাবে যদি ডিস্টার্ব করে, কাউকে তো এরকম ডিস্টার্ব হয়নি স্যার, আমরা তো এরকম ভাবে ডিস্টার্ব করিনি স্যার। বলেন, সময় যেতেছে, তাড়াতাড়ি বলেন। না, আমার সময় তো ওরা নষ্ট করছে স্যার। আমাদের রাজ্যের ওবিসি ভুক্ত মানুষ
জনসংখ্যার তথ্য হিসাবে 9,04,120 জন ওবিসিভুক্ত মানুষ আমাদের এখানে আছে, আমাদের রাজ্যে আছে। প্রায় 1/4 জনসংখ্যার মানুষ সেখানে আছে। রতনবাবু উঠে গেছেন, যখন উনি সেখানে মধ্যে বিরোধী পক্ষে ছিলেন, এমন কোন বিধানসভা বাদ যেত না যেদিন ওবিসিদের জন্য কান্না করতেন না। তাদের সংরক্ষণ এখন কোথায়? একটা শব্দ কেন উচ্চারণ হয় না? এত বড় রাজ্যপাল, মহামান্য রাজ্যপাল রিপোর্ট পেশ করলেন, 1/4 জনজাতি, জন অংশের মানুষ, তাদের সাথে একটা কথা সেই রিপোর্টের মধ্যে বললেন না। তারপরে বলছেন এই রিপোর্ট সেখানে মধ্যে জুমলা না। আমরা বলছি তাদের স্বার্থের কথাটা রতনবাবুকে আবার বলা উচিত, কারণ তিনি দীর্ঘদিন বিধানসভায় দাঁড়িয়ে এই কথাগুলো সেখানে মধ্যে বলেছিলেন। আমাদের নগর উন্নয়ন, মাননীয় মুখ্যমন্ত্রী এই দপ্তরটা সেখানে দেখেন, আমি আর নজর দেওয়ার কথা সেখানে মধ্যে বলবো। অনেকটা অভিভাবকহীন অবস্থার মধ্যে আছে, মন্ত্রী আছেন কিন্তু উনি হয়তো সময় দিতে পারছেন না। দেখা দরকার নগর উন্নয়নের হচ্ছে মূল আমাদের রাজ্যের নগর পরিকাঠামো গড়ে তোলা, এডিসিতে নগর গঠন করা, এই কথাগুলো অনেকবার আলোচিত হয়েছিল। এবং সেখানে টুডা বলে একটা প্রকল্প আছে, যেই প্রকল্পের টাকা আসে কিন্তু সেই টাকার কোনো উন্নয়নগুলো হচ্ছে না, স্তব্ধ হয়ে আছে। এই ক্ষেত্রে নজর দেওয়া সেখানে মধ্যে দরকার, আমাদের রিপোর্টের মধ্যে নেই। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের থেকে অর্থ নিয়ে আমাদের নগর উন্নয়নের কর্মসূচিগুলো বাস্তবায়ন করার কথা ছিল, কিন্তু গতবারও সেই রিপোর্টের মধ্যে এসেছিল, তার কাজ চলছে। এখনো সেই রিপোর্টের ভেতরে, রাজ্যপালের রিপোর্টের ভেতরে ব্যাপক প্রচার সেখানে মধ্যে করা হয়েছে, কিন্তু এর মধ্য দিয়ে যে মানুষের যে সমস্যার সমাধান সেখানে মধ্যে হচ্ছে না। বিশেষ করে দূর দূরান্ত ট্রাইবেল এলাকা, সেখানে যে মানুষ জল সেখানে মধ্যে পাচ্ছে না। আজকে কিন্তু সেই বিষয়গুলো এই রিপোর্টের ভেতরে সেখানে তুলে ধরতে পারেনি। তথ্য এটা বলছে 5.5 লক্ষ বাড়িতে জলের সংযোগ নাকি দেওয়া হয়েছে। আমি জানি না 73.74% বাড়িতে নাকি জল পৌঁছে গেছে। তো এই যদি অবস্থা হয়, মানুষ কলস নিয়ে কেন রাস্তার মধ্যে বসতে হয় 2-3 দিন পর? এই ধরনের জলের সংকট কেন আমাদের রাজ্যের ভেতর রয়েছে? কাজে এই রিপোর্ট কি করে সেখানে মানবো? একটা রিপোর্ট দিলেই তা সেখানে মধ্যে মানা যায় না। আমাদের রাজ্যের ক্যান্সার পেশেন্ট, আমি নিজেও একজন ক্যান্সার রোগী, আমি তার ব্যথা সবচেয়ে বেশি পরিমাণে বুঝি। উনি ডাক্তার, মুখ্যমন্ত্রী, কাজে উনিও বুঝবেন। 2011 সালে আমাদের তৎকালীন বামফ্রন্ট সরকার থাকাকালীন সময়ে পলিয়েটিভ কেয়ার সেন্টার সেখানে মধ্যে চালু হয়েছিল। আমাদের আসবেন সংবেদনশীল এই ক্যান্সার রোগীরা, তাদের স্বার্থে এই জিনিসগুলো নেই সেখানে মধ্যে। আমাদের রিপোর্টে কিন্তু স্বাস্থ্য পরিষেবার কয়েকটি তথ্য দেওয়া হচ্ছে, কিন্তু এই যে খুঁটিনাটি জিনিসগুলো যেগুলোর মধ্য দিয়ে সামান্যভাবে পিছিয়ে পড়া এবং দুর্বল থেকে দুর্বল তাদের চিকিৎসার যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু এই রিপোর্টের ভেতরে সেখানে মধ্যে নেই। কিন্তু আমাদেরকে বলে যেতে হবে সুশাসন সেখানে মধ্যে চলছে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, আপনারা সবাই জানেন, আমি চিঠি দিয়েছিলাম 2-3 বার। হ্যাঁ, সুশান্ত বাবুর উত্তরটা আমি পাই, উনি সেই ভদ্রতাটা দেখান। অন্য কাউকে চিঠি দিলে সেটা আমি পাই না, কিন্তু উনি অন্তত চিঠিটা রিসিভ করেছেন, অন্তত তার চিঠিটা সেখানে দিয়ে বলেন আমি বিষয়টা সেখানে মধ্যে দেখছি। কতদিন হয়েছে ঘোষণা? দুর্গাপূজার আগে সেখানে দেওয়ার কথা, আজ পর্যন্ত সেখানে হচ্ছে না। কি রাজ্য সরকার কি উদ্যোগের অভাব, নাকি এটা দিয়ে আমাদের উত্তর পূর্বাঞ্চল দিয়ে যাওয়ার ব্যবস্থা? প্লেনে প্রচুর টাকা সেখানে পড়ে, কাজে কলকাতার সঙ্গে যোগাযোগের একটা বিরাট মাধ্যম, কিন্তু রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই। রাজ্যপালের ভাষণে তার বিন্দুমাত্র সেখানে মধ্যে উল্লেখ সেখানে মধ্যে আমরা দেখিনি। তারপরে বলতে হবে সুশাসন আমাদের রাজ্যের ভেতর সেখানে মধ্যে চলছে। এসটি সাপ্ল্যান্ড আপনারা জানেন, যার মধ্য দিয়ে দুর্বল অংশের মানুষ তাদের সেবা করার জন্য অন্তত এই 2টি সাপ্ল্যান্ড সেখানে মধ্যে কাজ করে। আমাদের রাজ্যের ভেতরে এই এসটি সাপ্ল্যান্ড সংবেদনশীল বিষয় আলোচনা নেই। তথ্য দিয়ে কি হবে? উপজাতি অংশের মানুষ, তফসিলিভুক্ত পিছিয়ে পড়া এই অংশের মানুষ, তাদের সাথে কতটুকু কাজ হচ্ছে? এসটি সাপ্ল্যান্ডে কি কাজ হচ্ছে? ওই রাজ্যপালের ভাষণের ভেতরে একটি রিপোর্ট সেখানে মধ্যে উত্থাপন করা হয়নি। এই বিষয়গুলো সেখানে মধ্যে দেখা দরকার। স্কিল ডেভেলপমেন্ট অত্যধিক গুরুত্বপূর্ণ। অর্ধশিক্ষিত যারা, বলছি স্যার, অর্ধশিক্ষিত যারা, তাদের জন্য স্বনির্ভরের গত 1 বছরে স্কিমে কোনো টাকা পয়সা সেখানে মধ্যে আসছে না, প্রশিক্ষণটা সেখানে মধ্যে ঝুলে আছে। রাজ্যপাল মহোদয় কিন্তু বলেননি, কিন্তু সুশাসনের কথা তিনি সেখানে মধ্যে বলে গেছেন। রাজ্য সরকারের গৃহীত ঋণের বোঝা 23,000 কোটি টাকা, এই জনগণের ঘাড়ে এই ঋণ সেখানে চেপে আছে। এই ঋণ কিভাবে পরিশোধ হচ্ছে, এটার জন্য কি ব্যবস্থা রাজ্য সরকার সেখানে মধ্যে নিচ্ছেন? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই 23,000 কোটির ঋণ আমাদের মাথার উপর সেখানে রয়েছে। রাজ্য সরকার কোন গতিতে আস্তে আস্তে করে সেগুলোকে পরিশোধ করার জন্য কি উদ্যোগ নিচ্ছেন? একটি লাইন রাজ্যপালের ভাষণের মধ্যে নেই। 23,000 কোটি টাকার ঋণ মাথার উপর নিয়ে তারপর আমাদের বলতে হচ্ছে সুশাসন চলছে আমাদের রাজ্যের ভেতরে, এই কথাটা সেখানে মধ্যে বলতে হচ্ছে। মৎস্যের উৎপাদন, সুধাংশুবাবু আছেন এখানে, উনি বলেছেন বিভিন্ন মিটিং এ গিয়ে রিভিউ করছেন, খুব ভালো দিক।
কিন্তু এতই যদি মাছের উৎপাদন আমাদের রাজ্যের ভেতরে সেখানে বেড়ে থাকে, কলকাতা থেকে মাছ আনতে হচ্ছে কেন, বাংলাদেশ থেকে মাছ আনতে হচ্ছে কেন, সেখান থেকে মাছ না এলে আমাদের অনুষ্ঠানগুলো সেখানে ঠিকভাবে আমরা কেন করতে পারছি না? আরেকটা তথ্য যেখানে মধ্যে দেওয়া উচিত ছিল, আমাদের সরকারি উদ্যোগে আমাদের জলাশয়গুলো থেকে উৎপাদন কি করে বাড়ছে, আমাদের সেই উৎপাদন বৃদ্ধির জন্য আমরা কি উদ্যোগ সেখানে মধ্যে গ্রহণ করছি। রিপোর্টটার মধ্যে কিচ্ছু সেখানে মধ্যে নেই। কতগুলো বেনিফিশিয়ারিকে কত টাকা দিয়েছি শুধু তার রিপোর্ট সেখানে মধ্যে দেওয়া হয়েছে। এই জন্যই বলছি, এই দিয়ে সুশাসনের গল্প করার সেখানে মধ্যে যায় না। 11 নম্বর পয়েন্টে সেখানে রাজ্যপালের ভাষণে সেখানে মধ্যে বলা হয়েছে 54% এলাকায় ধান চাষ হয়ে গেছে, 54% এলাকায় ধান চাষ হচ্ছে, প্রচুর ধান কেনা হচ্ছে। হ্যাঁ, সরকার ধান কিনছেন, অস্বীকার করতে পারবো না আমরা। 22 টাকাটা 24 টাকা রেট করেছে, অস্বীকার করতে পারবো না, সরকারের ভালো উদ্যোগ। কিন্তু এতই যদি হয়, গোলবাজারে জানতো বড় বড় গুদামের ভেতরে যে চালগুলো বন্দী আছে, সেই চালগুলো কোত্থেকে আসে? সমস্ত চালগুলো আসছে বাইরের। আমাদের রাজ্যের উৎপাদন কোথায়? একটু শেষ করে আসছি, আমাদের রাজ্যের উৎপাদন কোথায়? তাহলে পরে এই ধরনের কথাগুলোর সঙ্গে বাস্তবতার কোনো মিল সেখানে মধ্যে আমরা খুঁজে পাচ্ছি না। কাজে এই জিনিসগুলো সেখানে মধ্যে দেখতে হবে। মহিলা বিল খুব সুন্দরভাবে উনি রিপোর্ট সেদিন পেশ করেছিলেন, কিন্তু মহিলা বিলের কার্যকরতা কোথায়? আমরাই করেছি আমাদের রাজ্যের ভেতরে। পৌর সংস্থা, পঞ্চায়েত, ত্রিস্তর পঞ্চায়েতের মধ্যে 50% মহিলাদের রিজার্ভেশন আমরাই সেখানে মধ্যে করতে পেরেছি। কাজে ওই ধরনের বিল, যে বিল 2029 সালের পরে গিয়ে আলোচনা হবে, আর আজকে বিধানসভায় সেগুলো তুলে মানুষকে বিভ্রান্ত করছেন সুশাসনের কথা বলে, এই জিনিসগুলো সেখানে মধ্যে আমাদের রিপোর্টের ভেতরে নেই। এগুলো সফলতা আমাদের রাজ্যের, বামফ্রন্ট করতে পারে, কিন্তু এগুলো হচ্ছে সফলতা। এই জিনিসগুলোর ভিত্তিতে আমাদের এখানে মধ্যে কথা বলা উচিত ছিল, কিন্তু এগুলো সেখানে মধ্যে আসেনি। এই জিনিসগুলো আমাদের রয়ে গেছে। আমি এই কথা বলতে চাই, সুশাসন যদি হয়ে থাকে, সুশাসন বলতে অসুবিধা কি? আমরা বিরোধী বলে কি শুধু বিরোধিতা করব না? কিন্তু আমাদের রাজ্যের মানুষ না খেয়ে আছে, আমাদের জনজাতি অংশের মানুষ তারা না খেয়ে আছে। আমাদের রাজ্যের ভেতর জুমলাবিন্তি চলছে, আমাদের রাজ্যের ভেতরে সেখানে মধ্যে তোলাবাজি চলছে। বিভিন্ন সময় সেখানে মধ্যে দেখেছেন মন্ত্রী গিয়ে সেখানে মধ্যে ওই তালা দিতে হচ্ছে, ওই বিধায়ক গিয়ে রাস্তা পাহারা দিতে হচ্ছে। তারপর আমাদের বলতে হবে আমাদের রাজ্যের ভেতরে সুশাসন সেখানে মধ্যে চলছে। আমাদের রাজ্যের প্রতিদিন পত্রিকা খুললে একটার পর একটা অনিয়মের ছাপ সেখানে মধ্যে প্রকাশিত হচ্ছে প্রতিদিনের পত্রিকার ভেতর দাঁড়িয়ে। তারপর আমাদের বলতে হবে সুশাসন চলছে না, আমরা বলবো না। সেজন্যই আমরা বলছি, যে রিপোর্ট যে রিপোর্ট সেখানে মধ্যে উত্থাপন করা হচ্ছে, মনের দিক থেকে আমি শুধু না, ত্রিপুরা রাজ্যের কোনো মানুষ অন্তত রাজ্যপালের এই ভাষণ সেখানে মধ্যে মেনে নিতে পারে না। এটাকে সংশোধন করে বিধানসভাতে আবার পেশ করা হোক, এই দাবি সেখানে মধ্যে আমি রাখছি। সবাইকে ধন্যবাদ। সম্মানিত সদস্য দীপঙ্কর বাবু যেটা বলেছেন, আমার ডিপার্টমেন্টের একটু সেখানে সাবজেক্ট না, আমি বক্তব্যে ওনাকে ডিস্টার্ব করিনি, পয়েন্ট অফ অর্ডার দেইনি, ওনাকে বলতে দিয়েছি। উনি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের কথা বলেছেন, তো ওনার স্পিড যা ছিল কাঞ্চনজঙ্ঘা থেকেও বেশি ছিল, বক্তব্যের যা স্পিড ছিল। তো আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিঠি দিয়েছি, উনিও আমাকে চিঠি দিয়েছেন। আপনি নিশ্চয়ই জানবেন, এখানে আমাদের প্রাক্তন সাংসদও আছেন, জিতেন বাবু মাননীয় সদস্য। রেল আমরা নির্ধারণ করি না বা ঠিক করি না, রাজ্য সরকার ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট নির্ধারণ করে না যে কবে থেকে শুরু হবে, কোথায় যাবে, কোত্থেকে যাবে। আমরা দাবি জানাতে পারি, এবং মাননীয় মুখ্যমন্ত্রীও একাধিকবার কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজির সঙ্গে কথা বলেছেন। আমি ব্যক্তিগতভাবে দিল্লিতে গিয়েও ওনার সঙ্গে দেখা করেছি, দাবি জানিয়েছি, এবং মাননীয় মুখ্যমন্ত্রী চিঠি লিখেছে। আমাদের যৌথ প্রয়াসে সেটা হয়েছে। এবং আপনি কাঞ্চনজঙ্ঘা শুধু নয়, আপনি নিজেও যেহেতু একটা বিশেষ রোগে ভুগছেন, আপনি বলেছেন তার ট্রিটমেন্টের জন্য মুম্বাই যাওয়ার জন্য লোকমান্য তিলক এক্সপ্রেসও এখান থেকে ডাইরেক্ট মুম্বাই চালু করা হয়েছে। এটা অ্যাচিভমেন্ট বলবে। একটা কথা তো আবার তো বললেন না বা প্রয়োজনীয়তা বোধ করলেন না যে ধন্যবাদ জানাই কেন্দ্রীয় সরকারকে যে তারা রেল দিয়েছে। আপনাদের সময় তো এই সুযোগ সুবিধা ছিল না। শুধু অপোজ করবেন, ভুল ধরবেন। এটা বলে কথায় বলে যে ফল্ট ফাইন্ডার্স উইল ফাইন্ড ফল্ট ইভেন ইন প্যারাডাইস। ঠিক, স্বর্গে গেলেও আপনারা ভুল ধরবেন। একটা ধন্যবাদ তো জানাবেন যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সিদ্ধান্ত হয়েছে, ডিক্লেয়ার করেছে, কবে চালু হবে। গভর্নরের কি দোষ? আমরা তো অ্যাচিভমেন্ট গুলো আমরা তৈরি করেছি, গভর্নরকে দিয়েছি, গভর্নর সেটা রিড আউট করেছে। তো আমি আপনাদেরকে বলবো যে ফল্ট ফাইন্ডিং আমাদের প্রত্যেকের অ্যাটিটিউড থাকবে, যেহেতু বিরোধী দলে আছেন, বেঞ্চে আছেন, কিন্তু গভর্নমেন্টের অ্যাচিভমেন্টটাও একটু বলবেন যে ধন্যবাদ জানাচ্ছি লোকমান্য তিলক এসছে, আমাদের আগে কটা ডেমো ট্রেন ছিল, আজকে কটা ডেমো ট্রেন এসছে,
আপনি আমাকে চিঠি দিয়েছেন বেলোনিয়া থেকে একটা কম্পার্টমেন্ট বাড়ানোর জন্য, কিন্তু কম্পার্টমেন্ট না, একটা ডেমো ট্রেন আপনাকে বাড়িয়ে দেওয়া হয়েছে দক্ষিণ ত্রিপুরার মানুষকে। সেটা তো বললেন না মুখ্যমন্ত্রী বা আমাদের রাজ্য সরকারের সেই অ্যাচিভমেন্টটা তো বললেন না। তা আমি বলবো আগামী দিন এগুলো মাথায় রাখবেন। এভরিথিং লুকস ইয়েলো ইন এ জন্ডিস আই। সমস্ত কিছু যার জন্ডিস থাকে সমস্ত কিছু ইয়েলো মনে হয়, হলুদ মনে হয়। তা আপনাদের অবস্থা হচ্ছে সেটা। আগামী দিন এগুলো খেয়াল রাখবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। অ্যাচিভমেন্টটা বলার কোনো অসুবিধা নেই, হ্যাঁ, মাননীয় কিন্তু যে সদস্য ট্রেনটা গেছে তার যে পাল ভাড়া, সুধাংশু। ভাড়াতে ক্যান্সার পেশেন্ট যেতে পারবে না, এত ভাড়া। ঠিক আছে, হ্যাঁ, মাননীয় সদস্য পাল সুধাংশু। Honorable Deputy Speaker, sir, and all the esteemed members in the House. First of all, I would like to wish everyone a Happy New Year. Today, I will not criticize the address of His Excellency Governor, but I would like to add some few points which needs to be intervened. Sir, I would like to thank the government that the government will establish a new medical institute in our district, Dhalai district. But, sir, kindly, I'm saying this to Honorable Chief Minister, kindly look into the letter which I have wrote to you regarding the shortage of medical staff like doctors, staff nurse, pharmacist, and also staff quarters, which I have mentioned in my application earlier for my constituency. But I would like to talk about the whole state, because PHCs and CHCs cannot work with only 2 or 3 doctors, without no permanent pharmacist. So, taking care of the health, let the government decide to recruit more doctors, and let the crowd of GB, IGM and other hospital also decrease. If the primary level and the CHCs and PHCs, the patient remains up to the primary level, then there will be less crowd in town hospitals. When the government launch any schemes or any projects, let the government consult the habitants first. Why I'm saying this? Because the villagers know what they need, not someone who is staying kilometers away from the inhabitants. The villagers know what is their requirement, not some politicians, not some leaders, or not some officers. So any kind of projects or any kind of schemes, let the people be aware first. Let the inhabitants know what they are getting and what they will get. This will be my request. I'm saying this because our officers, especially primary level officers, there is no clarity. You have to accept that there is no clarity in the primary level officers. Some officials are even entertaining politicians. This is the reason I will say that please train such kind of professionals. There is a training institute, CIPAR. In this training institute, you can train them so that they know the work culture, they know the ethics, what they are going to do, what they will do for the people. Simply entertaining politicians, this is not the ethics of their jobs. And I can say that about 50% of the problem of the indigenous people of Tripura will be solved when the employee do their duties, when the employee do their jobs with faith. This is what I will say. When the government had taken steps on adopting e-office, let it be foster transparency. Let the primary level officers be clear with all the initiatives. Let the office learn to research for solving complex, unstructured problems in real-time basis. Here the government had addressed the quality education of universities and colleges.
It's fine. But please also introduce journalism and mass communication in colleges. Please recruit more faculty members in universities, colleges. There are lots of vacancies. You say, be it engineers, ST engineers, about 100 posts are there. So let it be filled. And especially university, I'm saying, let it not also violate the regulations of UGC. We need more professors in university. As per the report, it's not sufficient. There's a long gap of recruitment in universities also. And here talking about the agriculture and allied sector, farm mechanism, animal safety and insurance, please look into the matter of wild elephants also, especially in Mungiakami and other nearby areas. Many crop lands and many household, people are being damaged. People's houses were being damaged by wild elephants. So the government also should take proper measures. They should deploy more volunteers, wild elephant watchers, wild animal watchers. And talking about agriculture, sericulture, I would like to also say that beside the extension of rubber plantation in areas or the beneficiaries, please improve the cost and price of rubber also. This will help the indigenous tribe of the state. When the government had addressed about the handloom sector in my area, in my constituency, at Naitong Chora, there is a cluster office of handloom and handicrafts also, but it's not functioning. If it functions, many women and many weavers and artisans will be benefited. So kindly, I would like to urge the department to kindly look into it. I would also like to add a few on government comprehensive plans on tourism. In my constituency, there is a pilgrimage. There is a holy pilgrimage which is called Hapung Raja. Every year in the month of April, thousands of devotees come. The program is to be held for 2 days, but there is no road, there is no water. It's at the top of Longtrai Hill. Thousands and thousands of people come. They had requested me also that government should look into it. So I think the tourism department or the concerned minister who holds the portfolio will look into it. After the government had introduced Swadesh Darshan scheme, the smart city Agartala, this is very important. I'm talking in the house. The smart city Agartala constructed a toilet, septic tank inside Ujjayanta Palace, which is the pride, which is the heritage of a state. So can we just imagine what kind of peanut-sized butter bread that employees are having? Where care puja is being done, there, how can you even think of constructing a toilet, a septic tank? This is not going in the right way. So this is why I'm saying that how will we take pride? How will we go out and say that we have this rich culture, our pride, our heritage? We cannot claim in this kind of mentality. Coming to Nesha Mukt Bharat or state or whatever, Nesha Mukt slogan is violated in all subdivisions. Let me tell you why. Because every drug addict or the one who buy drugs, they know where the dealer is. I'm not targeting the intelligence of the state or the source of the police. But you see, every buyer knows where the dealer is, but the police doesn't. So there is something lacking in between the system. There is something gap between the source. There is something lacking within us. So as the elected representative of the concerned area, I don't know about other areas, I have been watching, I have been taking data.
So I hope the Home Department will look into it with strict actions. And talking about power and water connections, due to the experiment of new agencies in the state, which comes from center or the new agencies, it's like both the department are not sticking. Due to their not sticking behavior, my people are suffering. Here, the address of the government had stated that 73.74% tap water connection has been covered. See, let me not educate the government, but I would like to say the survey should be complete when the water reach up to the house, not only the tap. So, my constituency has more than 13 to 14 villages who had never seen a sign of water given by government. They still dig the mud nearby the stream, nearby the river, which is not drinkable during monsoon season. There are tons of places which needs to be visited by government. I have visited more than 12 areas. No official had reached that village. No legislator in the past had reached that village. But I had gone there. They hold my hand and cry that, sir, we hope in you, we hope in the government. They never cared what the government is, who the government is, which party is ruling, which party is taking the responsibility to all the schemes reaching up to there. They never cared. What they want is water, electric, and roads. There are many villages which needs to be intervened, and I hope the department will do so. And last but not the least, we all in this house, we have been showing sympathy on ADC, the Tripura Tribal Areas Autonomous District Councils, and the people of the ADC. We are already saying that Janjatis are developed, it's developing. Yes, it's developing. But see, where is the gap? The Mukhyamantri Satellite Town Development Scheme, which is of 500 crores. Mukhyamantri Nagar Unnayan Prakalpa, 1500 crores. And what about ADC? This house knows better what the fund flow is in the ADC. Whatever we may say, whatever we may shout here in the house, but deep inside we all know how it is funded to the ADC, how the fund flow is going. We all know that. Let's not go to the logistic or the statistic or whatever the fund flow is. I would like to conclude. I will say, please do not keep the people, the indigenous people of Tripura, at the bottom of the government priorities. And there will be no development if the government officials keeps on entertaining politicians. This is what I'm again repeating in the house. Government officials should be trained. They should know their jobs, their work culture and ethics. Let them be sincere to their duties, then half of the problems of the state will be gone. So, thank you once again for letting me speak. Happy New Year once again. Thank you. ধন্যবাদ। মাননীয় সদস্য পিনাকি দাস চৌধুরী। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মহামান্য রাজ্যপালের ভাষণের উপর যে আলোচনা, সে আলোচনায় আমি রাজ্য সম্পূর্ণভাবে সমর্থন করে বলতে চাই। বিশেষ করে ওনার ভাষণে পরিষ্কার দেশের সরকার, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এবং আমাদের রাজ্যের
মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক শাহর নেতৃত্বে সমস্ত সেক্টরে যে বিকাশমুখী কাজ রাজ্য যে এগিয়ে যাচ্ছে, এটা কিন্তু একটা পরিষ্কার চিত্র সেখানটায় ভেসে উঠছে। এই জায়গায় আমি বলবো, যারা সেখানটায় বলার চেষ্টা করছে বারবার, আমি মনে করি বিরোধিতা যারা করে তারা বিরোধিতা অবশ্যই করতেই পারে, কিন্তু বাস্তব ঘটনা আমরা যদি দেখি, ওনাদেরকে যদি প্রশ্ন করি, 25 বছর ক্ষমতায় ছিল, একটা টানা পাহাড়কে নিয়ে বলা, কৃষককে নিয়ে বলা, এবং গত 5 বছরও দেখেছি বিধানসভার অধিবেশনে বারবার বলার চেষ্টা করত 23-এর নির্বাচনের আগে যে মানুষ তৈরি হচ্ছে, কি কাজ করেছে। আশা করি সেই 23 নির্বাচনের জবাব ওনারা পেয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে কেন আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই রাজ্যকে 3 থেকে 3.5 লক্ষ ঘর দিতে হচ্ছে? কেন সেই দিন ঘরের ব্যবস্থা হলো না? একটা পরিষ্কার চিত্র, আয়না তো পরিষ্কার সামনে ভেসে উঠছে যে কাজ হচ্ছে রাজ্যে প্রত্যেকটা সেক্টরে, বলতে দ্বিধা নেই। একটা সময় পঞ্চায়েতে এফএফসি লাগু ছিল, ফান্ড পেত, এডিসি কেন পেত না বিসি? আজকে ওনাদেরকে যদি প্রশ্ন করি, বিসিতে কেন এফএফসি টাকা দেওয়া হতো না? কেন আমাদের সরকার এসে সেটা করতে হলো? কেন 1%, 2% বাড়িতে জলের ব্যবস্থা ছিল? থাকতেই পারে, জল যেহেতু কাজ হয়েছে, জল যাবে প্রত্যেক বাড়িতে, মাঝখানে ডিস্টার্ব হতে পারে, সমস্যা হতে পারে, ইলেকট্রিক হতে পারে, কিন্তু জল যে যাচ্ছে, প্রত্যেক বাড়িতে যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেই উদ্যোগ, সেই ব্যবস্থা কেন নেওয়া হলো না? কেন আজকের দিনে সরকার সেখানে পাহাড়ে এফএফসি টাকা দেওয়া হলো? নিজেরা প্রশ্ন করুন না, ত্রুটি তো ধরা যায়, কিন্তু যেগুলি হচ্ছে এগুলি স্বীকার করা দরকার। কি দেখতাম আমি আপনার মাধ্যমে এই সদন থেকে রাজ্যবাসীকে বলতে চাই, রাজ্যের মানুষ 18 সালে পরিবর্তন করেছে, এই রাজ্যের অভিশপ্ত দিন থেকে মুক্তি পেয়েছে। কারণ এই রাজ্যের যে কৃষ্টি সংস্কৃতি নষ্ট করে অপসংস্কৃতি কায়েম করেছিল, ঘুম থেকে উঠলেই দেখতাম কৃষক সবার চাঁদা বাড়ি বাড়ি, 3 দিন পরে হলেই নারী সমিতির চাঁদা, ছাত্রদের স্কুলে পাঠায়, ছেলে মেয়েদের স্কুলে গেলে এসএফআইয়ের চাঁদা, স্কুলগুলোকে রাজনীতির আতঙ্ক। 3 দিন পরেই আবার দেখতাম, মানে মাসে বাদ নেই 10 থেকে 15 দিন চাঁদাবাজি, স্কুলে চাঁদাবাজি, আর একদিকে সন্ত্রাস। কেন বলছি কথাগুলা? নয়নবাবু বলার চেষ্টা করেছে, ছাপ্পা ভোট। আজকে অপোজিশন লিডার অনিমেষ দেব উপস্থিত আছেন, আমি সাক্ষী রেখে বলছি, আমরা ছোট ছিলাম, উনি নির্বাচনে দাঁড়িয়েছিলেন নাগরাই কবরা সেন্টার, অগুরবাবুর বিরুদ্ধে, অগুরবাবুর নেতৃত্বে, কিরণমালার নেতৃত্বে, যখন 2 ঘন্টা ভোট চলছে, আমরা ওনাকে ফোন করে বলি, দাদা আমাদের এজেন্টকে নাগরাই কবরা স্কুলের পার্শ্ববর্তী একটা বাড়িতে চকির তলে বেঁধে রেখে ছাপ্পা ভোট হচ্ছে। অনিমেষ দেবরা তৎক্ষণাৎ ফোর্স নিয়ে ছুটে গেছেন, সেই ফোর্স নিয়ে ছুটে সেই এজেন্টকে ছুটিয়ে উনি থেকে ওখানটায় বসাতে হয়েছে। এই ছিল গণতন্ত্র, এই ছিল আইনের শাসন, এই ছিল। আর এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গণতন্ত্রের বাণী, আর ওনাদের মুক্তে গণতন্ত্রের বাণী আমাদের শুনতে হবে, যে রক্তে রঞ্জিত হয়েছে ত্রিপুরা রাজ্যে, হাজার হাজার মানুষ করে হয়েছে। কে শরণার্থী শিবির তৈরি হয়েছে? ভাতৃঘাতী দাঙ্গা কে তৈরি করেছে? কল্যাণপুরের শিবির কে তৈরি করেছে? দাচড়ার শিবির কে তৈরি করেছে? আজকেও মানুষ অসহায় পরিবার, জাতি জনজাতির মধ্যে ভাতৃঘাতী দাঙ্গা। নির্মল আছেন, ছাত্র রাজনীতিতে করতেন, উদাহরণের সামনে দাম দিয়ে বলছে কি অপরাধ ছিল রাখাল শাস্তি জীবিত, ওয়াই কোর্টের সামনে 2টা আঙ্গুল কেটে নেওয়া হলো, দিনের বেলা প্রকাশ্য দিনের বেলা কোর্টের সামনে, পুলিশ প্রশাসনের সামনে। আমি খোয়াই শহরে ভালো দেখতাম, দীপঙ্কর নাথ মুখ্যমন্ত্রীজির নেতৃত্বে পরিচালিত বর্তমান রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মাতৃ পুষ্টি উপহারের মাধ্যমে গর্ভবতী মহিলাদের অ্যান্টিনেটাল চেক আপের মাধ্যমে আর্থিক সহায়তা
ভাতা প্রদান, সামাজিক ভাতা ৳২,০০০ বৃদ্ধি, শ্রেণীর লোকদের পুনর্বাসন, জাস্টিস বোর্ড, অবজারভেশন হোম, পুস্তিকার ৮ নং এবং আমাদের জনপ্রিয় ও প্রচার বিমুখ ধন্যবাদ জ্ঞাপন করছি। লীগ ব্রোঞ্জ পদক বছর পূরণ হলে পরে যদি ডিস্টার্ব করে কাউকে, তো আমাদের রাজ্যের ভেতর সেখানে সেই উৎপাদন বৃদ্ধির জন্য আমরা প্রকাশিত হচ্ছে প্রতিদিনের পত্রিকার ভেতর দাঁড়িয়ে, তারপর আমাদের বলতে হবে সুশাসন চলছে। উইল ফাইন্ড ফল্ট ইভেন ইন প্যারাডাইস। ঠিক, স্বর্গে গেলেও আপনারা ভুল ধরবেন। একটা ধন্যবাদ তো জানাবেন যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সিদ্ধান্ত হয়েছে, ডিক্লেয়ার করেছে, কবে চালু হবে। গভর্নরের কি দোষ? আমরা তো অ্যাচিভমেন্ট গুলো আমরা তৈরি করেছি, গভর্নরকে দিয়েছি, গভর্নর সেটা রিড আউট করেছে। তা আমি আপনাদেরকে বলবো যে ফল্ট ফাইন্ডিং আমাদের প্রত্যেকের অ্যাটিটিউড থাকবে, যেহেতু বিরোধী দলে আছেন, বেঞ্চে আছেন, কিন্তু গভর্নমেন্টের অ্যাচিভমেন্টটাও একটু বলবেন। যে ধন্যবাদ জানাচ্ছি, লোকমান্য তিলক এসছে, আমাদের আগে কটা ডেমো ট্রেন ছিল, আজকে কটা ডেমো ট্রেন এসছে। আপনি আমাকে চিঠি দিয়েছেন বেলোনিয়া থেকে একটা কম্পার্টমেন্ট বাড়ানোর জন্য, কিন্তু কম্পার্টমেন্ট না, একটা ডেমো ট্রেন আপনাকে বাড়িয়ে দেওয়া হয়েছে দক্ষিণ ত্রিপুরার মানুষ, সেটা তো বললেন না। মুখ্যমন্ত্রী বা আমাদের রাজ্য সরকারের সেই অ্যাচিভমেন্টটা তো বললেন না। তা আমি বলবো আগামী দিন এগুলো মাথায় রাখবেন। এভরিথিং লুকস ইয়েলো ইন এ জন্ডিস আই। সমস্ত কিছু যা জন্ডিস থাকে, সমস্ত কিছু ইয়েলো মনে হয়, হলুদ মনে হয়। আপনাদের অবস্থা হচ্ছে সেটা। আগামী দিন এগুলো খেয়াল রাখবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। অ্যাচিভমেন্ট আলার কোনো অসুবিধা নেই, কিন্তু ট্রেনটাকে তার ভাড়াতে ক্যান্সেলেশন দিতে পারবে না, এত ভাড়া। ঠিক আছে, হ্যাঁ, মাননীয় সদস্য পাল সুধাংশু। Honorable Deputy Speaker, sir, and all the esteemed members in the House. First of all, I would like to wish everyone a Happy New Year. Today, I will not criticize the address of His Excellency Governor, but I would like to add some few points which needs to be intervened. Sir, I would like to thank the government that the government will establish a new medical institute in our district, Dalai district. But, sir, kindly, I'm saying this to Honorable Chief Minister, kindly look into the letter which I have wrote to you regarding the shortage of medical staff like doctors, staff nurse, pharmacist, and also staff quarters, which I have mentioned in my application earlier for my constituency. But I would like to talk about the whole state, because PHCs and CHCs cannot work with only 2 or 3 doctors, without no permanent pharmacist. So, taking care of the health, let the government decide to recruit more doctors, and let the
crowd of GB, IGM and other hospital also decreased. If the primary level and the CHCs and PHCs, the patient remains up to the primary level, then there will be less crowd in town hospitals. When the government launch any schemes or any projects, let the government consult the habitants first. Why I'm saying this? Because the villagers know what they need, not someone who is staying kilometers away from the inhabitants. The villagers know what is their requirement, not some politicians, not some leaders, or not some officers. So any kind of projects or any kind of schemes, let the people be aware first. Let the inhabitants know what they are getting and what they will get. This will be my request. I'm saying this because our offices, especially primary level offices, there is no clarity. You have to accept that there is no clarity in the primary level offices. Some officials are even entertaining politicians. This is the reason I will say that please train such kind of professionals. There is a training institute, CIPAR. In this training institute, you can train them so that they know the work culture, they know the ethics, what they are going to do, what they will do for the people. Simply entertaining politicians, this is not the ethics of their jobs. And I can say that about 50% of the problem of the indigenous people of Tripura will be solved when the employee do their duties, when the employee do their jobs with faith. This is what I will say. When the government had taken steps on adopting e-office, let it be foster transparency. Let the primary level offices be clear with all the initiatives. Let the office learn to research for solving complex, unstructured problems in real-time basis. Here the government had addressed the quality education of universities and colleges. It's fine. But please also introduce journalism and mass communication in colleges. Please recruit more faculty members in universities, colleges. There are lots of vacancies. You say be it engineers, ST engineers, about 100 posts are there. So let it be filled. And especially university, I'm saying, let it not also violate the regulations of UGC. We need more professors in university. As per the report, it's not sufficient. There's a long gap of recruitment in universities also. And here talking about the agriculture and allied sector, farm mechanism, animal safety and insurance, please look into the matter of wild elephants also, especially in Mungiakami and other nearby areas. Many crop lands and many household, people are being damaged. People's houses were being damaged by wild elephants. So the government also should take proper measures. They should deploy more volunteers, wild elephant watchers, wild animal watchers. And talking about agriculture, sericulture, I would like to also say that beside the extension of rubber plantation in areas or the beneficiaries, please improve the cost and price of rubber also. This will help the indigenous tribe of the state. When the government had addressed about the handloom sector in my area, in my constituency, at Naitong Chora, there is a cluster office of handloom and handicrafts also, but it's not functioning. If it functions, many women and many weavers and artisans will be benefited. So kindly, I would like to urge the department to kindly look into it. I would also like to add a few on government comprehensive plans
on tourism. In my constituency, there is a pilgrimage. There is a holy pilgrimage which is called Hapung Raja. Every year in the month of April, thousands of devotees come. The program is to be held for 2 days, but there is no road, there is no water. It's at the top of Longtrai Hill. Thousands and thousands of people come. They had requested me also that government should look into it. So I think the tourism department or the concerned minister who holds the portfolio will look into it. After the government had introduced Swadesh Darshan scheme, the smart city Agartala, this is very important. I'm talking in the house. The smart city Agartala constructed a toilet, septic tank inside Ujjayanta Palace, which is the pride, which is the heritage of a state. So can we just imagine what kind of peanut-sized butter bread that employees are having? Where care puja is being done, there, how can you even think of constructing a toilet, a septic tank? This is not going in the right way. So this is why I'm saying that how will we take pride? How will we go out and say that we have this rich culture, our pride, our heritage? We cannot claim in this kind of mentality. Coming to Nesha Mukt Bharat or state or whatever, Nesha Mukt slogan is violated in all subdivisions. Let me tell you why. Because every drug addict or the one who buy drugs, they know where the dealer is. I'm not targeting the intelligence of the state or the source of the police. But you see, every buyer knows where the dealer is, but the police doesn't. So there is something lacking in between the system. There is something gap between the source. There is something lacking within us. So as the elected representative of the concerned area, I don't know about other areas, I have been watching, I have been taking data. So I hope the Home Department will look into it with strict actions. And talking about power and water connections, due to the experiment of new agencies in the state, which comes from center or the new agencies, it's like both the department are not sticking. Due to their not sticking behavior, my people are suffering. Here, the address of the government had stated that 73.74% tap water connection has been covered. See, let me not educate the government, but I would like to say the survey should be complete when the water reach up to the house, not only the tap. So my constituency has more than 13 to 14 villages who had never seen a sign of water given by government. They still dig the mud nearby the stream, nearby the river, which is not drinkable during monsoon season. There are tons of places which needs to be visited by government. I have visited more than 12 areas. No official had reached that village. No legislator in the past had reached that village. But I had gone there. They hold my hand and cry that, sir, we hope in you, we hope in the government. They never cared what the government is, who the government is, which party is ruling, which party is taking the responsibility to all the schemes reaching up to there. They never cared. What they want is water, electric, and roads. There are many villages which needs to be intervened, and I hope the department will do so. And last but not the least, we all in this house
who have been showing sympathy on ADC, the Tripura Tribal Areas Autonomous District Councils, and the people of the ADC. We are already saying that Janjatis are developed, it's developing. Yes, it's developing. But see, where is the gap? The Mukhyamantri Satellite Town Development Scheme, which is of 500 crores. Mukhyamantri Nagar Unnayan Prakalpa, 1500 crores. And what about ADC? This house knows better what the fund flow is in the ADC. Whatever we may say, whatever we may shout here in the house, but deep inside we all know how it is funded to the ADC, how the fund flow is going. We all know that. Let's not go to the logistic or the statistic or whatever the fund flow is. I would like to conclude. I will say, please do not keep the people, the indigenous people of Tripura, at the bottom of the government priorities. And there will be no development if the government officials keeps on entertaining politicians. This is what I'm again repeating in the House. Government officials should be trained. They should know their jobs, their work culture and ethics. Let them be sincere to their duties, then half of the problems of the state will be gone. So, thank you once again for letting me speak. Happy New Year once again. Thank you. ধন্যবাদ। মাননীয় সদস্য পিনাকি দাস চৌধুরী। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মহামান্য রাজ্যপালের ভাষণের উপর যে আলোচনা, সে আলোচনায় আমি রাজ্য সম্পূর্ণভাবে সমর্থন করে বলতে চাই। বিশেষ করে ওনার ভাষণে পরিষ্কার দেশের সরকার, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক শাহর নেতৃত্বে সমস্ত সেক্টরে যে বিকাশমুখী কাজ রাজ্য যে এগিয়ে যাচ্ছে, এটা কিন্তু একটা পরিষ্কার চিত্র সেখানটায় ভেসে উঠছে। এই জায়গায় আমি বলবো, যারা সেখানটায় বলার চেষ্টা করছে বারবার, আমি মনে করি বিরোধিতা যারা করে তারা বিরোধিতা অবশ্যই করতেই পারে, কিন্তু বাস্তব ঘটনা আমরা যদি দেখি, ওনাদেরকে যদি প্রশ্ন করি, 25 বছর ক্ষমতায় ছিল, একটা টানা পাহাড়কে নিয়ে বলা, কৃষককে নিয়ে বলা, এবং গত 5 বছরও দেখেছি বিধানসভার অধিবেশনে বারবার বলার চেষ্টা করত 23-এর নির্বাচনের আগে যে মানুষ তৈরি হচ্ছে, কি কাজ করেছে। আশা করি সেই 23 নির্বাচনের জবাব ওনারা পেয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে কেন আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই রাজ্যকে 3 থেকে 3.5 লক্ষ ঘর দিতে হচ্ছে? কেন সেই দিন ঘরের ব্যবস্থা হলো না? একটা পরিষ্কার চিত্র, আয়না তো পরিষ্কার সামনে ভেসে উঠছে যে কাজ হচ্ছে রাজ্য প্রত্যেকটা সেক্টরে, বলতে দ্বিধা নেই। একটা সময় পঞ্চায়েতে এফএফসি লাগু ছিল, ফান্ড পেত, এডিসি কেন পেত না বিসি? আজকে ওনাদেরকে যদি প্রশ্ন করি, বিসিতে কেন এফএফসি টাকা দেওয়া হতো না? কেন আমাদের সরকার এসে সেটা করতে হবে? কেন 1%, 2% বাড়িতে জলের ব্যবস্থা ছিল? থাকতেই পারে, জল যেহেতু কাজ হয়েছে, জল যাবে প্রত্যেক বাড়িতে, মাঝখানে ডিস্টার্ব হতে পারে, সমস্যা হতে পারে, ইলেকট্রিক হতে পারে, কিন্তু জল যে যাচ্ছে, প্রত্যেক বাড়িতে যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেই উদ্যোগ, সেই ব্যবস্থা কেন নেওয়া হলো না? কেন আজকের দিনে সরকার সেখানে পাহাড়ে এফএফসি টাকা দেওয়া হলো? নিজেরা প্রশ্ন করুন না, ত্রুটি তো ধরা যায়।
কিন্তু যেগুলি হচ্ছে এগুলি স্বীকার করা দরকার। কি দেখতাম আমি আপনার মাধ্যমে এই সদন থেকে রাজ্যবাসীকে বলতে চাই, রাজ্যের মানুষ 18 সালে পরিবর্তন করেছে, এই রাজ্যের অভিশপ্ত দিন থেকে মুক্তি পেয়েছে। কারণ এই রাজ্যের যে কৃষ্টি সংস্কৃতি নষ্ট করে অপসংস্কৃতি কায়েম করেছিল, ঘুম থেকে উঠলেই দেখতাম কৃষক সবার চাঁদা বাড়ি বাড়ি। 3 দিন পরে হলেই নারী সমিতির চাঁদা, ছাত্রদের স্কুলে পাঠায়, ছেলে মেয়েদের স্কুলে গেলে এসএফআই চাঁদা, স্কুলগুলোকে রাজনীতির আতঙ্ক। 3 দিন পরেই আবার দেখতাম মানে মাসে বাদ নেই 10 থেকে 15 দিন চাঁদাবাজি, স্কুলে চাঁদাবাজি, আর একদিকে সন্ত্রাস। কেন বলছি কথাগুলা? নয়নবাবু বলার চেষ্টা করেছে ছাপ্পা ভোট। আজকে অপোজিশন লিডার অনিমেষ দেব উপস্থিত আছেন, আমি সাক্ষী রেখে বলছি, আমরা ছোট ছিলাম, উনি নির্বাচনে দাঁড়িয়েছিলেন নাগরাই কবরা সেন্টার অগুরবাবুর বিরুদ্ধে, অগুরবাবুর নেতৃত্বে, কিরণমালার নেতৃত্বে যখন 2 ঘন্টা ভোট চলছে, আমরা ওনাকে ফোন করে বলি, দাদা আমাদের এজেন্টকে নগরাই কবরা স্কুলের পার্শ্ববর্তী একটা বাড়িতে চকির তলে বেঁধে রেখে ছাপ্পা ভোট হচ্ছে। অনিমেষ দেবনা তৎক্ষণাৎ ফোর্স নিয়ে ছুটে গেছেন, সেই ফোর্স নিয়ে ছুটে সেই এজেন্টকে ছুটিয়ে উনি থেকে ওখানকার বসাতে হয়েছে। এই ছিল গণতন্ত্র, এই ছিল আইনের শাসন, এই ছিল। আর এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গণতন্ত্রের বাণী, আর উনাদের মুক্তে গণতন্ত্রের বাণী আমাদের শুনতে হবে। যে রক্তে রঞ্জিত হয়েছে ত্রিপুরা রাজ্যে, হাজার হাজার মানুষ করে হয়েছে। কে শরণার্থী শিবির তৈরি হয়েছে, ভাতৃঘাতী দাঙ্গা কে তৈরি করেছে, কল্যাণপুরের শিবির কে তৈরি করেছে, দাচড়ার শিবির কে তৈরি করেছে। আজকেও মানুষ অসহায় পরিবার, জাতি জনজাতির মধ্যে ভাতৃঘাতী দাঙ্গা। নির্মল বাবু আছেন, ছাত্র রাজনীতিতে করতেন, উদাহরণের সামনে দাম দিয়ে বলছে কি অপরাধ ছিল রাখাল দাস, আজকে জীবিত। কোয়াই কোর্টের সামনে 2টা আঙ্গুল কেটে নেওয়া হলো, দিনের বেলা প্রকাশ্য দিনের বেলা কোর্টের সামনে, পুলিশ প্রশাসনের সামনে। আমি খোয়াই শহরে ভাড়া থাকতাম, দীপঙ্কর নাদর্শন, আর উনারা আজকে বাড়ি গণতন্ত্রের কথা বলে, উন্নয়নের কথা বলে খুন করে দেওয়া প্রকাশ্যে শহরে। গণতন্ত্র ছিল না, মুখ্যমন্ত্রী ছিল না, আইন ছিল না, প্রশাসন ছিল না। আর আজকে যখন রাজ্যের কাজ এগিয়ে যাচ্ছে, উন্নয়ন হচ্ছে, হ্যাঁ সময় লাগবে, 5 বছর, তার মধ্যে কোভিড পিরিয়ড, তার মধ্যে দ্বিতীয়বার সরকার, একটা চিত্র তো আমাদের কাছে পরিষ্কার যে এই সরকার মানুষের স্বার্থে কাজ করছে, এই সরকার আপামর জনগণের স্বার্থে কাজ করছে। এটা পরিষ্কার, যতই বলুন না কেন। এই বলাতে কি হচ্ছে জানেন, এটা সারা রাজ্যের মানুষ দেখছে, বিগত দিনও বলেছেন। আর এই মিথ্যা আশ্রয় নিয়ে বলার কারণেই 23-এ এই রেজাল্ট আপনাদেরকে দিয়েছে এই রাজ্যের মানুষ। কাজেই সেখান থেকে শুধরানো উচিত। বিরোধীরা বিরোধিতা করবে, আমরা আমাদের কাজ করব, কিন্তু সত্য জিনিসটাকে ধামা চাপা দিয়ে কৃষকদের কথা বলার চেষ্টা করেছে। বলুন তো কৃষকদের জন্য কি করেছে? 25টা বছর আন্দোলন, চাঁদাবাজি, ক্ষেত মজুর ইউনিয়ন, কৃষক সভা ছাড়া আর কি হয়েছে? তাজ্জব হয়ে যেতাম, বাড়িতে যখন যেত কৃষক সভার চাঁদা দিতে, বলতো দাদা তো বাড়িতে নেই, বিকালবেলা আসলে বলতো 1 ডিব্বা চাল দিয়ে দিন। আজ সর্বনাশ, ওই পরিবার কোথা থেকে খাবে সেটার ব্যবস্থা নেই, তার চাঁদাটা আগে লাগে। এর নাম গণতন্ত্র? এর নাম সরকার? এর নাম মানুষের জন্য কাজ করার সরকার? যদি বলি শেষ হবে না। এগুলা বাস্তব সত্যটা বলা উচিত। আজকে কৃষকরা পাহাড়ে যান, পাট্টার ভাতা পাচ্ছে বছরে 6,000 টাকা, সামাজিক ভাতা 2,000 টাকা করা হয়েছে, ভারতবর্ষে কোথাও নেই। আজকে ফ্রিতে, যেটা নরেন্দ্র মোদীর নেতৃত্বে সারা ভারতবর্ষে। ভাবুন না, দেশে তো অনেক প্রধানমন্ত্রী হয়েছে, এই রাজ্যে তো অনেক মুখ্যমন্ত্রী হয়েছে, আবার দ্বিতীয়বার সেটাকে 28 সাল করে দেওয়া হয়েছে। বিপিএল অন্তত প্রায়োরিটি যারা আছে, কি দরকার মানুষের? প্রথম থাকার ব্যবস্থা থাকতে হবে, খাবারের ব্যবস্থা থাকতে হবে, জলের ব্যবস্থা, স্বাস্থ্যের ব্যবস্থা। আজকে আমাদের সরকার এসে সেই ব্যবস্থাগুলি করতে হলো। আজকে কেন? আজকে মানুষ ঘর পাচ্ছে, করাপশন নেই, আজকে শৌচালয় পাচ্ছে, আজকে বাড়ি বাড়ি জল যাচ্ছে, আজকে বিনা পয়সার রেশন পাচ্ছে, আজকে ভাতা পাচ্ছে, আজকে কিষাণ নিধি ভাতা পাচ্ছে, রেখার কাজ হচ্ছে। তারপর
আর সবচেয়ে বেশি আমি খুশি এই রাজ্যের মানুষকে ধন্যবাদ জানাই, যেটা থেকে আমরা মুক্তি পেয়েছি, এই চাঁদাবাজি দান্দাবাজি থেকে এই রাজ্যের মানুষ মুক্তি দিয়েছে, অপশাসন থেকে মুক্তি পেয়েছে, তার জন্য আমি ধন্যবাদ জানাই। আচ্ছা, চাঁদাবাজি নেই, আচ্ছা টাকা দিতে হয় না, এটা আমার বক্তব্য নয়। একটা সময় আমরা শুনতাম প্রয়াত রাজীব গান্ধী বলতেন প্রধানমন্ত্রী হিসেবে যে 100 টাকা পাঠালে 20 টাকা এসে পৌঁছতো না, 15 টাকা এসে পৌঁছতো না। রাজনীতির নামে ব্যবসা হয়েছে। তার মানে কি? তার মানে আপনার বাড়িতে যে জল যাচ্ছে লিকগুলো, ওই যে লিকগুলো ছিল মোদিজি লিকগুলো বন্ধ করে দেওয়ার কারণে আজকে সারা ভারতবর্ষের রাজনৈতিক নেতারার মস্তিষ্ক গরম, ব্যবসা বাণিজ্য বন্ধ, লিক হচ্ছে না, টাকা পৌঁছে যাচ্ছে, সেখানটাই ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে। আমরা ধন্যবাদ জানাই ওনাকে। এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য আজকে মানুষ কাউকে বলতে হয় না। আজকে রাজনীতিকরণ, দলীয়করণ উঠে গেছে, নেই, ইচ্ছা এমএলএ কেউ করতে পারবে না, কারণ ডাইরেক্ট অ্যাকাউন্ট থেকে সেখানে জিও টেকিং এর মাধ্যমে প্রত্যেকটা পরিবারে তার বেনিফিট পৌঁছে যাচ্ছে। এটাকে আমরা বলবো না স্বচ্ছ এবং স্বচ্ছ প্রশাসন তৈরি হয়েছে, সুশাসন তৈরি হয়েছে। দীপঙ্কর বাবু সুশাসন বলার চেষ্টা করেছে, কাকে সুশাসন বলবেন? হাজার হাজার মানুষ শরণার্থী, হাজার হাজার মাকে বিধবা হয়েছে, সন্তানহারা হয়েছে, কিডন্যাপ হয়েছে, ধর্ষণ হয়েছে, এটাকে সুশাসন? আর আজকে 6 বছর কয়টা শিবির হয়েছে, কয়টা ভাতৃত্ব দাঙ্গা হয়েছে? অপোজিশন লিডার যারা অনেকে আছেন সেখানটায় সিনিয়র ব্যক্তিরা, আমি উনাকে উদাহরণ দিয়ে একটা জিনিস দেখিয়ে দিলাম। উনি সেই দিন সেই জায়গায় ছিলেন, আজকে উনি অপোজিশন লিডার, এবং উনি সেই দিন জয়যুক্ত হয়েছেন, এবং জয়যুক্ত হওয়ার পরেও আমরা একটা রক্ষা পাইনি। খোয়াই বুথ সেন্টার থেকে উনি টিএসআর দিয়ে আমাদেরকে বাড়িতে পাঠানো হয়েছে, রক্ষা পাইনি। অবশ্যই বিরোধী দল করতাম, অবশ্যই ওনাদের সঙ্গে ছিল, আপনাদের বিরুদ্ধে ছিলাম। আপনি বসুন, পরে জিজ্ঞাসা করে দেবো। আপনি তো কল্যাণপুরকে বলেছিলেন সময় এসেছে জবাব দেবে, জবাব তো দিয়ে দিয়েছে, থার্ড পজিশনে চলে এসেছেন। খবর নিয়ে নিন, এগুলি ভাবুন, সিনিয়র লিডার, এগুলি বুঝুন। খালি ভোটের জন্য সেখানটায় দাঁড়িয়ে বলা চলবে না। আমি তো বললাম বিধায়ক কোয়াইরও আছে, কোয়াইয়ের অবস্থা সন্ত্রাস, মানুষ কোয়াই যেত না, কোয়াই চালাতে যেত না, সবাই বলতো সন্ত্রাসের আতুরঘর। আর আজকের দিনে দাঁড়িয়ে একটা জাতি দাঙ্গা নেই, একটা ভাতৃত্ব দাঙ্গা নেই। আজকে মানুষ সুন্দরভাবে চলছে, হতে পারে আলোচনা, তর্ক বিতর্ক, কিন্তু বাস্তবটা স্বীকার করতে হবে। এই জায়গায় বলবো, আজকে আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সেক্টরে কাজ হচ্ছে। আমরা বলিনি সর্ব শেষ করতে পেরেছি, কাজেই স্বাভাবিক মানুষের চাহিদা থাকবে, মানুষের আশা আকাঙ্ক্ষা থাকবে, সেখানটায় পরিষ্কার চিত্র আজকে বেশি হচ্ছে যে কাজ হচ্ছে প্রত্যেকটা জায়গায়। আজকে আপনারা বলছেন, ওই দীপঙ্কর বলছে খাদ্য নেই, কোথায় দাঁড়িয়ে বলুন তো? খাদ্যের অভাব বলছে যে, এটি মানুষ। আমি তো বললাম এইখানটায় দাঁড়িয়ে সনদে, এই সদনে দাঁড়িয়ে এই সমস্ত কথা বলা, তাতে করে রাজ্যের মানুষ সামনের দিন আসছে 24, দেখবেন কোন জায়গায় আপনারা দাঁড়িয়েছেন, সেটা নিজেরাই বিচার করে বলবেন। কারণ এখনো সময় আছে সেই জায়গা থেকে ফিরে আনো। এখানটায় বলিয়ে শুধু রাজনীতির জন্য রাজনীতি করা সেটা নয়। আমরা এটা মনে করি, কারণ আমরা মনে করি আমরা একটা পরিবার, এই রাজ্যের মানুষ, এই দেশের মানুষ, এই দেশের নাগরিক। প্রত্যেকটা মানুষের অধিকার রয়েছে, প্রত্যেকটা মানুষের সুযোগ পাওয়ার অধিকার রয়েছে, এবং তার সুযোগ তার কাছে পৌঁছতে হবে। তার জন্য সুন্দর সিস্টেম আজকে মোদিজির নেতৃত্বে চালু হয়েছে, এবং তার সুবিধা মতো সেখানটা পেয়ে যাচ্ছে। কৃষকদের ভাতা আজকে চালু হয়েছে বছরে ৬,০০০ টাকা কিষাণ নিধি, একবারও তো বললেন না। কৃষকদের ধান ক্রয় কেন করলেন না? কি দোষ ছিল? কিন্তু বলতেন তো, বঙ্গবন্ধু বলার চেষ্টা করেছে। তো তার মানে উদ্দেশ্য কি? আবার মাঝে মধ্যে জনজাতিদের নিয়ে কথাবার্তা। তাহলে কেন বিগত দিন, আজকে কেন একলব্য বিদ্যালয় আজকে 18টা তৈরি হচ্ছে? আজকে কেন এফএফসি ফান্ড সেখানটা লাগু হয়েছে? এইভাবে ভুলভাবে পরিচালিত করার জন্যই এই রাজ্যটা, আমি মনে করি ব্যক্তিগতভাবে, অনেক বছর আমরা পিছিয়ে গেছি। সেখান থেকে বেরিয়ে আজকে রাজ্যের মানুষ শান্তিতে, কি জাতি কি জনজাতি, এক একটা বছর ইতিহাসটা পেছন দিকে যান না, 80 সাল থেকে কারার ক্ষমতায় ছিল, কাদের নেতৃত্বে এই করে 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 রাজ্যটাকে পিছিয়ে দেওয়া হয়েছে। 6 বছর, এই মতো 6 বছর আমরা ক্ষমতায়, এর মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা বলতে পারি সেখানে অপোজিশন, কমিউনিস্ট, কংগ্রেস সবাই আছে, কে ইতিহাস না জানে।
এমএলএরা পর্যন্ত দুর্দিনে সেই দিনে নিরাপত্তাহীনতাভুক্ত খুন হয়েছে, মার্ডার হয়েছে। কে দায় নিবে তার? সরকার কে ছিল? মুখ্যমন্ত্রী কে ছিল? মন্ত্রী বিধায়করা পর্যন্ত নিরাপদে থাকতে পারতো না। আর আজকের দিনে দাঁড়িয়ে বলুন তো, মন্ত্রী বিধায়ক এমএলএ এই 6 বছরের মধ্যে এই জায়গায় আমি বলবো আমাদের সরকার, বিশেষ করে মোদীজির নেতৃত্বে ভারতবর্ষে এবং রাজ্যের নেতৃত্বে আমাদের মানিক সাহাজের নেতৃত্বে চলছে এবং প্রত্যেকটা মানুষ তার সুযোগও পাচ্ছে। আসে খাদ্যের অভাব নেই, মানুষ খুশিতে আনন্দে সেখানটায়। আমি পাহাড়ে প্রত্যেকটা জায়গায়, আমার বিধানসভা এলাকায় তো পাহাড় রয়েছে, জলের কথা অনেকেই বলে, 42টা ডিপ টিউবওয়েল তৈরি করেছি গত 5 বছরে, বাড়ি বাড়ি জল যাচ্ছে সেখানটায়। সারা রাজ্যের সেখানটা যাওয়ার আমার সুযোগ নেই, কিন্তু আমি আমার বিধানসভা আমার জেলাতে যাই। ঠিক আছে, থাকতে পারে কোনো জায়গায় সমস্যা, কিন্তু সেটা করার যে একটা পরিকল্পনা, চেষ্টা, মানুষের কাছে নেওয়া যাওয়া, সরকারের যে ভাবমূর্তি, সেটা কিন্তু পরিষ্কার। আর বিগত দিনের চিত্র, নীতি, আদর্শ একটাই ছিল, মিছিল মিটিং করে দিতে হবে, করতে হবে, আন্দোলন চলবে, নালে লড়াই সংগ্রাম, দাঙ্গা হাঙ্গা, চাঁদাবাজি, স্কুলগুলাকে রাজনীতির আতুরঘর। আছে কেন নাই স্কুলগুলো? কেউ কি ন্যায় করেছে? রাজনীতি করা যাবে না? ছাত্র সমাজটাকে গুলিতেই ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা। ভাবতাম কিছু সংখ্যক কর্মচারী, আরে এটা কি আজকে তো সরকার এটা দেখি না আমরা, কিছু সংখ্যক কর্মচারী মেম্বারশিপ নিয়ে, আরে টিচার, সে এসএফআই সমন্বয়ের মেম্বারশিপ নিয়ে স্কুলে বসে বসে, এ কি কাণ্ড! রাজনীতি কি আমাদের এমন জায়গায় নিয়েছে ক্ষমতা ভোগ করার জন্য? আমরা এটা মনে করি না। আমরা মনে করি আমরা সেবক, আমরা মনে করি আমরা কাজ করার মানুষ। মানুষ আমাদেরকে নির্বাচিত করে বিধানসভার সদনে পাঠিয়েছে মানুষের জন্য কাজ করা, প্রত্যেক স্তরে। সেখানে জাতি জনজাতি আমি বুঝি না, যারাই আছি আমরা রাজ্যের প্রত্যেকটা মানুষের কাজ হতে হবে। তার জন্য আমাদের সরকারের মন্ত্রী, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রতিনিয়ত প্রত্যেকটি বিধায়ক সেখান থেকে আলোচনার মাধ্যমে তার যার বিধানসভায় সেখানটায় কাজ হচ্ছে। এবং পরিষ্কারভাবে আমি বলতে চাই, আপনারাও আমাদের রাজ্যপাল, মহামান্য রাজ্যপালের যে ভাষণ, সেই ভাষণে পরিষ্কারভাবে সেই চিত্রগুলা ভেসে উঠেছে। যদি আমি বলি সেখানটায় বলে না, জেগেও যদি ঘুমায় তাহলে জাগ্রত করা যায় না, আসলে স্বাভাবিক, এটাই বাস্তব কথা। তো এই জায়গাতে এইগুলো অন্তত স্বীকার করা উচিত যেগুলি আমরা করতে পারিনি। আর আসলে একটা সময়, এমন সময় গেছে ত্রিপুরা রাজ্যে, আমরা হয়তো বা একটু ছোট ছিলাম, একটা রাত্রেও এই রাজ্যে সরকার আছে কি নাই, সেটা বিশেষ করে 93-র পর থেকে আমি বলবো 96, 98, 2000, 2001, 2003 সরকার কি এই রাজ্যে আছে, গণতন্ত্র কি আছে, আইনের শাসন কি আছে, আমরা একবারের জন্য ভাবতে পারিনি। প্রত্যেকটা রাত্র পাহারা দিয়ে কাটাতে হয়েছে। এই ছিল রাজ্যের 25 বছরের শাসন, পাহারা দিয়ে কাটাতে হয়েছে। গ্রামের মধ্যে মিটিং করে যে কখন কি হবে। আজকের দিনে দাঁড়িয়ে সেখান থেকে আছে সুন্দর পরিবেশ, জাতি জনজাতির মধ্যে মৈত্রীর বন্ধন। আজকে দেখবেন পাহাড়ি বাঙালির মধ্যে বিবাহ বন্ধন দিন দিন বৃদ্ধি পাচ্ছে, আমরা উৎসাহিত হচ্ছে, আত্মীয়তার বন্ধন বাড়ছে। স্বাভাবিক, এটাই ঠিক, এটাই নিয়ম। আমরা এক পরিবার একটা জায়গায় থেকে শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। এবং আমি মনে করি সেই জায়গা থেকে বেরিয়ে এসে, ছোট মানসিকতা থেকে বেরিয়ে এসে রাজ্যের স্বার্থে, আপামর জনগণের স্বার্থে বিশেষ করে থাকবে ত্রুটি বিচ্যুতি, সেগুলি আগামী দিন শুধরিয়ে আমরা আমাদের চেষ্টা করছি। বলতে হবে, কাজ করলেই সেখানে ত্রুটি থাকতে পারে, আমরা অস্বীকার করিনি। আপনাদের মতো আমরা বলিনি। একসময় শুনতাম বিগত প্রাক্তন মুখ্যমন্ত্রীর মুখ থেকে, স্বর্ণের রাজ্য তৈরি করে দিয়েছে, যেদিকে যাচ্ছি সোনা তো দূরের কথা, ছাই হয়ে যাচ্ছে, যেদিকে যাচ্ছে শুধু বক্তব্যই শুনে গেছি, আর কাজের বেলা কাজ পাইনি আছে। যাই হোক, সবাইকে বলবো সমস্ত কিছু ছেড়ে এসে শুধু বিরোধিতা করার জন্য নয়, সার্বিক রাজ্যের স্বার্থে, প্রত্যেকটা মানুষের স্বার্থে সেখানটায় আমাদের মহামান্য রাজ্যপালের ভাষণকে সমর্থন করা উচিত। এবং আমরা নিশ্চিত, আমরা বলে দিয়ে যাই, যতটুকু সম্ভব আপনারাও সেখান থেকে বেরিয়ে আসতে, আগামী দিন আপনাদেরও পথ চলা সুগম হবে, না হলে কিন্তু ভবিষ্যৎ খারাপের দিকেই যাবে। সবাইকে নমস্কার, ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য ইসলাম উদ্দিন। মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, গত 5 জানুয়ারি আমাদের রাজ্যে মহামান্য রাজ্যপাল তার ভাষণ রেখেছেন। এই ভাষণের মধ্যে
যে বিষয়গুলি তিনি উল্লেখ করেছেন, আমাদের রাজ্যের বিশেষ করে সরকারের বিভিন্ন প্রকল্প এবং বিভিন্ন দপ্তরের কিছু কর্মসূচি এই রাজ্যপালের ভাষণের মধ্যেই তিনি উল্লেখ করেছেন। তো আমি সেই মাননীয় রাজ্যপালের বক্তব্যের উপরে, ভাষণের উপরেই যে 2-4টি বিষয় তার সংশোধনী এনেছি, তার উপরেই আমি আলোচনা করতে চাই। তো আমাদের রাজ্যের ইতিহাসে মহামান্য রাজ্যপাল আমাদের সারা রাজ্যেই বিভিন্ন জেলায় তিনি প্রশাসনিক মিটিং করেছেন এবং বিভিন্ন এলাকায় তিনি সাধারণ মানুষের সঙ্গে মত বিনিময় করেছেন এবং যেটা আমাদের উত্তর জেলার মধ্যে জেলা শাসকের অফিসে প্রশাসনিক মিটিং করেন, সেখান থেকে আমার বিধানসভা এলাকার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা 4টা চা বাগান রয়েছে, সাধারণ মানুষের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন এবং সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে দেখেছি ওনার বক্তব্যে আমাদের রাজ্যে যারা যুবকরা রয়েছেন তারা নেশায় বিভিন্নভাবে আসক্ত হচ্ছেন। আমাদের রাজ্যে যারা মানব পাচারের সঙ্গে যুক্ত হয়ে কেন্দ্রীয় সংস্থা আমাদের রাজ্য থেকে ধরে নিয়ে যাচ্ছে, এদের সম্পর্কে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। এই পরিস্থিতিতে আমি ভেবেছিলাম মাননীয় রাজ্যপাল তার বক্তব্যে, সরকারের লিখিত বক্তব্যের বাইরে হয়তো তিনি এই বিষয়গুলি উল্লেখ করবেন, কিন্তু তিনি সেখানে আমাদের রাজ্যের মধ্যে শিশু নিখোঁজ, শিশুরা বিক্রি হয়ে যাচ্ছে, মানব পাচার হচ্ছে, আমাদের রাজ্য নেশায় ডুবছে, আমাদের রাজ্যে কাজ এবং খাদ্যের অভাব, এই বিষয়গুলি তিনি উল্লেখ করেননি। আমরা যে বিষয়টা লক্ষ্য করছি, আমাদের রাজ্যে যারা ধর্মীয় সংখ্যালঘু অংশের মানুষ, মুসলিম, বুদ্ধ, খ্রিস্টান, জৈন, এই অংশের মানুষ আমরা বসবাস করছি। আর বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘু অংশের মানুষের যে কথা মাননীয় রাজ্যপাল তার ভাষণে বলেছেন, ধর্মীয় সংখ্যালঘু অংশের মানুষের কিছু সংস্থা রয়েছে, সেখান থেকে ছাত্রদের বিভিন্ন ধরনের স্টাইপেন্ড, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা, আমাদের ধর্মীয় সংখ্যালঘু অংশের মানুষের যে নিগম রয়েছে সেই নিগম থেকে তাদের জন্য শিক্ষার লোন, তাদের জন্য কিছু ক্ষুদ্র ব্যবসার জন্য লোন দেওয়া হয়েছে। এর বাইরে আমাদের রাজ্যে যারা ধর্মীয় সংখ্যালঘু অংশের মানুষ, বিশেষ করে তারা পাথর ব্যবসা, আগর ব্যবসা, গরু ব্যবসা, এ ধরনের ব্যবসার সঙ্গে তারা যুক্ত। তারা এই ব্যবসাগুলি চালিয়ে যাচ্ছেন। তারা আগরতলা শহর বা ধর্মনগর শহরের মধ্যে ব্যবসা করার মতো তাদের হাতে পুঁজি নেই। এই পরিস্থিতিতে আমরা কি লক্ষ্য করেছি, আমাদের রাজ্যের বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘুদের যে ওয়াকফ সম্পত্তি রয়েছে, এই ওয়াকফ সম্পত্তির মধ্যে এই সময়ের মধ্যে বিভিন্ন জায়গায় বাজার তৈরি হচ্ছে। ধর্মীয় সংখ্যালঘুদের যে ওয়াকফ সম্পত্তি সেগুলি বেদখল হয়ে তার উপরে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান সেখানে গড়ে তোলা হচ্ছে। এই বিষয়গুলির বিরুদ্ধে যখন বিভিন্ন সংস্থা, বিভিন্ন ক্লাব বা ওই অংশের মানুষের পক্ষ থেকে যখন অভিযোগ করা হয় তখন তার কোনো নিষ্পত্তি হয় না। তো মাননীয় রাজ্যপাল তার ভাষণের মধ্যেই আমাদের রাজ্যে যারা ধর্মীয় সংখ্যালঘু অংশের মানুষ, এই মানুষের আপনারা লক্ষ্য করেছেন কিছুদিন পূর্বে উদয়পুরের কিল্লা থানা এলাকার রাইয়া বাড়িতে ধর্মীয় সংখ্যালঘু অংশের মানুষ যারা 40 থেকে 50 বছর ওই এলাকার মধ্যে বসবাস করছেন, পরপর 2 বার এটা ধর্মীয় সংগঠনের উদ্যোগে পরপর 2 বার আক্রমণ হলো। সর্বশেষ যে আক্রমণটা হলো এই ডিসেম্বর মাসে, একটা বাড়ি জ্বালিয়ে দেওয়া হলো। তাদের যে বাঁচার বসত রাবার বাগান ধ্বংস করে দেওয়া হলো। ফায়ার সার্ভিস সেখানে আসবে বাধা দেওয়া হলো।
পুলিশ মহকুমা আধিকারিক, পুলিশের সামনেই, টিএসআরের সামনেই এই ঘটনাগুলি ঘটলো। আর আপনারা যারা বলছেন এই রাজ্যের মধ্যে সুশাসন রয়েছে, আমরা যারা ধর্মীয় সংখ্যালঘু অংশের মানুষ, এই রাজ্যের বামফ্রন্ট সরকার 25 বছর ছিল, এই রাজ্যের মধ্যে কংগ্রেস ইউডিএফের সরকার 5 বছর ছিল, আমরা ধর্মীয় সংখ্যালঘু অংশের মানুষ, আমরা আতঙ্কিত ছিলাম না। আমাদের রাজ্যের মধ্যে আমরা বসবাস করতে পারছি। এই রাজ্যের মধ্যে একটা বয়ের পরিবেশ তৈরি হয়েছে। এই বয়ের পরিবেশের মধ্যে আমাদের রাজ্যের মাননীয় রাজ্যপাল তিনি যে বক্তব্য পেশ করেছেন, যে ভাষণ রেখেছেন, তার কোনো উল্লেখ নেই। দ্বিতীয় যে বিষয়টা বলবো, মাননীয় রাজ্যপাল তার বক্তব্যের মধ্যে বলেছেন আগর চুরাইবাড়ি থেকে দুবাইতে কেন্দ্রীয় সংস্থার মাধ্যমে আগর তেল, আগর একটা অর্থকরী ফসল, সেখানে তৈল উৎপাদন হয়, সুগন্ধি তৈল উৎপাদন হয়। এই আগর রাজ্য সরকারের উদ্যোগে চুরাইবাড়ি না, কিন্তু তার মধ্যে কিছু সমস্যা রয়েছে। এই সমস্যাগুলি দূরীকরণের জন্য মাননীয় রাজ্যপালের বক্তব্যের মধ্যে তার কোনো উল্লেখ নেই। বিশেষ করে আগর যারা ব্যবসা করেন, যারা শিল্প ইউনিট তৈরি করেছেন, তাদেরকে লাইসেন্স দেওয়া হবে। 2-3 জন লাইসেন্স পেয়েছেন, কিন্তু ওই এলাকার মধ্যে, উত্তর জেলা এলাকার মধ্যে 50 থেকে 60টা আগর শিল্প ইউনিট রয়েছে। তার লাইসেন্স পেতে হলে 2 থেকে 2.5 একর সেখানে জমি থাকতে হয়। তার উপরে 5 থেকে 7 বছরের আগর গাছ থাকতে হয়। সব কৃষকের, সব ইন্ডাস্ট্রির মালিকের কিন্তু সেই ব্যবস্থা নেই। তাহলে লাইসেন্স পেতে গেলে সমস্যা হয়। তো আগর যারা গাছ কাটেন, আগর গাছ কাটার ক্ষেত্রে যেমন বন দপ্তরের সেখানে তাদের পারমিশন লাগে, সেই পারমিশন নেওয়ার ক্ষেত্রে সমস্যা। আবার যে তেল যারা উৎপাদন করেন এবং সেখানে গাছ পরিবহনের ক্ষেত্রে, তেল পরিবহনের ক্ষেত্রে সেখানে ফরেস্ট এবং পুলিশের সেখানে বাধা রয়েছে। এই পরিস্থিতিতে আমরা কি লক্ষ্য করেছি, আমাদের দাবি হচ্ছে যে এখানে আমাদের রাজ্যে রাবার সহজে তার কোষ উৎপাদন হয়, সাপ্লাই হয়। এই আগরটাকে যদি টেকনোলজি মিশনে ফরেস্ট দপ্তরের আইন সংশোধন করে এটাকে যদি ওই রাবার বা এগ্রিকালচারে নিয়ে যাওয়া হয়, তাহলে ওই এলাকায় যারা আগর ব্যবসার সঙ্গে যুক্ত তাদের উপকার হতো। মাননীয় রাজ্যপালের ভাষণে এই বিষয়টা উল্লেখ নেই। এই বাধাগুলি যদি তৈরি হতো, আগামী দিনে লাভ হতো। এই পরিস্থিতিতে আমাদের রাজ্যের বিশেষ করে রাস্তাঘাট, গ্রামীণ যে রাস্তাঘাটগুলি, যারা সুশাসনের কথা বলছেন, ট্রেজারি ব্রাঞ্চের বিধায়কগণ, প্রতিটা গ্রাম পঞ্চায়েতের বামফ্রন্টের সময় এমন কোনো রাস্তা নেই যে বিক্সলিং নেই। সারা রাজ্যের মধ্যে 2018 সালে সরকার পরিবর্তন হওয়ার পর আমাদের রাজ্যের যে গ্রামীণ যে রাস্তাঘাট, এই রাস্তাঘাটগুলির অবস্থা বেহাল। হ্যাঁ, রাস্তাঘাট হচ্ছে, সিসি রোড হচ্ছে, পেপার ব্লক দিয়ে রাস্তা হচ্ছে। একটা গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে 60 থেকে 5টা যেখানে গ্রামীণ রাস্তা রয়েছে, 300 থেকে 400 পরিবার মানুষ বসবাস করেন। 100 মিটার হয়েছে, 150 মিটার হয়েছে, স্যাংশন হয়েছে 500 মিটার, কাজ করেছেন 300 মিটার, 200 মিটার উদাও। এই পরিস্থিতিতে মাননীয় রাজ্যপাল তার বক্তব্যের মধ্যে অন্ততপক্ষে গ্রামীণ রাস্তাগুলির যে বেহাল অবস্থা রয়েছে, তো যারা গ্রাম পঞ্চায়েতের, যারা পঞ্চায়েতের নির্বাচিত সদস্য, যারা কর্মকর্তা রয়েছেন, যারা পঞ্চায়েতের কাজ পরিচালনা করেন, যারা ওই এলাকায় রাজনৈতিক নেতৃত্ব, এই যে পেপার ব্লক, সিসি রোড, 500 মিটার স্যাংশন, 300 মিটার হচ্ছে, 200 মিটার হচ্ছে না। যারা নির্বাচিত ওই এলাকার প্রধান উপপ্রধান রয়েছেন, এই 6 বৎসরে তাদের যে আর্থিক অবস্থার পরিবর্তন, এগুলি দেখলে পরেই বোঝা যায় টাকাগুলি কোথায় যাচ্ছে। সমস্ত স্তরে দুর্নীতির বাসা বেঁধে, সেখানে কোনো মনিটরিং নেই, কোনো ধরনের চেক আপ নেই, কাজ করার কোনো সুযোগ নেই, সেখানে বলার কোনো সুযোগ নেই। এই পরিস্থিতিতে আমরা যদি লক্ষ্য করি, পিডব্লিউ দপ্তরের রাস্তা আমার বিধানসভা এলাকার মধ্যে, আমার মহকুমার মধ্যে এই রাস্তাগুলির অবস্থা বেহাল। 5 বছরে 3 থেকে 4 বার মেনটেন্যান্স হয়েছে। পয়েন্ট অফ অর্ডার স্যার, পয়েন্ট অফ অর্ডার। আমি ডিস্টার্ব করতে চাইছি না, তবু জাস্ট একটা লাইন অ্যাড করতে চাইছি, একটা লাইন অ্যাড করতে চাইছি। মাননীয় বিধায়ক মহোদয়,
আপনি কদমতলা থেকে নির্বাচিত। আর যেহেতু আপনি ওই এলাকার মানুষের দ্বারা নির্বাচিত, আপনার নিজেরও দায়িত্ব আছে ওই বিধানসভা কেন্দ্রে। যদি এরকম কোনো স্পেসিফিক এলিগেশন থাকে যে 500 মিটার রাস্তার মধ্যে 300 মিটার করে 200 মিটার হয়নি, তো আপনি পার্টিকুলারলি কি তার জন্য স্টেপ নিয়েছেন? ঠিক আছে, এটা আপনি মেনশন করবেন যে আপনি কি স্টেপ নিয়েছেন, কাকে চিঠি দিয়েছেন, কোন কোন অফিসিয়ালকে দিয়েছেন, এটা ইউ হ্যাভ টু মেনশন ইট না। ঠিক আছে, ইউ হ্যাভ সেম রেসপন্সিবিলিটি। আপনারাও দেখতে পারেন। উপাধ্যক্ষ মহোদয়, উনার বক্তব্য আমি একটু শুনেছিলাম, রায়াবাড়ির বিষয়ে উনি উল্লেখ করেছেন। তো পয়েন্ট অফ অর্ডার, বিষয় হচ্ছে কি, রায়াবাড়ির বিষয় কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার, কারণ এটা কোর্টের মধ্যে চলছে। বিষয় হচ্ছে রায়াবাড়ির বিষয়ে উনি বলছেন যে এখানে কি হচ্ছে, নেই নেই নেই, আমি রায়াবাড়ি ওই জায়গাটা হচ্ছে ওইখানে জমাতিয়ারার দীর্ঘ বছরের বসবাস ওইখানে উনি নিজেই গিয়েছিলেন ওইখানে পাহাড়ি বাঙালি দাঙ্গা লাগানোর জন্য চেষ্টা করছেন। জিতিন বাবু চেষ্টা করছেন, চেষ্টা করছেন, এটা গিয়ে বারবার গিয়েছিলেন করছেন, বারবার ওইখানে গিয়ে উনি চেষ্টা করছেন। এইটা জায়গাটা কোর্টের রায়ের ব্যাপার আছে, এটা বলতে হবে না। এবং দায়িত্ব বলেছিল উনি ওই এলাকার বিধায়ক, উনি ওই এলাকার বিধায়ক, ওরা 1992 থেকে জমাতে বলে মিছিল করেছে এই সিপিএম এর দল। চক্রান্ত করছে ওইখানে গিয়ে, এটা কোর্ট থেকে হাইকোর্ট পর্যন্ত দেওয়া হয়ে গেছে। স্যার এক মিনিট, এটা রায়বাড়ির বিষয়টা, এটা কোর্টের মধ্যে লড়াই হয়েছে, হওয়ার পর পুরাটাই জমাতে আহ্বাদার পাড়ার পক্ষে এটা রায় হয়েছে। প্রশাসন ওইখানে গিয়েছে করেছে, ওইখানে মানছে না। ওনারা এখানে বারবার গিয়ে এই জিতেন চৌধুরী মহোদয় ওইখানে গিয়ে দুইবার ওইখানে গিয়ে উনি ওটাকে উত্তেজনা সৃষ্টি করছেন। আইন শৃঙ্খলা সবসময়, এর আগেও দেখা গেছে সিএর সময় ওরা এরকমই করেছে ওইখানে। ঠিক আছে, বসেন মাননীয় সদস্য। হ্যাঁ বলেন। তো আমার আলোচনাতে ছিল মাননীয় রাজ্যপালের তাড়াতাড়ি করেন, সময় শেষ হচ্ছে। পূর্ত দপ্তরে যে রাস্তাগুলি সম্পর্কে যার বেহাল দশা অবস্থা তৈরি হয়েছে, মাননীয় রাজ্যপালের বক্তব্যের মধ্যে তার কোনো উল্লেখ নেই। গত 5 বছরে 6 বছরে 3 থেকে 4 বার পূর্ত দপ্তরের সড়কগুলি তার মেনটেনেন্স বা সংস্কার হয়েছে। বছর যেতে না যেতেই একই অবস্থা, দপ্তরের কোনো মনিটর
Goshia, Siena Jin Goshia, Siena Jin Goshia, Ajan wala di pasal misal guli komane, TSM misal guli komane jawab juga mari nai. Long live, BSF ni hot love, BSF ni hot love, BSF long live, BSF long live, 8 January, coba tolika, hai kita coba tolina, lui naga ter, naga fan, ina sia, enak kasuna, lui naga ter, fan, Tripura government coba mari noi, BSF ka suli komune Tripura sarkar coba mari noi, hai kita coba tolina, hai kita coba tolika, we want justice, 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 indivable, 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 ini kawo, ani kawo, Rusia, Indian government siapa repeal makanya, Indian government siapa repeal makanya, hai kita batolina, hai kita batolika, TSM saya guli komando jawab sudah marina, TSM saya guli komando jawab sudah marina, hai kita batolina, hai kita batolika, ari biskang sabo, ari neng kayo, ari ang kayo, ari jotok kayo, ari kenalia, ari tebo fange, ari tebo fange, ari nini kawo, ari ani kawo, ari agotala, ari MBBO, ari BBMCO, ari Ram Thakuro. Mane debate ni jafro borok China bai class ngine kunya kun tine ka shako banglai puro borok jafro bharata phaina sorona thing pai puro refugees sung pai puro maige illegal migrants sung pai puro borok sini India ni citizenship thanya borok ha thanya tomung om hai keno illegal migrants eba khe je refugees phaina rong ni treatment nang thong to mala ta bu sung nugo je Tibetians tongmani borok bong kuno om hai proper je facilities tongmani government ni borok sakri naya borok om hai officially je government through the land rights rokna nam thangya facilities nam thangya om hai keno sini haste ba haino je kubun illegal migrants in phajar rok borok om hai ke rights manan kokya sungoma TSF agi ba haino condemn khayo sung taw haino condemn khainai tai je 8 January sini TSF sin Tripura sarok je guli kokjamani obasin TSF ya sin Tripura sabung bara hinai kokmani si omono please be minded omai sungomno sung om hai te phaine salo tang thung Tripura haste ni sung sini TSF rok sung protect January 8 tarikho sung om tek de kosam salni pali babai ang sini hasung joto lukurona koinai o salno mujo tonang thung sini Tripura sarok bahai ke apur kokjamani te om hai sal kosam sal hamya sal te da phajung ni sung om hai sini khawa sung suriu te sung amono tine sung phaine salo haine sung ajarona black de pali nai ধন্যবাদ আমাদের মিডিয়া আজকে আমরা 8 জানুয়ারি 2024 আমরা ব্ল্যাক ডে অবজার্ভ করছি আপনারা সবাই জানেন গত 2019 8 জানুয়ারি যখন কেন্দ্র সরকারের সিএবি যেটা বিলটা এনেছিল পার্লামেন্টে সেই বিলের বিরুদ্ধে করে আমরা TSF এবং নেশু সারা নর্থ ইস্টে আমরা সেই বিলটির বিরুদ্ধে করেছিলাম সেই বিলটার বিরুদ্ধে করে আমরা ত্রিপুরা রাজ্যে বন্ধ রাখতে বাধ্য হয়েছিলাম বন চলাকালীন সময় 8 জানুয়ারি যখন বন চলছিল তখন দেখা গেল যে মাধববাড়িতে আন্দোলনকারীদের উপর কিছু গুন্ডাবাহিনী আক্রমণ চালায় আন্দোলনকারীদের উপর পাশাপাশি ত্রিপুরা সরকারের পক্ষ থেকে ত্রিপুরার পুলিশ যেইভাবে আমাদের আন্দোলন যারা করছিল তাদের উপর যেভাবে গুলি চালিয়েছিল সেই গুলি যে করছিল সেটা দেখে মনে হয় যে ত্রিপুরা রাজ্যে দ্বিতীয় জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছে মনে হয় 1919 সালে যখন জালিয়ানওয়ালাবাগে ব্রিটিশ সরকার আমাদের ভারতীয় নাগরিকদের উপর যেইভাবে শ্যুট করেছিল যেইভাবে বুকে বুক মিলিয়ে বন্দুক রেখে যেভাবে শ্যুট করেছিল সেই চিত্রটা আমরা ত্রিপুরা রাজ্যে দ্বিতীয়বার দেখতে পেরেছিলাম যে
সেটা আমরা টিএসএফ নিন্দা করি এবং প্রতিবাদ করি এবং ধিক্কার জানাই। এই ঘটনা যাতে ত্রিপুরা রাজ্যে আর যাতে না হোক তার জন্য আমরা 2019 8ই জানুয়ারি থেকে আমরা সেই দিন থেকে আমরা কালো দিন হিসেবে আমরা গ্রহণ করে নিয়েছি, আমরা ঘোষণা করেছি এবং আজকে 2024 সেই দিনটাকে আমরা কালো দিবস হিসাবে পালন করছি। Sini je TSF sini Tripura Federation sini Tripura Haseni je kaisa independent and non-political non-religious je student organization organization kuduk jaramai sing CAB Citizenship Amendment Bill tapni je CAA obotong pro je pro o bill puila Rajya Sabha drafting ei kasapro je pro aininga pro apni chimi sini TSF omno strongly sing condemn khai family tongmole sing saimano o je draconic je kaisa law je bill sini Tripura bagi busukya harmful omo sing sini hani je ha tongmani sini hastini je ha tongmani sini tong thaijaga omo sing illegal migrants je raja saidike phatara hastini phatar ni je hagotorni ba phatani je country tongmani oroni borok sini hasto khai mani bongno sing ja bangmani klayo singo je draconic je law tongmani CAB apro CAB ne sing kitingi ne sing je protest khaimani movement kibine picketing khaimani sin TSM leaders of madam bariwa singora sing permission nai ne je kaisa picketing khaimani o jaga sing tomnokha sin je innocent je students ro movement khaito prosini Tripura sara o jaga o tong khaika suno without any warning suno o jaga borok sini borok borok bano sini 5 jon sini je members sini je TSM leader tomarono borok sago guli kokha जों साइमानो जेकुनु सिकिउरिटी पार्सनेल जुदि ओमहाय तमुं ओमहाय कन्डिशन हामेन हांगा बा कोंगा नांखा बरक तम पुइलांखा बरक नखा सागाव फायरिंग माखायो एयार फायरिंग माखायो पिया सुनो विदाउट वार्निंग आपरो सुइटक मुफुक बुंदंनो ककमा हाइके साकनायखे सिनि स्टुडेन्ट दङ सिनि हानि मानथाय एबा खासिनि टिपारसनि नांकुंमानि राइट्स सानि दंफ्रु बरसुनो हानां पिनांखे फिया मुसाके बरसुनो कखा बुथानानि नि ककमानि जों साइमानो पिया उग्लक्ति फिगंति गुलिनांगने बुस्तंति पाफायबानो सिनि आदं रकाफ्रो सिनि लिडार सिनि हास्टेनि लुकुरनि बिसिनि जे फाइनेन्स मा जबा फोरों फायनाय बर' आफर थिंरिया जों साइमानो ओ जे कमसाफ्रो मादो बारिवो बंनो जेफ्रो अर खेरांबा हस्पिटाल गानानि खेरांबा हस्पिटाल क्लांफ्रो खेरांबा हस्पिटाल बाहायनो बंनो नारक जागलिया सीरियस कंडीशन साइमानै पिया अबन्यागला एम्बुलेंस बंनो केरि खायना अर जिबे हस्पिटाल साखाम नगति भेफ्रो बाहायनो अरनि जे अजरानि स्पेशली सिनि जे DSR जे पुलिस सनायसिनि हास्टेनि बरक बंनो केयार खायावै फरक्सा इंजर्ड पर्सन नते शान हाय एम्बुलेंस न काशुई एम्बुलेंस दिखाइने बंनो ते शान हाय बुमानि नुगु बरक अजारो जों कयेकटा भिडिअनि क्लिप्स दं ता बोसों नुगि मानो नेशनल न्यूज चेनेल दं दंगु अर तमनुखा बरक खाबुइने मार्सी खायरमु सानतमन जुनो आगासिरि होनने हायपानो बरक जे जा गुलि कंसा खारनो ते शान हाय लाथा योरिने अ गोसा जागाव या लाथानो योरसिनिने बरक साना हाय गारि दिखाइने एम्बुलेंस दिखाइने बु अमहाय इन ह्युमेनिटी ह्युमेन काइन्डनि अमहाय जरावो कायसा शिशुक जग दफा जों गावो फात्रा हाकतर हायंग सिनिजों जरावो जों उजो गोसानन जरावो जों अमहायके सुइटं उफ्रायके बुटक खायजोंमानि अब कुनु जाफन जों खोनायाखो बुमान यागल बो एम्बुलेंस दिखाइने एम्बुलेंस प्लां खामन जरावो हायगा ते शाहान हाय दुइने अ इंजर्ड बरनो बुमान अब बेलायखेनो अब हामिया ते अब हाय कुनु हाकतर हायंग बो हाय तां थों होनो जों थाखायो अमहायके जे TSF नो गुलि कमानि मानथाय सकथाय सानथानि पीसफुल प्रोटेस्ट हायतं थानि अम चिनि हास्टेल लुकुरम गया हामिया तमले जों कायसा इंडिपेंडेंट गणतान्त्रिक रिपाब्लिक जे कायसा कान्ट्रियाव दं इंडिया ओ इंडिया ओ जों चिनि खरांथिसानानि चिनि राइट्स बगै जों खन चिनि फुल्ली इंडिपेंडेंट दंगो पिया चिनि त्रिपुरा हास्टेल अंके चिनि त्रिपुरा संनि अमहाय कमन जे चिनि डिमान्ड दंमानि बा चिनि सारानि जिनि जे फ्रीडम इंडिपेंडेंट दं नाव हायनो सेकजागोनि जों साइमानो अम टोटली वायलेशन चिनि जे ह्यूमन राइट्स नि वायलेशन ते चिनि जे UN हयते साखायजांमानि इंडिजिनियस पीपल नो राइट्स बंनो प्रोटेक्ट खायनि अबनो हायनो वायलेशन खायजामन जों नुगो तिनि CAB पास संगिने पार्लियामेंट ते राज्य सभा पास संगिने जों दां नङाबा CAA थांगा जों खोनाका इंडियन गवर्नमेंट चिनि दाबुं जे सेंट्रल जे आसुतनाय अ गवर्नमेंट फाइने लोकसभा बनि 24 नि जे लोकसभा तमानि अल लोकसभानि सिगांनो बरक अमनि ड्राफ्टिंग कंप्लीट खायने पास खायबेमनि यागला बरक अमनि रुल्स एंड रेगुलेशन बरक नाम तो इन खनावो बरक दाति न अमनो बरक इम्प्लिमेंट खायनानि कक
त्रिपुरा हास्टेल करेंगे बारा था कोतर जोता जागो पिया जों स्पेशली साइमन जोंनि नर्थ इस्ट ते जोंनि त्रिपुरा हावो अमो बारा था कोतर बेलायखेनो जुदा काशा एनवायरनमेन्ट तमरे जों साइमन गोबां कुक जे इलिगेल माइग्रेन्ट्स जे फात्रा हास्टेल फाय हापायने अब त्रिपुरा ते जोंनि नर्थ इस्ट गोबां कुक जों साइमन जों हाकोतनि जे जंजाल जे बंनि जे केबं मुं गोबां दं माने अबरन जों नाहारियावै जोंनि त्रिपुरा सरंबागै त्रिपुरान बागै स्पेशली अर ट्रिटमेन्ट नांथों ताबो बंनि बिसिंति काशानि फिरंमों बरक सावो एडिसी एरियाव जोंनि जे एडिसी दंना अ एरियाव खबर अमनो इमप्लिमेन्ट खाया फिया बरक जेनेरेल एरियाव खबर अमनो इमप्लिमेन्ट खायनाय फिया जों अमनो गसिनायमिया अमो काशा नगो काशा नग खायो नों नग हंगांके नों जागारिया इमप्लिमेन्ट खाया फिया नि नखलावके फाब्ला हानि फायने बरनो नों जा बांनान ककना साव फिया नों फिया काशा नग दंतै काशा नग खतंतै बरक खरकसा जे फोरबो नखलाव जागा ना फायनाय बनि नगबो हापायनाय खाना दिनि ब नखला तंनाय खाना ब सिनि नग हापायनाय इलिगेल माइग्रेन्ट्स नि काशा रुल्स दंगो जों दागो माहायगोन बारा थाखोदन गोबां मा जों माहाय कन्डिशन साइमानो दाबो सारान थागा सिनि जे Aku 75 परिवार कुतला नागाय दंखा कुतला नागाय ता आला मासाने एगरजने बुमुं फानो बेबांना बुमुं थांग दंखा जिंना कासे गारां गारां दंले नक बसना खाजंबया मुंसे एगरजना दतम थांबो चिनाय बरा 75 परिवार थांग जाबा जागावा जिंसिमना गवर्नमेन्ट था एगरजना ने आमसिमना गवर्नमेन्ट था ताबो हाय बके फाइनेटा ताब रवान से जदि न जोर जबरदस्ती काय परं नितो ताबो पुलिस प्रशासन बंग या बरं जोर जबरदस्ती पुलिस के उस गांव में जदि न फाइगा काय माने मिया बा इहे जों थैना का थैसिरलाय जावले का दखना लङा हिंगा लङाय जों कस्टमर लासिना जों ताबा जों जिन जागोन रैसेमाया ना तो ना साताना कुनो दिन साताना एखान থেকে আমরা কোনো খানে যাইতামই না বাস না তোমরা সবাই শুনছো না হলে না হই না থামো हाबां तो बरं नै थाने सरकार तो बरं नै थाने बरं थाने तो पुलिस प्रशासन टोटली बरं थाने से नर कुतलानो नाङै दंखा के नर ते दंथाइसे गरे नर बरं थांनाय जों बरं थांनाय जों थांगे जों अरन दंनाय थैजे तुमबुर उच्छेद अब हायकेनो तिनति प्रसार मरे प्रखर जाखा जागा नायने केबा मुलां जावै थागा बुस्थुनो एरते हेकि एरे कमाय थांबाय ओ जागा बो ओ सिस्टेम दां माने नवा आम हाय सिस्टेम खाय थाखदो जोंबो एरिनो याकुबे नरि रहना लाय थाखदो जों ताफना थैके अरन थैलेसिना जतन पालपाका जोंना बुत्रे का हाजितन जोंता बदन कुतले माया हांजा अलैने जों सावने जा रांबाय बसाबुति परि दंमने आबासे नखुखि दंमने important बेबासे आबे ताब संबोनो खिप थानेबा जों वान सुमा आबासे जों ताबोनो खिप थांमाया हांया नोंनि मजे राबात बागान खायजे दंमोन कय बोसोर आबो ता दकनि बेले 1995 निसिम खायजों बेले बागान तबो राबार बागान र 1995 नि खायजा गनाय ता ताबो 2000 खायजा ताबो 1 मास जानुवारि 1 मास ह दिनै जानुवारि 7 तारिख 1 मास 2000 फाइजा खानाय ता बोसोर खानाय 1995 नाय ता गनायदि नंगो जागा गरे जागा रनाय रां रनाय खटेपन रनाय ओमा के दर साखांके नर रखांके नर तमा वा तमा हाया प्रिसन को हाया प्रिसन जानाय আমরা টাকার পাগল না আমরা ঠাই জায়গা সম্পত্তি জায়গা আমরা বাগান জায়গা চাই আমরা কোনখানে যাইতাম না আমরা
jaga saltam na jeng thangya jeng jaga thangya jeng rang rong maya no party no Tripura government sai man Tripura sarkar rang sai me dong sha ga bong le thani tam bong le thamu tam koi mong tone bong thani tabo bong thai mong koi mong tong ga bora jaga sima asuk ta tong thong phai na in ko le khai nai pe tong busuk jaga tong busuk poribar jaga tong bor tang phai nai pheng ba যে পশ্চিম জারুল বাছাই এডিসি ভিলেজ নি 11 পরিবার নি রাবার বুফাং নবপুর ন্যাশনাল ফরেন্সিক ইউনিভার্সিটি ও খবই লাংজাগনাই আবনো তিনি নাইনান বাগে অর ফাইকে এবং ও আমচাইনি পরিচারের গোবাংমা বরক রিপ্রেজেন্টেশন দকা রাবার প্রোডিউসার সোসাইটি অর কাইসা বরক টঙ্গা আরপিএস বরং সোসাইটির পক্ষেও কাইসা মেমোরেন্ডাম মানবর গ্যাফার গাইড আং বড় নমন সাকে যে এডিসি খাজাকমানি এডিসিন জাগানো সেন্ট্রাল গভর্নমেন্ট এবা স্টেট গভর্নমেন্ট এডিসি প্রশাসননি কনকারেন্স এবা পারমিশন মাই একলাই আবনো নাহার মান্য আবনো না আং বড় সাকে নরক অর যারা আরপিএস এবং এলাকানি পলিটিক্যাল নন পলিটিক্যাল অভিভাবক গার্জিয়ান এডিসি প্রশাসন থাঙি সাউইদি যে এডিসি নি জায়গা রাজ্য সরকার জোরভাবে দখল খাইনানি থাং দङ এডিসি রাজ্য সরকার সিনাই নাংখাই ইউনিয়ন গভর্নমেন্ট নব মা সিনাই এডিসি নি নাইমা থাং নাইনান বাগি তাবু সিএম পূর্ণচন্দ্র জমাতিয়া দङ বিনি ভূমিকা অনেক ক্রাক মাংনাই হাইছে কারণ এডিসি নি মুখ্যমন্ত্রী বসে ইভেন নিজে ওর ফাই নাই ফাইতো আং বনব রিকোয়েস্ট খাইনে যে মহাই এডিসি নি বাউন্ডারি এনক্রচ খাইজাগি দङ শুধু ডেপুটি সিইও বা এডিশনাল সিইও আমারক সিনিয়ে ভেরি হাই অফিসিয়াল হাই ডেলিগেশন তুই যিনি সিএম পূর্ণচন্দ্র জমাতিয়া ওর ফাইনা নংথং নরববনা আমন্ত্রণ খাইবি এবং কড়াকড়িভাবে রাজ্য সরকার নো কেন্দ্রীয় সরকার নো বিনি লেটার প্যাড বাই অফিসিয়ালি বো ডিও লেটার সিঙ্গানন্ত যেহেতু আন নজর ফাইকা বিধানসভা মকগ্ন जों উত্থাপন খাইনাই এবং ইন দি ক্যাপাসিটি অফ লিডার অফ অপোজিশন স্টেট নি চিফ মিনিস্টার রেভিনিউ সেক্রেটারি এন্ড সেন্ট্রাল গভর্নমেন্ট নি অনারেবল ইউনিয়ন হোম মিনিস্টার অমিত শাহ বাং অকগ্ন জানুক নাই স্যার অর ত্রিপুরা সরক যে তাবু অর এই দুথুমনাই র বরং গাইছে পইতে দङ যে অনমেশ দেববর্মা কাইসা নেতা বংনি খরাংনো অধিবেশনতি সাইমান হनै সালতমি সার নং অবনতি নর খরাং তিরতি সানো স্যার ত্রিপুরা মথা 13 জন এমএলএ দङ all 13 MLAs with great interest and conviction जों অ্যাসেম্বলিও মকগ্নব প্রয়োজনে जों তিসানাই কিন্তু খনা প্রথম এডিসি প্রশাসননি ভূমিকা তামো আবো খনামা পরেছে হয়তোবা जों মঙ্গলবার দিন রগো উত্থাপন খাইনি নাম তঙ্গো jak mo tong problem sa stam ikna mo ka ke boro ka aga hari kana stam nya ro mo nga kone sa tong hả? Có một số cái cò yang có sang đi đâu có cả năm này tam bái thằng nào cả ôi tây không biết bái còn gì còn tini sini duitawo 5th semester ni exam tongota gangke seng exam na bagai hamna bagai doglama tonglai tongha ga amon thik ase kang 3rd semester rong ni bo exam tongo ga bor ni pakhino sini omo haita ga seng hamna bagai doglama tong mani ga abose borok mane ani tin dol khornoyo bukhika boi bokhor khatri khika ga tarpore ga gai seng principal thang malai kha ga malai principal sawo sengno application ga siri di ni sawo गाफोरखौ जों एप्लिकेशन सैना नै नाय तंमा जरा हंगायनो बरनि बरक फायै जोंनो हामला खेबि गटा बो जागा बुजांमोन नाबो
ওকা দশরথ দেব মেমোরিয়াল কলেজ স্কুল মাটো বজরাও কলেজ মাটোটা বজরাও বুঝামু তিনটা রং থানে মানে নরক এপ্লিকেশন সই দङনি এপ্লিকেশন সই দङনি বুঝাব নাই মানে নরক প্রিন্সিপাল नि थानि করি মানে তা নরক না কমপ্লেন নাই নোটিস দङটা ইনকে আপ্রভু ফেকেতেবো কয়জন আর খাই মিলি বুলাই মানে বুফাই এমনে বনাই ইনকে সাইমালে অনেক বাঙু স্টাম আবো বং বড় কইছিন বড় খাইছিন থাংসো এমনে খাই বড় যে কাউন্সিল বড় কোনা বইতা বড় যতন ফাই লাথা তাম বেড স্টাম তো মান স্টাম ro abo tuoi borok fai sung boi kata borok sung pura rifri ko buka sehingga chung kirima baka bai chung kharima fega oglong chirma fega ta bo team ro bo college ni ABP ro gata out ni botongo aba sung sini bai simali ata te bujane te khorong himang ka borok fai bong par ka borok kai mane doctor phunu gai onek serious ngar nago soge borok kai ke sente khorong tong ta ro biang ni te khorong bujane ke borok ngangka Rotonpur khoroksa ka Rotonpur ni Sumit Debroma gate khoroksa angkai Liton Debroma bini para angkai Toblabari nong ni ke ani ka Utomohan para bumung kai ni bumung Osid Debroma ni ke ani angkai Uttor Moharan Sotoranjon Debroma আচ্ছা তাকুক নিনি মখাং রক খাতি যাক নন ববা হাইকে বই নিনি মখাং রক খাতি থামাইকা তাই ফিকুং রক কিচিগি থামাইকা নङाबो কিসা সাইতনারি গারি রডক বাই বুফাকে বরক গেতার পরে স্টাম রক তুই ফাইকা गा याग रक बाय बुखा ताम बुखा साइस माले साग्रा दि ताखो नों सादि अंको स्टाम रो बर पाल पाल के फाय स्टाम रो बुखा कुन खासि सिलिया प्रो खाना हिनु खारका ताव से रित्रि बुलायो गाय माना गेट नों कॉलेज नि खार थांमानि न नन रित्रि बुखायो गेट नि नखर थाङा दं गांगायं बारा दि थानाय थांगा गाफ्रो फाइलिया नाय ना आं थांगा ता माने कुन मटे थांद माने बर बायदि फाय स्टामै बु नन साइचुं मिलि बुलायखता बर आपरो कनै फाय बाय आं साइसिं आपरो गाय बारा दि थांद माने बर बुग्रा yang college get hinana boro gestam bai boro buhnu bokrogo da bokrogo pila buka bunahin bumana gang yak sakri ka kai angklai thanga ta pore gang gero jati nang ga boro phigongo buka ta phigongo duiba rika stam bai stam phari thanga ta pore nari kra bukhangni ko toi ta buya kono phone plang thanga ga phone ta khitar glang thang mane bumang yakari klang tha ta na ka hanyo rar ro ko jong hata basai malia नरक जे अवश्य के बुजाक मानि नरक थाना रक कुनु एफआईआर रखा दाखा गया थाना वा एफआईआर के ओको रिपोर्ट दिखे गरि माने खनाते से एफआईआर के बिदिन सावता तेंगो गना फुंगो गो थानाव थांगो खो आईपीएस एफआईआर क्लेम कॉपी रक दर कब्र इहे रहया कॉपी तो बर सुदो सई सिमि नारा खोटा रिपोर्ट सिमि सई नारा कांगे खनाते से एफआईआर के बिदिन सावता फुंगो नरक बय आने 5th सेमेस्टर गते आनी ओका माने रको कम बाख्या टम माने कम पैन कार्ड आधार कार्ड गते एटीएम कार्ड तारपरे भोटार आईडी कार्ड दं गते रांग 3630 टाका बोजा कलाय खानाबो नों आबो ओका चिनिया दसरो देब मेमोरियल कॉलेज नि स्कूल कॉलेज फिलन बाकले नरनि लोकाल एमएलए এবং एमडीसी সহ নরক খানানো এডিসি থাকবে এডিসিও সিএম এবং সিইউনি উপস্থিতিতে নরকমালাইদি ককলাম সালাইদি এডিসি নি জায়গা রাজ্য সরকার এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এডিসি গভর্নমেন্ট নি পারমিশন ছাড়া নাহারি মাইয়া মংখা আইন ও আইন যদি এসডিএম ফলো খাইয়া হাঙ্কাই जोंबो दङ जों एमएलए रक दङ বিরোধী দল নেতা दङ এবং অন্যান্য বিরোধী দল दङ जों सरकारनो प्रश्न खाइने जे टीएलआर एलआर एक्ट त्रिपुरा राज्य जे मानिजा ग्यां दंमोन मनि बागै जों हाउस नि बिसिंबो सभा खालायनाय हाउस नि फादारबो मा किन्तु अमन बागै सबचेয়ে दरकारखा सिस्टेमेटिक भाबे सभा खालायनो नाय नरगर काप लाइखा दाती लेखा प्लेकार्ड तैया कोई खालाय लेखा आबो बाय शेष कगे फर्स्ट स्टेप ना नांनाय अरनि आरपीएस नि लिडारजक এবং अर एलाकाबासिनि যারা খবজাংনাय খবজাগে দুইটা অংশন বরকন নরক এডিসি থাকবে এবং এডিসি প্রশাসন থেকে রাজ্য সরকারনি
রেভিনিউ দপ্তর এবং শিক্ষা দপ্তর প্লাস এসডিএম সদর এসডিএম ক্লাইম বন নোটিস মার নেই এডিসি যে বাহিক চিনি কনকারেন্ট ছাড়া নরক ও জায়গা দখল খাইনান বাগৈ আরো থাঙি দো সরকার বাই সরকার তালাইলি না কিরিনান কোন প্রশ্ন করে তারপরে যে নং রাবার তামফাই জাগনানি তামফাই জায়গা আবন প্রশ্ন পাই এডিসি তাঙै খাজাকা ভাই जों एडिसि नि अर्थ बुजियाखै एडिसि नि अर्थ अंका चिनी तिप्रासारक चिनी जागानो बुइजेनो दखल खाइमियानि अब आन्सारक बाप कामगिन छिवात चिनी जागा जेहेतु एडिसि बिसिं क्लायो चिनी पारमिशन ছাড়া তো বরক নাহার মানা কগে आंगरो सरकारनि अफिसार तो राजनीतिन कक साकलागे তিনি নং কপাল কাহাম যে তিপ্রামথা এডিসিও ক্ষমতা আসুগৈ দङ খনান নরক সিএম মালাইনাকে খনান মালাইমান অম যদি অন্য কোনো বদল সরকার গায় সিএম বাই থাং মালাইনাছে তে 20 বছর পরে ফাইদিন সাজামা দিন মতো তিপ্রামথা এজ এ পার্টি এবং এজ এ সরকার যা যা নাংমা जोंहाबो ख्लायनाय বিধানসভাবো ख्लायनाय এডিসিও ख्लायनाय কিন্তু আং যে সামানাহি নরক থাং তারপরে নরনি লোকাল এমডিসি এমএলএ বাই जों পরামর্শ খাইনি বরনি গাইডেন্স অনুযায়ী নরক স্টেপ বাই স্টেপ যদি কখনো ক্রাক খাই যদি প্রতিবাদ লাগে আং আশা খাইও ও জায়গা দখল খাইজों নং কল এবং যে উদ্বোধন খাইবাই নাই আং ক্যামেরা বসকাং সময় कैमरा के सामने बोल रहा हूं अमित शाह जी को बोल रहा हूं अब जहां आकर के नेशनल फॉरेंसिक यूनिवर्सिटी उद्घाटन किया था वहां ट्राइबल के साथ अन्याय हो रहा है मनोब सानाइছে आंगु सिनै पर्सनली चिठी है विरोधी दलनेता कॉन्स्टिट्यूशनल कैसा पोस्ट इन द कैपेसिटी ऑफ विरोधी दलनेता I also will write a formal letter to the Honorable Union Home Minister, Chief Minister Mosinai, Revenue Secretary in Janognai, Uno Wananagari Ginto, Hansa Matomni. Ebong Nango Am Sayo, Sorkar Pokoni, IPFT বা বিজেপি কেব তিপ্রাসারক কেব খ্লাই দংখাই বড়নব রেগুলেশন নিনরক নরম খাতাম ভূমিকা আংনাই নর তো সরকারও থিংলইলাই তংনি তংও নরবা করাই খিতুং দে মারমখা না মুসুক খিতুং নঙা খিতুং বুসুক করাক নক আরো নক বুমা সালাইনি বড়নব সব শুধু এলাকা সামুং থাইকাই সরকারনি বুথি কুসুপ চানান বাগিসিমি দল ইয়াবলাই যে জানজানি বদলনি পক্ষে বড় সানান দরকার হয় বড় নংমা খপ নাই অম কোনো পলিটিক্যাল ম্যাটারিয়া ম সরকার এবং জনগণনি ব্যাপার সরকারিভাবে চেংমা নেই আনমসুন কক যতন বেলাই বেলাই hari tangan terus tamannya orang mau ngaku oleh sesuatu hah? Kalau kusuk kita yang oh kesanti terus ke taman itu tambah kan ada ওই তাই সুমিত ভাই তিনি সিনি দুইটাও 5th সেমিস্টাर नि एग्जाम दङता गांगे जों एग्जाम रिना बागै हामना बागै दगलामा दंलाय दंहा गा आमन ठीक আছে गां 3rd सेमिस्टार निबो एग्जाम दङ गा बरनि पाखिनो सिनि अम हाइता गा जों हामना बागै दगलामा दं माने गा अबसे बरक माने आनि चिन दल खरनैनो बुखिगा बय बखर फात्रिखिगा गा तारपरे गाय जों प्रिन्सिपाल थां मालायखा गा मालाय प्रिन्सिपाल सावो जोंनो एप्लिकेशन गाय सरिदि नि साव गाफोरखौ जों एप्लिकेशन सैना नै नायतमा जरा गायनो बरनि बरक फायै जोंनो हामला थाबिगाता बो जागा बुजांमोन नाबो उका दसरा डे मेमोरियल कॉलेज स्कूल मातो
বজারাও কলেজ মাঠটা বজারাও বুঝাম তিনটা রং থানা মানে নর এপ্লিকেশন সই দङ नि एप्लिकेशन सही दङ नि बुझाव नै माने नर प्रिन्सिपल नि थानी करि माने त नर कमप्लेन नै नोटिस दङ त गा प्रभु फैखेतबो কয়জন আর রখাই মিলি বুলাই মানে বুফাই এমনে বনাই হিগে সাইমালে অনেক বাঙু স্তাম বাবাংনা আবো বং বড় কইছিন বড় খাইছিন থাংছো এমনে খাই বড় যে কাউন্সিল লো বড় বনা বরাইতা বড় যতন ফাই লাথা তাম বেড স্তাম তুমান স্তাম রগা পতুই বড় ফাই সনো বহাই কাটা বড় সনো পুরা রিফিরগো বুকা जोंगा जों किरिमा बाका बाय जों खारिमा फेगा अगलो ओनसोलमा फेगा बो टीम रबो सब कॉलेज नि एबीपी रो गते आउ नि बतंगो आबा जों सिनिबाय सिमाली याता ते बुजाने ते खरन हिमांका बरखाय बं पार खरन हिमांका बरंगाय माने डॉक्टर फुनुगै अनेक सिरियस नगो सौगे बरखाय नगो बेसेंते खरगन तंगतारो बियांनि ते खरन बुजाने के बरफ नंका रतनपुर खरकसा रतनपुर नि सुमित देब्रमा गते खरकसा हंका लिटन देब्रमा बिनि पारा हंका तबलाबारी नौ निखे हानि हंका उतरमान बुरपारा बुमुखाय नि बुम असित देब्रमा नि निखे आनि हंका उत्तर महरान सतरंजन देब्रमा अच्छा ताखुक नि मखांरक खाति जाक नन बबा हाके बयनि नि मखांरक खाति खामाखिया तै फिकुंरक पिचिबि खामाखिया नङाबो किसा साइखनारि गारि रटक बाय बुफाके बरक गेतार परे स्टाम रक तुइ फेके गा याग रक बाय बुखा तम बुका साइसि माले नों साग्रा दि ताखु नों सादि अंको स्टाम रक बर पाल पाल फाय स्टाम रक बुखा कुन खासि सिलिया प्रो खाना हेनु खारका ताउ से रिफिरि बुलायो गाय माना गेट नों कॉलेज नि खार थांमानि न नन रिफिरि बुखायो गेट नि नखो थाङा दं गाङाय बारा दिग थानाय थांगा गाप्रो फाइलिया नाय ना आं थाङा ता माने कुन मटेके थांदा माने बर बायदि फाय स्टामै बु नन साइसुं मिलि बुलाय खता बरो आपरो कनै फै बाय आं साइसिं आपरो काय बारा दि थांग माने बरो बुग्रा यां कॉलेज गेट हिनन बरो गस्ताम बाय बरो बुहनु बखरको द बखरको पुला बुखा बुना हिन बुमाने गाय याक सागरि खा गाय आं क्लाय थांगा तापरे आं गेरो जति न गा बरो फिगङ बुखाटा फिगङ दुइबा रिखा स्टाम बाय स्टाम फारि थांगा तापरे नारिकरा बुखांनि एंको तोय आइसा बुया कन फोन प्लांग थांगा फोन ताइ खितार गलां थांगा माने बुमां याकारि क्लां था ना का हानो रार रक दं हाता बासाय मालिया नरक जे अबसके बुजाक मानि नरक थाना रक कुनु एफआईआर रखा खाया थानाव एफआईआर खाया ओको रिपोर्ट दिखे गरि माने खनाते से एफआईआर खेबरिन सावता तेंगो गना फंगो बो थानाव थांगो खोआईपीएस एफआईआर क्लेम कॉपी रक दर कब्र इहे रहया बर सुदो सै सिमि नारा खोटा रिपोर्ट सिमि सै नारा कांगे खनाते से एफआईआर खेबरिन सावता फंगो नरो बोय आने के 5th semester गते आनि ओका माने रगो कम बाख्या टम माने कम पैन कार्ड आधार कार्ड गते एटीएम कार्ड तारपरे भोटार आईडी कार्ड दं गते रांबो 3630 टाका बोजा क्लाय खनाबो नों अब ओका चिनिया दसरो दे मेमोरियल कॉलेज नि स्कूल कॉलेज फिलन लागले BSR-এর 31তম বার্ষিক সম্মেলন সফল করুন। BSR-এর 31তম বার্ষিক সম্মেলন সফল করুন। BSR-এর 31তম বেনিফিটের দাম কমাতে হবে, জনস্বার্থে বেনিফিটের দাম কমাতে হবে। সমস্ত জীবনের ওষুধকে বিপিসির আওতায় আনতে হবে, সমস্ত জীবনের জনস্বার্থে ওষুধের উপর থেকে জিএসটি প্রত্যাহার করতে হবে। জনস্বার্থে
বিষাক্ত ওষুধের উপর থেকে জিএসটি প্রত্যাহার করতে হবে, সমস্ত জীবনদায়ী ওষুধকে ডিপিসির আওতায় আনতে হবে, সমস্ত জীবনদায়ী ওষুধকে ডিপিসির আওতায় আনতে হবে। ডিএসএলইউ দিচ্ছে না, এনএসএলইউ দিচ্ছে না, ডিএসএলইউ লং লিভ, ডিএসএলইউ লং লিভ, এনএসএলইউ লং লিভ, এনএসএলইউ লং লিভ, এনএসএলইউ লং লিভ। চালু করতে হবে। আমরা বরাবরই আমরা শ্রমিক স্বার্থেই লড়াই করে চলছি বরাবরই। তো এই বছর যেটা এটা আমাদের হচ্ছে আপনার 31তম বার্ষিক সম্মেলন। আমরা সবসময় শ্রমিক স্বার্থেই লড়াই করি। এই বছর যেটা আমরা নিয়েছি যে দ্বিপাক্ষিক বৈঠক, সরকার আমাদের সাথে, ভারত সরকার আমাদের সাথে বসুক ত্রিপাক্ষিক বৈঠকে, যেখানে আলাপ আলোচনার মাধ্যমে আমরা শ্রমিকের ক্ষেত্রে আমরা একটা উন্নতিমূলক একটা আমরা সিদ্ধান্তে গিয়ে উপনীত হতে পারি। তাতে আমার ভারত সরকারেরও একটা উপকার হচ্ছে, শ্রমিক স্বার্থে উপকার হচ্ছে। আমরা দাবি রাখছি আমাদের পেনশন যেটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এবং সেলসের ক্ষেত্রে আমরা যেটা বরাবরই রেখে থাকি 1000 টাকা আমাদের পেনশন, সেখানে আমাদের একটা দাবি থাকছে সেটা 1000 থেকে বাড়িয়ে এটা 3000 টাকা পর্যন্ত পেনশনের একটা ইয়ে করার জন্য, এটাই আমরা এই দাবি রাখছি। আপনার পরিচয়? সরি, পরিচয়? আমার পরিচয়, আমি প্রফেশনাল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের সাধারণ সম্পাদক। মোট কয়টা দাবি? মোট আমাদের দুটো দাবি আমরা রেখেছি, একটা দ্বিপাক্ষিক বৈঠক আমাদের, এবং পেনশন যেটা 1000 টাকা আছে এটাকে বাড়িয়ে আপনারা 3000 টাকা করুন, তাতে শ্রমিক স্বার্থে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস জয় হিন্দ। জাতীয় কংগ্রেস বন্দে আজ কংগ্রেস ভবনের মুখ্য কার্যালয়ে বিলোনিয়া জেলা কংগ্রেসের উদ্যোগে শান্তিবাজার ব্লক কংগ্রেসের নিয়ন্ত্রণাধীন আমাদের আদিবাসী নেতৃত্ব শ্রী মনীন্দ্র রিয়াং এবং ছিলিম রিয়াং, ওনারা আমাদের দলে 13 পরিবারের 45 জন ভোটারকে আজকে সামিল করেছেন। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস তাদের স্বাগত জানাচ্ছে, অভিনন্দন জানাচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল থেকে, বিশেষ করে বিজেপি, ত্রিপুরা মথা এবং কমিউনিস্ট পার্টি ছেড়ে আজকে তারা যোগদান করেছে। আগামী দিন কংগ্রেস দলকে শক্তিশালী করার লক্ষ্যে আমাদের দক্ষিণ জেলা এবং শান্তিরবাজার ব্লককে নেতৃত্বে তাদের যে অঙ্গীকার, কংগ্রেসকে শক্তিশালী করে কংগ্রেসের সংগঠনে সামিল হয়ে তারা একযোগে কাজ করবেন এবং এই রাজ্যে আগামী লোকসভা নির্বাচনে কংগ্রেস দলের লড়াইকে
আরও বেশি এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে তারা সংকল্পবদ্ধ হয়েছে। আজকের এই কর্মসূচিতে আমাদের মাঝে উপস্থিত আছেন কংগ্রেসের বর্ষিয়ান নেতা শ্রী মানিক দেব মহাশয়, আমাদের প্রাক্তন মন্ত্রী শ্রী মনীন্দ্র রিয়াং মহাশয়, এসসি বিভাগের সভাপতি নিরঞ্জন দাস মহাশয়, আমাদের দক্ষিণ জেলার অন্যতম নেতা মিলন কর মহাশয় এবং আমাদের জেলা কংগ্রেস সভাপতি, শান্তিবাজার ব্লক কংগ্রেস সভাপতি সহ আমাদের অন্যান্য নেতৃবৃন্দ, আমি সবাইকে এই উদ্যোগের জন্য প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। কতজন এসেছে? 13 জন নেতৃত্ব এবং 45 জন ভোটার। 13 জন নেতৃত্বের মধ্যে যারা অন্যতম মৃত্যুঞ্জয় রিয়াং, মদন রিয়াং, খগেন্দ্র রিয়াং, রমেশ রিয়াং, সবিত মিয়া, শচীন্দ্র রিয়াং, অনন্ত জামাতিয়া, বীরন সাধন জামাতিয়া, অনিতা দেবী জামাতিয়া, কমিশন রিয়াং, চৈত্র রিয়াং, এদের নেতৃত্বে 45 জন ভোটার আজকে কংগ্রেস দলে যোগদান। রাজ্যের শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা প্রদান করতে হবে। রাজ্যের সংগঠনের অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের অবসরকালীন সুবিধা প্রদান। ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন জিন্দাবাদ, অল ত্রিপুরা এমপ্লয়িজ ফেডারেশন জিন্দাবাদ। বাংলাদেশে চাকরি প্রদানের সুযোগ বহাল করতে হবে। পুরাতন পেনশন সুযোগ সৃষ্টি করতে হবে। গণতান্ত্রিক থেকে গণঅবস্থান পালন করতে চলছি। আমরা 4 ঘন্টার গণঅবস্থানের আয়োজন করা হয়েছে। আমি সকলকে অনুরোধ করব ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন পোস্ট অফিস কমিটির উদ্যোগে 14 দফা দাবি আদায়ের লক্ষ্যে 4 ঘন্টার গণঅবস্থানের আয়োজন করা হয়েছে। আমরা এক্ষুনি এই গণঅবস্থান আমরা শুরু করতে যাচ্ছি। আপনারা সবাই জানেন যে ত্রিপুরা রাজ্যের কর্মচারীরা হচ্ছে সারা ভারতবর্ষের নিরিখে সর্বনিম্ন বেতনভোগ কর্মচারী এবং এটা শুরু হয়েছে বামফ্রন্টের আমল থেকেই। দীর্ঘ বামফ্রন্টের 25 বছরের শাসনকালে কর্মচারীরা যেভাবে আর্থিক বঞ্চনার সম্মুখীন হয়েছিল, সেই বঞ্চনা দূর করার লক্ষ্যে সমস্ত কর্মচারী সমাজ 2018 নির্বাচনে দুহাত ভরে বিজেপি আইপিএফটি জোটকে ভোট দিয়েছে এবং তার ফলশ্রুতিতে 2018 সালের মার্চ মাসে বিজেপি আইপিএফটি জোট ক্ষমতায় আসীন হয়। কিন্তু ক্ষমতায় আসীন হওয়ার পর দেখা গেল বিজেপি আইপিএফটি জোট তার যে কর্মচারী নীতি, সেই কর্মচারী নীতি বামফ্রন্টের চাইতেও আরও অনেক খারাপ। বামফ্রন্টের আমলে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে পেরেছি আমাদের দাবি দেওয়া আদায়ের লক্ষ্যে, কিন্তু এই বিজেপি আইপিএফটি জোট সরকারের আমলে আমরা কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে যে আন্দোলন করা, সেই আন্দোলনের অধিকার পর্যন্ত আমরা হারিয়ে ফেলেছি। এবং এই বিজেপি আইপিএফটি জোট যে ক্ষমতায় এসেছিল তার প্রধান কারণ ছিল বিজেপির দ্বিতীয় শক্তিধর নেতা অমিত শাহ সুনামুড়ায় একটা জনসভায় তিনি প্রকাশ্যে ঘোষণা করেছিলেন যদি বিজেপি আইপিএফটি জোট ক্ষমতায় আসে তাহলে প্রথম ক্যাবিনেট মিটিংয়েই রাজ্যের কর্মচারীদের জন্য কেন্দ্রীয় সপ্তম বেতন কমিশন দিয়ে দেওয়া হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা কিন্তু আজ পর্যন্ত সপ্তম বেতন কমিশনের যে সুপারিশ, সেই সুপারিশ অনুযায়ী আমরা বেতন ভাতা পাচ্ছি না। শুধু তাই নয়, আমাদের রাজ্যের কর্মচারীদের, অবসরপ্রাপ্ত কর্মচারীদের 26% মহার্ঘ ভাতা আজকে আমরা পাওনা রয়ে গেছি, যেখানে কেন্দ্রীয় সরকার বর্তমানে 46% মহার্ঘ ভাতা দিচ্ছে। আমাদের রাজ্যের কর্মচারীরা এবং অবসরপ্রাপ্ত কর্মচারীরা মাত্র 20% মহার্ঘ ভাতা পাচ্ছে। আপনারা জানেন ভালো করে যে অবসরপ্রাপ্ত কর্মচারী যারা, তারা যখন একবার অবসরে যায়
তখন তাদের কিন্তু পেনশন বৃদ্ধির কোনো সুযোগ নেই। পেনশন বৃদ্ধির সুযোগ একমাত্র যদি মহার্ঘ ভাতা, অর্থাৎ তাদের ক্ষেত্রে হচ্ছে মহার্ঘ রিলিফ, সেই মহার্ঘ রিলিফ যদি প্রদান করা হয় তাহলে কিন্তু একমাত্র পেনশনারদের বেতন কিন্তু দেখা গেছে এ রাজ্যের পেনশনার্সরা 26% মহার্ঘ রিলিফ কম পাচ্ছে, যার ফলে তারা কিন্তু প্রচণ্ড আর্থিক দুর্দশার মধ্যেই রয়ে গেছে। কারণ দ্রব্যমূল্য যেভাবে বেড়ে গেছে, বিশেষ করে জ্বালানি তেল, ভোজ্য তেল এবং অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি, এগুলোর দাম এত বেশি বেড়ে গেছে যে সাধারণ মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গেছে। মূলত আপনাদের কয়টা দাবি? আমাদের দাবি হচ্ছে 14টা দাবি। প্রধান দাবিগুলো আমি বলছি, 1 নম্বর হচ্ছে অবিলম্বে বকেয়া 26% মহার্ঘ ভাতা আমাদেরকে দিতে হবে। তারপর দ্বিতীয় দাবি হচ্ছে 7ম কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী রাজ্যের শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা দিতে হবে। সকল অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করতে হবে। এটা একটা দুর্ভাগ্যের বিষয় যে বিজেপি সরকার আসার আগে বিজেপি দলের প্রধান স্লোগান ছিল তারা যদি ক্ষমতায় আসে তাহলে রাজ্যের যত অনিয়মিত কর্মচারী আছে সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিত বেতন কম দেওয়া হবে এবং ভবিষ্যতে অনিয়মিত কর্মচারী নিয়োগ করা হবে না। অনিয়মিত কর্মচারী নিয়োগ করা হবে না এই বিষয়টা ঠিক রয়েছে, তারা কিন্তু কোনো অনিয়মিত কর্মচারী এখন পর্যন্ত নিয়োগ করেনি। কিন্তু রাজ্যের যে প্রায় 36,000 অনিয়মিত কর্মচারী 1/1/2017 সালের হিসেব পর্যন্ত সেই 36,000 কর্মচারীর কাউকে কিন্তু নিয়মিত করা হয়নি। এরা যে সর্বশেষ অনিয়মিত কর্মচারীরা নিয়মিত হয়েছিল 2014 সালে রেশন শিল্প দপ্তরে 14 জন অনিয়মিত কর্মচারীকে নিয়মিত করা হয়েছিল। তারপরে এই যে দীর্ঘ সময় কেটে গেছে, আজকে 2023 শেষ হয়ে 2024 শুরু হয়েছে, কিন্তু এই দীর্ঘ সময়ে রাজ্যের অনিয়মিত কর্মচারীকে নিয়মিত করা হয়নি। অত্যন্ত দুর্দশার মধ্যে তাদের সময় কাটা যাচ্ছে এবং অনেকে অনিয়মিত কর্মচারী থেকেই কিন্তু তারা রিটায়ারমেন্টে গেছেন। 60 বছর বয়স হয়ে গেলে অনিয়মিত কর্মচারীরাও কিন্তু আর বাড়তি চাকরি করার কোনো সুযোগ পায় না। আমরা তাদের জন্য আজকে যে আমাদের যে লড়াই, সেই লড়াইয়ের অন্যতম দাবি হচ্ছে এই অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করতে হবে। এই সরকার ক্ষমতায় এসে কী করলো, পূর্বতন সরকারের যে কতগুলো মেমোরেন্ডাম ছিল যে প্রথম ছিল 17 বছর যদি চাকরি করে একটানা তাহলে তাকে রেগুলার করা হবে, তারপরে সেটা হলো 15 বছর, সর্বশেষ ছিল 10 বছর। কিন্তু এই সরকার ক্ষমতায় এসে সমস্ত মেমোরেন্ডামগুলো বাতিল করলো, বাতিল করে বললো যে ট্রান্সপারেন্ট ওয়েতে আমরা সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করবো এবং সেই লক্ষ্যে আমরা নতুন করে আমরা মেমোরেন্ডাম ইস্যু করবো। কিন্তু সেটা হচ্ছে 2018 সালের 31শে জুলাইয়ের কথা। 2018-এর 31শে জুলাইয়ের পর বহু সময় পেরিয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত কিন্তু সেই মেমোরেন্ডাম ইস্যু হয়নি। আজ পর্যন্ত কোনো অনিয়মিত কর্মচারী নিয়মিত হয়নি। Yeah.
টিপিসির কর্মচারীরা প্রত্যেক মাসে 1 তারিখ বেতন পাওয়ার কথা, আজ অবধি আমাদের বেতন পাই নাই। এই জন্য আজকে আমরা সব কর্মচারীরা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ সভায় আন্দোলন করছি, যাতে আমরা প্রত্যেক মাসে 1 তারিখ বেতন পাই। কতদিন ধরে বেতন পান না? এই তো ডিসেম্বর মাসের আমরা বেতন পাইনি। কয় মাস হয়েছে মোট? আমরা তো এক মাস নিয়ে আসবে, 1 মাস হয়েছে। কি কারণে বেতন পাইছেন না? আধিকারিকের লোক কটা করছেন? আমরা তো প্রত্যেক মাসে 1 তারিখে বেতন পাই, আমাদের কোনো কিছু জানানো হয়নি। এটার কোনো সুষ্ঠু কোনো গ্রাউন্ড আমাদেরকে জানানো হয়েছে না, যে কি প্রবলেমে আমাদেরকে বেতন দেওয়া হয়েছে না। তাও এটা মাননীয় চেয়ারম্যান একটা বিসি কনফারেন্সের মাধ্যমে করা হইল। অথরিটির থেকে ম্যানেজিং ডাইরেক্টর লেভেলে কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া নাই, যার ফলে আমরা 2 তারিখ বিক্ষোভও দেখানো হয়েছে এবং প্রত্যেক জোনাল লেভেলেই আমরা নর্থ, ধলাই, সাউথ, ওয়েস্ট সব লেভেলেই আমরা আধিকারিকদের কাছে আমাদের ডিমান্ড এবং প্রতিবাদ আমরা জানাইছি। তো সেই কারণে আজকে সেন্ট্রালগতভাবে আমরা সারা ত্রিপুরার থেকে সমস্ত কর্মচারী একজোট হয়েছি এটার প্রতিবাদ করার জন্য, এবং যাতে আগামী সোমবার দিন যাতে আমরা সব কর্মচারী বেতন পাই সেই লক্ষ্যে আমরা নতুবা আমরা আরও বৃহত্তর আন্দোলনের দিকে পদক্ষেপ নেব। সেই জন্য আজকে আমরা একটা আলোচনা সবাই একত্রিত হয়েছি। কয় মাস ধরে বেতন পান না? না, এই ডিসেম্বর মাসে। আমাদের কর্পোরেশন 1983-তে সৃষ্টি হয়েছে, এত বছর যাবৎ আমাদের বেতন নিয়ে কোনো সমস্যা ছিল না। প্রত্যেক মাসে আমরা যথারীতি 1 তারিখ বেতন পেয়ে গেছি, কিন্তু এই বছরেই মাত্র এই ডিসেম্বর মাসের বেতন জানুয়ারির 1 তারিখ হওয়ার কথা, কিন্তু তা হলো না। কি কারণ আমাদেরকে এরকমভাবে কোনো জানানো হয়নি। আধিকারিকের সাথে কথা বলে কিছু? আধিকারিকদের সাথে বলা হয়েছে যে একটু নাকি ফান্ডের শর্ট আছে, সেই জন্য দেওয়া হবে, কিন্তু কবে দেওয়া হবে তার কোনো সুষ্ঠু ডেট আমরা জানি না। কতজন এমপ্লয়ি আছেন আপনার এখানে? প্রায় 122 জন রেগুলার স্টাফ। এটা কি মানে শুধুমাত্র আগরতলা না অন্যান্য জায়গাতেও আছে? হ্যাঁ, প্রত্যেক সারা ত্রিপুরাতে। মানে তাদেরও বেতন সেম আটকানো আছে? এবং 2 জন অফিসার আছেন যারা ফরেস্ট ডিপার্টমেন্টের স্টাফ। এখন জানতে পারা গেল যে তাদেরও বেতন হয়। এটা কি গ্রাউন্ডে বেতন আটকানো হলো তার কোনো আমরা সুষ্ঠু কারণ জানি না। আপনার পরিচয়টা? আমার নাম নারায়ণ মজুমদার, আমি সাউথ জোনের একজন ফিল্ড সুপারভাইজার। প্রথমে সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানাই আমাদের এই প্রতিবাদ সভায় আসার জন্য। উল্লেখ হাই যে গত 25 বছর ধরে প্রত্যেক মাসনি 1 তারিখও টিআরপিসি কর্মচারী বেতন মানো এবার প্রথম সিনি ডিসেম্বর মাসनि বেতन যেটা জানুয়ারি মানাन तमनि अब माया जों मायानि बागैनाय सिनि अथरिटी कक सलायगा बर साव फाननि क्राइसिस बागैनाय आबोथ' नरना बेतननि मेयाखो जों आमन परे जों दाबि खालायगा सिनि 1 तारिख जों बेतन नांगौ हनै आमन परे साव सिनि अथरिटी र जे जों सेस्ता खालाय दङ फान क्राइसिस माया आमन परे दाम सिनि गोबां कर्मचारी र যারা বুড়া বুড়ি दङ नग साबुतै दङ যারা परिनानि फिस नांगौ ताय गोबां मासुरि असुस्थ खालायनाय बिसना खालायजाक बरंनि बाहायनो बेलेखान खस्थ'नि थाखाय संसार चलनायनि ओंखायनो जों एबन डिउटि खालामनायनि बागै गोबां मानसिनि फिल्ड स्टाफफोर बाहायनो अफिस स्टाफ बाहायनो खुब खस्थ' दङ ओंखायनो थिंमथ' माइ सानफ्रोमबो खस्थ' माइ दंनायखाय आं बागैनाय सिनि कर्मचारी तरफ हयते सिनि आबनो दाबि जाते सिनि बेतन ताड़ाताड़ी रिलिज खालामथों ताई आगामी दिन हयते जों जाते 1 तारिखनि बिसिङावनो बेतन ओंथों आब सिनि दाबि जाते अथरिटी राव जेस खाफानो आरो आं फैसा मेनेज खालायथों मेनेज खालायनो सिनि 1 तारिखआव जाते बेतन ओंथों आबनो सिनि दाबि हामबाय। প্রতিবাদ সভা বলতে আমাদের যে কর্মচারীরা আছেন রেগুলার এমপ্লয়ি বেশি কয়েকজন মাত্র আছে কন্ট্রাকচুয়াল ধরেন, তো আমরা তো 1 তারিখ বেতন তো সারা জীবনই আমরা 34 ইয়ার্স সার্ভিস সবার
তো এখন হুট করে দেখা গেল ইয়েতে মানে অ্যাকাউন্টে টাকা ঢুকে না, তো ওষুধ কিনতে গেল এটিএম কার্ড দিয়ে দিল, তো দেওয়ানোর পরে দেখে টাকা নেই, আরে টাকা নেই কি ওই নানা পড়ছে আর কি। তখন আমাদের চেয়ারম্যান পাতাল কন্যা জমাতিয়া ম্যাডাম উনি ভিডিও কনফারেন্স করে দিছে, ও আবি তোমারা বেতন नहीं होगा। ओ मैडम तो घर से पैसा देगा, कहाँ से देगा पता नहीं। मैडम तो इसी तरह बता दिया स्टाफ को, हम वो दिन नहीं था अगरतला में, इसलिए तो वो दिन वीडियो कॉन्फ्रेंस स्टॉप कर दिया था। हम तो इसी तरह है, हमारा यूनाइटेड है, हमारा 120 आदमी इधर है ना, वो ऑल आर यूनाइटेड, ऑल आर स्ट्रॉन्ग। সুতরাং আমরা এখানে কিন্তু কেউ পাতা টাতা দিই না, কিন্তু এখানে চেয়ারম্যান কইরা বেতন আটকে দিব তাই না, আমরা ছাইরা দেবো, এটা এই স্বপ্ন ভুলে লেলেও পারে আর কি। এটার মাধ্যমে দিতে চাই বি কেয়ার। এইখানে টিআরপিসির মধ্যে কিন্তু ভণ্ডামির জায়গা হবে না। আমরা উপজাতি জনজাতি ভাইদের সাহায্যার্থে আমরা কাজ করি। এখানে আপনার ভণ্ডামি গাড়ি চললে তেল নষ্ট করবেন, কোনো গাড়ির তেলের পয়সা দিতে না করছি আমরা। আমাদের বেতন দেও, তারপরে ল্যাটেক্সের টাকা দিবা না, দেবো ল্যাটেক্সের পেমেন্ট আমরা করতাম না। ল্যাটেক্সের রাবারে কিনা হয় পেমেন্ট করা হয়, পেমেন্ট কে করবে? আমরা করব। আমরা আজকাল সিদ্ধান্ত নেব, আমরা ল্যাটেক্স পেমেন্ট করবো না। আগে বেতন, আমার আগে পয়সা না বলে আমি কাজ করবো না, ডিউটি করবো না। সবাইকে আমি বলে দেবো আজকে যে করে করো, যে যদি কেউ যদি ভিতরে মিল থাকে করো, কিন্তু আমাদের পয়সা লাগবে 1 তারিখ। এবং এই মতে যদি সবাই থাকে, আমরা ইউনাইটেড হয়ে আমরা প্রতিবাদ করব, এবং আমরা 1 তারিখের বেতন লাগবো, আমরা 2 তারিখ বেতন নেবো না। আর আজকে যে বেতন হয়েছে না, এই বেতন আমরা লাগে না। আগামী মাসে 1 তারিখে 2 মাসের বেতন এবং হইব, তারপরেই কথা, এছাড়া তাদের সঙ্গে কথা নেই। আমাদের টাকা, বেতনের টাকা আসে না আসে আমরা তো জানি না, আমাদের সঙ্গে কখনো জানায় না তারা যে বেতনের ক্রাইসিস, টাকার ক্রাইসিস আছে। খরচাপাতি কি করতেছে, অনেক খরচাপাতি করতেছে তারা। 2টা 3টা গাড়ি চলতেছে, অ্যাটেন্ডেন্স আছে, কি দরকার আছে এসবগুলা খরচ? এই খরচ টাকা নষ্ট হইতেছে আমাদের, আমরা হিসাব চাবো এগুলা। কর্মচারী পেটে ব্যথা দিয়ে আপনি এনজয় করবেন, এটা হইতো না, এখানে টিআরপিসি হইতো না। উনি মিনিস্টার অফ স্টেট কইয়া ঘোরাঘুরি করতেছেন, আমরাও ইনফ্লুয়েন্স করি, কিন্তু এখন দেখলাম আমি ব্লু প্রিন্ট করে আমরাই মারতে চেতেছে। আমরা এই প্রথম, আমার চাকরি 34 বছর, সবারই 34, 35, 36 বছর চাকরি, কোনোদিন এরকম ঘটনা হয়েছে না। তারা খবরও নেই, খবর না ইন্টেনশনালি করছে এটা, গভর্নমেন্টের ভাবমূর্তি নষ্ট করার জন্য। আমরা বিজেপি রাজ্য প্রেসিডেন্ট রাজীব ভট্টাচার্য, উনি আমাদের সবার প্রিয়, ওনার কাছে গিয়েছি আমরা, উনি বলেছেন তোমরা মুভমেন্ট করো, তার জন্য আমরা মুভমেন্ট করছি। আমরা এখানে সবাই বিজেপির সাপোর্টার, বিজেপি সরকারে আনার জন্য আমরা জান প্রাণ দিয়েছি। আমরা এই সরকারকে দীর্ঘদিন প্রতিষ্ঠিত রাখার জন্য আমরা ফাইট করব, কিন্তু আমাদেরকে সরকারের দুর্নাম কে করবে আমরা ছাড়বো না। এবং এটা ব্লু প্রিন্ট, ওই ম্যাডামের সঙ্গে একজন লোক এসছে দিল্লি থেকে, ওকে কালকে আমরা এখানে বেঁধে রাখবো, ওখানে বেঁধে রাখবো আমরা। ও কি করে আমাদের অফিসে ঢুকে, ওই ম্যাডামকে উল্টা সিধে বুঝিয়ে বেতনটা বন্ধ করে দিয়েছে। জিএস রাতে ওর সকল ও কি অ্যাকচুয়ালি কি কয়েদি না ফরেনার কি আমরা জানি না, ও ম্যাডামকে উল্টা সিধা প্ল্যান করে বেতনটা আটকানে বুদ্ধি। আমাদের সন্দেহ, সবার সন্দেহ, কিন্তু এটা আমার যে বক্তব্যটা বলছি এটা সবার কথার ব্রিফ আপনাকে দিলাম। থ্যাংক ইউ। আপনার পরিচয়? আমি সন্তোষ চৌধুরী, জেনারেল সেক্রেটারি। আমরা তো অন্য রাস্তা যাবো, আমাদের সঙ্গে হাজার হাজার জনজাতি ভাই বোনরা, গরিব বোনরা আছে, ওরা তো ওদের সঙ্গে সারা আগরতলা আমরা কলেজ করে দেবো। আমরা তো 100, আমাদের সঙ্গে 3 লাখ আছে আমাদের জনগণ, ওরা গরিব সব, ওরাই বিজেপিকে আনলো। এবার বিজেপি আইপিএফটিকে ভোট দিয়া সরকার আনলো, দ্বিতীয়বার প্রতিষ্ঠা করলো। ওরা যদি ওদের স্বার্থ না পায়, ওরা তো রাস্তা নামবে না। আমরা নেক্সট কোর্স আমরা 14টা জায়গাতে আমরা যাব ভাবছি। আগে এমডিকে দিয়েছি, আমরা কালকে এমডিকে একটা ফাইনাল চরমপত্র দেবো 24 ঘন্টার মধ্যে বেতন দেওয়ার জন্য। দেবে না, তারপরে আমরা নেক্সট কোর্সে যাবো আর কি। ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার, পিটিজি মিনিস্টার, চিফ মিনিস্টার, হোম মিনিস্টার, ন্যাশনাল লেভেল কোথায় যেতে হয়, হিউম্যান রাইটস কমিশন, কাজ করে টাকা না দেওয়া যায় না কিনা, এটা টাকা আমরা কাজ করেছি, টাকা দেবে না কেন? তুমি আগে চিন্তা করো। তোমার যদি বেতন না দিতে পারো, তুমি আজকে ঘোষণা করো, ভাই তোমাদের বেতন আগামী মাসে দেওয়া যাবে না, আমরা চিন্তা করবো। তুমি কাজ করার পরে মনে থাকি না, এতদিন কোথায় ছিলে? তোমাদের জেলে যাওয়া উচিত। যারা এই ঘোষণা করে তারা জেলে যাওয়া উচিত, তাদেরকে ছাড়ার প্রশ্নই নেই। আমরা 120 জন এমপ্লয়ির সঙ্গে আরো 3 লাখ জনগণ আছে আমাদের সঙ্গে, এবং তারা রুট লেভেলের জনগণ, যারা বিজেপি গভর্নমেন্টের মেইন পাহাড়ে তাদের যারা ভোট আসে। সুতরাং তাদেরকে বঞ্চিত করার অধিকার কারণ নাই। পাতালকন্যা ম্যাডামেরও নাই, আর জিএস রাতে ওরও নাই।
ও কিভাবে অফিসে আসে ও শেষ করেছে টিআরপিসিটাকে লক্ষ লক্ষ টাকা খরচ করে এখানে রুম দেখেন আপনি দেখেন না ছবি নিয়ে যান মানুষের পেটের ভাত নেই ও সোফা কিনে তার রুমের জন্য কনসালটেন্সি নিয়োগ করে আমাদের সঙ্গে পরামর্শ ছাড়া আর বেতন বন্ধ করবে ওদের আমাদের সঙ্গে বলে না আমরা কর্মচারী লিডিং করি আমাদের সঙ্গে কোনো আলোচনা নেই ও ডিক্লেয়ার করে দেয় এই এরা আমরা দীর্ঘদিন আমরা দেখছি এগুলো করছে গত 6-7 মাস ধরে অনেক কিছু অনৈতিক কাজ হচ্ছে আমরা এগুলো কালকে থেকে হতে দেবো না টিআরপিসিতে হতে দেবো না আমরা অল আর ইউনাইটেড আপনার চ্যানেলের মাধ্যমে উনিও দেখো জিএস সাথে ওর আইডেন্টিটি ভোটার আইডি এগুলো চেক করবো আমি কোত্থেকে আসলো তার দেখবো আমি তার সিআরপিসি আইপিসি দিয়ে দেখবো তার ক্রিমিনাল কনস্পিরেসি আছে কিনা কোথায় সো টাইপর এডিসি থেকে লন্ডমন্ড করে দিয়ে এসে এখন আমাদের এনে এসছে এডিসির ইএমটিএম অনেকে আছে আমার বন্ধু ওরা বলে তো ও তো করাপ্টেড ও করাপ্ট করে এডিসি করাপ্ট করে এখানে এসছে এখন এখানে এসে এখানে সর্বনাশ করার চেষ্টা করছে সুতরাং ফার্স্ট ডিউটি হবে বাইরের লোককে আমরা ঢুকতে দেবো না টিআরপিসিতে এটা আমরা মিটিংয়ে ডিসিশন নেব এটা আমি মোটামুটি আমাদের সঙ্গে যা আলোচনা হয়েছে সেটা আমি বললাম আপনাকে নরনি লোকাল এমএলএ এবং এমডিসি সহ নরক খানানো এডিসি থাকবে এডিসিও সিএম এবং সিইউনি উপস্থিতিতে নরক মালাইদি ককলাম সালাইদি এডিসি নি জায়গা রাজ্য সরকার এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এডিসি গভর্নমেন্ট নি পারমিশন ছাড়া নাহারি মাইয়া মঙ্কা আইন ও আইন যদি এসডিএম ফলো খাইয়া হাঙ্কাই जोंबो दङ जों एमएलए जग दङ বিরোধী দল নেতা दङ এবং অন্যান্য বিরোধী দল दङ जों সরকারनो প্রশ্ন খাইনাই যে টিএলআর এলআর অ্যাক্ট ত্রিপুরা রাজ্য যে মানিजा গ্যাং दङमोन मनि बागै जों हाउसनि बिसिंबो सभा खालायनाय हाउसनि फादारबो मा কিন্তু অমন বাগै সবচেয়ে দরকারখা সিস্টেমেটিক ভাবে সভা খালাইনে নাই নরগর কাপ লেখা দাঁতি লেখা প্লেকার্ড তৈয়া কই খাই লেখা আবু ভাই শেষ কগে ফার্স্ট স্টেপ না নাই অরনি আরপিএস নি লিডার জগ এবং অর এলাকাবাসীনি যারা খবজাংনাই খবজাগে দুইটা অংশন বরগ্ন নরগ এডিসি থাকবে এবং এডিসি প্রশাসন থেকে রাজ্য সরকার নি রেভিনিউ দপ্তর এবং শিক্ষা দপ্তর প্লাস এসডিএম সদর এসডিএম ক্লাইলম বন নোটিস মার নেই এডিসি যে বাহিক লইছিনি কনকারেন্ট ছাড়া নরক ও জায়গা দখল খাইয়ান বাগৈ আরো থাঙি তো সরকার বাই সরকার তালাইলি না কিরিনান কোন প্রশ্ন করে তারপরে যে নং রাবার তামফাই জাগনানি তামফাই জায়গা আবন প্রশ্ন পাই এডিসি তাঙै খাজাকা ভাই जों एडिसि नि अर्थ बुजियाखै एडिसि नि अर्थ अंका चिनी तिप्रासारक चिनी जागानो बुइजेनो दखल खाइमियानि अब आनसारक बाप कामगिन छिवा चिनी जागा जेहेतु एडिसि बिसिं क्लायो चिनी पारमिशन ছাড়া তো বরক নাহারমানা কগে आंगरो सरकारनि अफिसार तो राजनीतिन कक साकलागे তিনি নং কপাল কাহাম যে তিপ্রামথা এডিসিও ক্ষমতা আসুগই দङ খনান নরক সিএম মালাইনাকে খনান মালাইমান অম যদি অন্য কোনো বদল সরকার গায় সিএম বাই থাং মালাইনাছে তে 20 বছর পরে ফাইদিন সাজামা দিন মতো তিপ্রামথা এজ এ পার্টি এবং এজ এ সরকার যা যা নাংমা जोंहाबो ख्लायनाय বিধানসভাবো ख्लायनाय এডিসিও ख्लायनाय কিন্তু আং যে সামান আহি নরক থাঙ্গে তারপরে নরনি লোকাল এমডিসি এমএলএ বাই जों পরামর্শ খাইনি বরনি গাইডেন্স অনুযায়ী নরক স্টেপ বাই স্টেপ যদি কখনো রাগ খাই যদি প্রতিবাদ লাগে আং আশা খাইও ও জায়গা দখল খাইজों नों কলকে এবং যে উদ্বোধন খাইবাই নাই আং ক্যামেরা বুসকাং সমে कैमरा के सामने बोल रहा हूं अमित शाह जी को बोल रहा हूं अब जहां आकर के नेशनल फॉरेंसिक यूनिवर्सिटी उद्घाटन किया था वहां ट्राइबल के साथ अन्याय हो रहा है वनम सानाइছে आंगु सिनै पर्सनली चिठी है विरोधी दल नेता कॉन्स्टिट्यूशनल कैसा पोस्ट
in the capacity of Birudhi Dalaneta, I also will write a formal letter to the Honorable Union Home Minister, Chief Minister Mosinai, Revenue Secretary in Janognai, Uno Wanana Gari Ginto, Hanzama Tomni. Ebong Nongo Am Sayo, Sorkar Pokoni, IPFT বা বিজেপি কেবো তিপ্রাসারক কেবো খ্লাই দংখাই বড়নবো রিগেশন নিনরক নরংখা তাম ভূমিকা আংনাই নরতো সরকারও থিংলাইলাই তংনি তঙ্গো নরবা করাই খিতুং দে মারংখা না মুসুক খিতুং নঙা খিতুং বুসুক করাক নক আরো নক বোমা সালাইনি বড়নব সব শুধু এলাকা সামুং থাইকাই সরকারনি বুথি কুসুপ চানান বাগি সিমি দল ইয়াবলাই যে জানজানি বদলনি পক্ষে বড় সানান দরকার হয় বড় নংমা খব নাই অম কোনো পলিটিক্যাল ম্যাটারিয়া ম সরকার এবং জনগণনি ব্যাপার সরকারিভাবে চেংমা নেই আনমসুন কক যতন বেলায় গেলে निर्वाचित राष्ट्रपति अपने पहले देश में कई इंफ्रास्ट्रक्चर प्रोजेक्ट में निवेश किया है और देश में अपना प्रभाव काफी बढ़ा लिया है। की जाती है इस परंपरा को तोड़ते हुए चीन जाने का फैसला किया, काफी बढ़ा लिया है, जिसकी कीमत मालदीव किस तरह चुकाए। पहले विदेश दौरे में भारत की यात्रा करता है, ऐसा इसलिए क्योंकि 3% की तेजी के साथ यात्रा के ट्रक विनर में शामिल मारुति टाटा मोटर्स हमेशा से बेहद मजबूत रहे हैं, लेकिन मोइचो ने इस परंपरा को तोड़ते हुए चीन जाने का आज ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ভারত সংকল্প যাত্রার অঙ্গ হিসাবে সারা দেশবাসী ভিডিও কনফারেন্সের মাধ্যমে যারা বিকশিত ভারত সংকল্প যাত্রার সুবিধাভোগী তাদের সঙ্গে সরাসরি উনি আলোচনা করছেন এবং বিকশিত ভারত নিয়ে 2047 আমাদের ভারত যে নতুন ভারত গঠন করার যে উনি চিন্তা ভাবনা করেছেন যে পরিকল্পনা সেটা নিয়ে বিস্তারিত আলোচনা সরাসরি বিভিন্ন জনপ্রতিনিধি সাংসদ বিধায়ক এবং যে সমস্ত জনপদ পর্যায়ে সবার সঙ্গে যোগাযোগ করে উনি এটা সমগ্র ভারতবাসীর কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। বিশেষ করে গত 15 নভেম্বর বিকশিত ভারত সংকল্প যাত্রা যেটা শুরু করেছিলেন যশস্বী প্রধানমন্ত্রী, সেটাকে সারা দেশে সমস্ত অংশে মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কর্মসূচি জনকল্যাণে যেগুলি নেওয়া হয়েছে একদম অন্তিম ব্যক্তি অবধি সেই স্কিমগুলি বা যেগুলি রচনা করা হয়েছে গরিব মানুষের কল্যাণে সেই সকল কর্মসূচিগুলি পৌঁছে দেওয়ার জন্য উনি আজকে সরাসরি সমস্ত জনপ্রতিনিধি সমস্ত ব্যক্তি সুবিধাভোগী সারা ভারতে সমস্ত অঞ্চলের সঙ্গে উনি সরাসরি ভিডিও কনফারেন্সের মধ্যে যোগাযোগ করছেন। আজকে তাই অঙ্গ হিসেবে আমরা 8 বড্ডালি মণ্ডলে আমরা প্রধানমন্ত্রী এই ভিডিও কনফারেন্সে সরাসরি যুক্ত হয়ে আমরা ওনার যে চিন্তা ভাবনা বা দেশ নিজের দিশা বা 2047 ভারত গঠন করার জন্য উনি যে সংকল্প যাত্রা শুরু করেছেন এবং কত লোকের মধ্যে আমরা সংযুক্ত করতে পেরেছি সবটাই কিন্তু আজকে ভিডিও কনফারেন্সের মধ্যে প্রচার করা হচ্ছে এবং দেখানো হচ্ছে এবং প্রধানমন্ত্রী সরাসরি নিজে সংযুক্ত হচ্ছে। আজকে মণ্ডলে আমরা বসেছি, মণ্ডলের সভাপতি সঞ্জয়বাবু আছেন, আমাদের ভারতীয় জনতা পার্টির স্পোক্স পার্সন নবেন্দ্র ভট্টাচার্য মহোদয় আছেন এবং বিভিন্ন আধিকারিক আছেন, কর্পোরেটররা আছেন। সার্বিকভাবে সমস্ত জনগণ সারা ভারতবর্ষের সমস্ত লোক আজকে প্রধানমন্ত্রী সরাসরি ভিডিও কনফারেন্সে যুক্ত হচ্ছে। একদম
টিচার নাই, ক্লাস হয় না ঠিক মতো, একজন টিচার, আমরা গেটও তালা দিচ্ছি। কতদিন ধরে টিচার নাই? টিচার নাই তো প্রায় 3 মাস হয়ে যাবো। এর মধ্যে হেডমাস্টার স্যার নতুন লগা একজন, দুইজন আছে, একজন তো তাই তো অসুস্থ থাকে, তাই তো ক্লাস করতে পারে না। একজন মেন্টাল আছে। ছাত্রছাত্রীর সংখ্যা কত? কতজন টিচার আছে? একজন, আর একজন মেন্টাল। এর আগেও তো আপনার স্কুলে তালা দিচ্ছে, এই কারণে তারপরে কইছিল দিব টিচার দিব, কিন্তু এখন পর্যন্ত টিচার দিছে না। এই যে পরীক্ষাটা হইব, একজন শিক্ষিকা কেমনে লইব পরীক্ষাটা? এখন আপনারা কি চাইতেছেন? শিক্ষক লাগে প্লাস আগের মাস্টার লাগে। সামনে 10 তারিখ পরীক্ষা, 8 তারিখ 10 তারিখ পরীক্ষা, একজনে কেমনে লইব? কেউ জানাইছেন না আপনারা? আমরা 2 মাস আগে জানাইছি, 2 মাসের ভিতরে এক সপ্তাহের ভিতরে দিব। এই জায়গায় আছে 2 মাস। আমরা আজকে একটা কিছু না করলে আমরা সপ্তাহ টাইম দিছিল। আজকে আমরা তালা খুলতাম না, আমরা শিক্ষক লাগে, তালা দিছি। আমরা ছেলে মেয়ে মাস্টার করতে লাগবে। এক্সক্লুডিং মানে সময়ের মধ্যে ডক্টর কনসালটেশন ফি লাগবে। আমাদের 7 দিনব্যাপী যে NSS এর বিশেষ প্রশিক্ষণ শিবির চলছে, সেটা গত 5 তারিখ থেকে শুরু হয়েছে আমাদের বিদ্যালয়ে। তো এরই মানে এই কর্মকাণ্ডের মধ্যেই আমাদের আজকে হচ্ছে ফ্রি ডেন্টাল চেক আপ, যেখানে আমাদের 2জন দন্ত চিকিৎসক এসছেন আমাদের